হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পরিবেশ রসায়নের ক্র্যাশ কোর্সের সেকেন্ড লেকচারে। আজকের ক্লাস আমরা যেটা করব, আমরা বয়লের সূত্র পর্যন্ত আগের ক্লাসে পড়ে আসছি। আজকে আমরা চার্লসের সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তারপর পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণগুলো সবগুলো পড়ে ফেলবো। আর এগুলো নিয়ে যতগুলো সিকিউ এমসিকিউ আছে সবগুলো কিন্তু আমরা সলভ করবো এবং কিছু কিছু আমরা ম্যাথও সলভ করার চেষ্টা করবো, যাতে আমরা আগামী ক্লাস থেকেই গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা শুরু করতে পারি। তো আজকে ক্লাস একটু বড় হতে পারে, ধরো 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট হতে পারে। হোপফুলি তোমরা এটা এনজয় করবা। তাহলে চলো শুরু করি, আসো। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 2। কথা না আবার আমরা শুরু করে দেবো এখন আমাদের চার্লসের সূত্র। দেখো, চার্লসের সূত্র তোমার কি বলে, আমি একটা কাজ করি, দুইটা সূত্র তোমাকে একটু অ্যানালাইসিস করাই, তারপর এখান থেকে তুমি রিলেট করে চার্লসের সূত্রটা বুঝতে পারবা। ধরো তুমি এখানে একটা সিলিন্ডার নিচ্ছ, ঠিক আছে? দেখো, ধরো যাক তুমি এখানে একটা সিলিন্ডার নিচ্ছ। এখন এই সিলিন্ডারের এখানে ধরো এটা নাই, সামনে এটাকে আমি ধরো মুছে দিয়ে আসো, তারপর তোমাকে আমি বোঝাচ্ছি। ওকে, তাহলে এখানে একটা আমি সিলিন্ডার নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ধরো যাক একটা পিস্টনকে রাখছি। ধরো যাক এটা হচ্ছে আমাদের একটা পিস্টন, যেটাকে কি করা যায় বলো তো, আপ ডাউন করা যায়, রাইট? ওকে, ধরো পিস্টনটা এখানে আছে, এখন এই জায়গায় ধরো যাক কিছু গ্যাস আছে, এই জায়গায় ধরো কিছু গ্যাস আছে, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। আচ্ছা, এখন আমি কি করলাম, এখানে দুইটা ঘটনা করতে পারি আমি। এখন আমি যেটা করলাম, ধরো আমি এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে আমি তাপমাত্রা ধরো বাড়াই দিলাম, ধরো তাপমাত্রাকে কি করলাম, বাড়াই দিলাম। তাহলে এবার ঘটনা কী হবে চলো দেখি তো, আসো। দেখো, তাপমাত্রা বাড়াই দিলে এই কণাগুলার বেগ বৃদ্ধি পাবে না? যদি তুমি তাপমাত্রা বাড়াই দাও, তাহলে এখানে যে কণাগুলো আছে তাদের কিন্তু বেগ বৃদ্ধি পাবে। তখন তারা কি করবে, এই যে ঢাকনাটা দেখতেছো সেটাকে ধাক্কা দিয়ে দিয়ে ঠেলে কিন্তু দূরে নিয়ে যাবে। অর্থাৎ তখন পরবর্তী চিত্রটা তাহলে কীরকম হবে দেখো, যখন তুমি তাপমাত্রা বাড়াবা তখন দেখো চিত্রটা কীরকম হবে। তখন তখন যে ঘটনাটা ঘটবে, এখানে কিন্তু এই এটা যদি মুছে দিই একটু করে, পিস্টনটা কিন্তু আর এই জায়গায় থাকতে পারবে না। পিস্টনটাকে তখন কি করা দেখা যাবে, পিস্টনটা এই জায়গা থেকে কণাগুলো ধাক্কাপ্রাপ্ত হয়ে এই জায়গায় চলে আসছে। ওকে, আর এই কণাগুলো কিন্তু তখন ছড়াই ছিটাই চলে যাবে। অর্থাৎ কী হয়েছে দেখো, এখানে তুমি যখন তাপমাত্রা বাড়াইছো তখন এই যে কণাগুলো দেখতেছো, এখানে যে কণাগুলো আছে, এই কণাগুলো কিন্তু ধাক্কা দিবে, কারণ এই কণাগুলোর বেগ বেড়ে যাবে। ধাক্কা দেওয়ার ফলে কী হবে, এই পিস্টনটাকে এই জায়গায় থাকতে পারবে না। ধাক্কা দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটবে, এই পিস্টনটা কিন্তু সামনের দিকে আগায় চলে আসবে। অর্থাৎ পিস্টনটা কিন্তু এখানে সামনের দিকে আগায় চলে আসলো। ওকে, আর দেখো তুমি এখানে এই তখন গ্যাসের কণাগুলো এখানে ছড়াই ছিটে থাকবে, এবং যখন তারা সাম্যাবস্থায় আবার ফেরত চলে যাবে তখন দেখা যাবে এইখানে যেই পরিমাণ চাপটা দিচ্ছিল সাধারণ অবস্থায় তাপমাত্রা বাড়ানোর আগে, ধরো তাপমাত্রা বাড়ানোর আগে এখানে P1 চাপ দিচ্ছিল, তাপমাত্রা যখন তুমি দিছো তখন জিনিসটাকে ঠেলে সামনের দিকে নিয়ে আসছে। আবার যখন সাম্যাবস্থায় পৌঁছাইছে তখন দেখা যাবে এই গ্যাসের কণাগুলো এখনও কতটুকু চাপ দিবে, P1 চাপই দিবে। মানে ধরো এখানে P2 চাপ যদি আমি লিখে দিই, সাম্যাবস্থায় গিয়ে কী হবে, এই P1 টা এই P2 এর সমান হয়ে যাবে। অর্থাৎ জিনিসটা বুঝে আসো, সেটা হচ্ছে এরকম, তুমি যখন তাপমাত্রা বাড়াবা, তুমি যখন কী করছো, এখানে তাপমাত্রা বাড়াইছো, তখন এখানে যে গ্যাসের কণাগুলো আছে তাদের কিন্তু গতিশক্তি বৃদ্ধি পাইছে। ফলে তারা কী করছে, ধাক্কা দিয়ে পিস্টনটা যেখানে আগে এখানে ছিল এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসছে। অর্থাৎ এখানে কিন্তু আয়তন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ধরো এখানে যদি গ্যাসের আয়তন V1 হয়, এখানে যদি গ্যাসের আয়তন V2 হয়, তাহলে এখানে ডেফিনেটলি কী হবে, এই V2টা গ্রেটার দেন V1। এবং আমি কি করছি, আমি এখানে তাপমাত্রা দেওয়ার আগে চাপ আর তাপমাত্রা দেওয়ার পরে চাপটাকে সমান রাখছি। সমান কীভাবে রাখছি দেখো, এই যে যদি তুমি কি করতা, যদি তুমি এই পিস্টনটাকে নড়তে না দিতা, পিস্টনটাকে যদি এখানে একটা স্টপার দিয়ে ধরে রাখতা, তাইলে কিন্তু তোমার কী হতো বলো তো, তাপমাত্রা বাড়লে চাপটা বাড়তো। কথাটা বুঝতে পারছো? ধরো পিস্টনটাকে তুমি একটা ফিক্সড করে রেখে দিছো, সেই ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কী হতো, চাপটা কিন্তু বাড়তো। বাট যদি তুমি পিস্টনটাকে ফিক্স না রাখো, যখনই তুমি তাপমাত্রা বাড়াবা, যখনই কণাগুলো গতিবেগ প্রাপ্ত হবে, তখন তারা ওই এক্সট্রা গতিটা নিয়ে আগের প্রেশার মানে এক্সট্রা গতিটা নিয়ে যখন এখানে হিট করার পর জিনিসটা আগে চলে আসলো। সো এটা কিন্তু পরে আবার এটা ছড়াই পড়তেছে গ্যাসগুলো, তো এখানে কিন্তু আর বেশি প্রেশার সে দিতে পারবে না। সাম্যাবস্থায় গিয়ে কী হবে, যে তাপমাত্রা বাড়ানোর আগে যে চাপ আর তাপমাত্রা বাড়ানোর পরে যে চাপ, সেটাকে কিন্তু আমরা কি রাখছি, ইকুয়াল হয়ে যাবে জিনিসটা। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তুমি কি করতা, যদি তুমি চিন্তা করে দেখো, যদি তুমি এখানে একটা স্টপার রেখে দিতা, ধরো এই পিস্টনটাকে তুমি নড়তে দিবা না, সেই ক্ষেত্রে কিন্তু এই চাপটা সমান হইতো না। বাট চাপটা সমান হচ্ছে কেন, তুমি তাপমাত্রা বাড়াইছো, আর এই পিস্টনটাকে যখনই কণাগুলোর ব্যাগ বৃদ্ধি পাবে, ওই বৃদ্ধিপ্রাপ্ত ব্যাগটা নিয়ে কী হবে, এই পিস্টনটাকে সে কিন্তু সামনের দিকে ঠেলে নিয়ে আসবে। ফলে তার প্রেশারটা কিন্তু বাড়ার কোনো এখানে সুযোগ নাই। তাই এখানে P1 = P2 থাকতেছে। তো যদি এরকম হয় যে চাপটা যদি স্থির থাকে, চাপ যদি তুমি স্থির রাখতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম কি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের
টেম্পারেচার বাড়ানো হলে ভলিউমটা কিন্তু বাড়তেছে, তার মানে এখানে কিন্তু ভি ইজ প্রপোর্শনালটা কিন্তু টি হয়ে থাকে। আর এই সূত্রটাকে আমরা কি বলে থাকি, এখানে চার্লসের সূত্র বলে থাকি। এই সূত্রটাকে কি বলা হয় বলো তো, এই সূত্রটাকে বলা হয় চার্লসের সূত্র, চার্লসের সূত্র। ওকে, এটা আরও জিনিসপত্র আমরা আনবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এইখানে যেই পরিমাণ গ্যাস ছিল, ধরো এখানে গ্যাসের মোল সংখ্যা n, তুমি কোনো গ্যাসকে এখান থেকে বের করছো না, গ্যাস তো আগের মতোই আছে, তাহলে এখানেও গ্যাসের মোল সংখ্যা করা থাকবে n থাকবে। অর্থাৎ এখানে দুইটা জিনিস স্থির থাকে, চার্লসের সূত্রে দুইটা জিনিস স্থির থাকবে, একটা হচ্ছে চাপ স্থির থাকবে, একটা হচ্ছে মোল সংখ্যাটা স্থির থাকবে। ওকে, আরেকটা জিনিস দেখো, ধরো সেম ঘটনা যদি আমরা এখন করতাম, কীরকম ঘটনা, ধরো এইটাকে আমি জাস্ট কপি করলাম, এখানে নিচে নিয়ে আসলাম, কেমন? আচ্ছা, এবার দেখো অ্যানালাইসিস করি, যদি এরকম হয়, যদি এরকম হয়, আমি ধরো যাক এখানে এই পিস্টনটার এখানে একটা স্টপার লাগাই দিছি, ধরো যাক পিস্টনটার এখানে কি লাগাই দিছি, একটা স্টপার লাগাই দিছি। স্টপার লাগানো মানে কি, এই যে পিস্টনটা নড়তে পারবে না, অর্থাৎ এটা এখানেই থাকবে, এটা এই জায়গা থেকে নড়তে পারবে না। এখানে একটা স্টপার লাগানোর ফলে এই পিস্টনটা কী হবে, এই যে পিস্টনটাকে আমি স্টপার লাগাই দিছি, অর্থাৎ যে জিনিসটা হবে, এই পিস্টনটা এদিকেও আগাইতে পারবে না, এদিকেও আগাইতে পারবে না, অর্থাৎ পিস্টনটা এই জায়গায় আছে, এই জায়গায় থাকবে। এখন এখানে ধরো কিছু গ্যাসের কণা আছে, এখানে ধরো কিছু গ্যাসের কণা আছে, এবার কি হবে দেখো, আর এটাকে চলো আমি একটু করে মুছে দিয়ে আসো। ওকে, চলো এবার দেখা যাক কি হয়। এবার যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে কি হয় চলো দেখি, দুটোকে একসাথে পড়াই দিচ্ছে আর কি, বুঝছো, দুটোকে একসাথে পড়াই দিচ্ছি। দেখো তার মানে এবার কি হবে দেখো, যদি তুমি তাপমাত্রাকে বাড়াও, যদি কি করো তুমি এখানে তাপমাত্রাকে বাড়াও, ধরো যাক এই জায়গায় আমি টেম্পারেচারকে বাড়াই দিছি, তাহলে কি হবে, এই গ্যাসের কণাগুলোর গতিবেগ বৃদ্ধি পাবে, তো তারা তখন পিস্টনটাকে ঠেলে নিয়ে যেতে চাইবে, বাট পিস্টনটাকে তো ঠেলার কোনো অপশন নেই, পিস্টনটা ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তখন যেটা কি করবে, তখন এই যে কণাগুলো দেখতেছে এরা জোরে জোরে ধাক্কা দিবে। দেখো এইখানে কিন্তু কি হয়েছিল, যখন তুমি তাপমাত্রা বাড়াইছো, তখন এই বর্ধিত তাপমাত্রার জন্য তোমার যেই ব্যাগটা বৃদ্ধি পেয়েছে, সেই ব্যাগ দিয়ে কিন্তু পিস্টনটাকে ঠেলে সামনের দিকে নিয়ে গেছে, তাই চাপটা বৃদ্ধি পাওয়ার এখানে সুযোগ পায়নি। বাট এখানে কি হবে, যখনই তুমি এই পিস্টনটাকে একটা স্টপার দিয়ে কানেক্ট করে দিবা, অর্থাৎ পিস্টনটাকে তুমি নড়তে দিবা না, পিস্টনটা যে জায়গায় আছে সেই জায়গায় রেখে দিবা, তখন এখানে যে কণাগুলো দেখতেছো এরা যে তোমার চাপটা দিবে এখানে, এই চাপটা কিন্তু বৃদ্ধি পাবে। কথা বুঝতে পারছো? কারণ এটা তো আগাইতে পারতেছে না, আগাইতে না পারলে কী হবে, এই কণাগুলো তখন অধিক জোরে ধাক্কা দিবে। বাট এখানে কিন্তু অধিক জোরে ধাক্কা দিতে পারে নাই, কেন, আগায় গেছিলো, ফলে এটা মানে এটা ধরো তোমার হচ্ছে নর্মাল অবস্থায় চলে আসছে, তাই এটা অধিক জোরে ধাক্কা দিতে পারে নাই, বা অধিক প্রেশারে ধাক্কা দিতে পারে নাই, তাই প্রেশারটা তুমি সেম রাখতে পারছো। বাট এই ক্ষেত্রে কিন্তু তুমি প্রেশারটা সেম রাখতে পারবা না। এই ক্ষেত্রে কী হবে, যখনই তুমি টেম্পারেচার বাড়াবা, যেহেতু তুমি এটা ফিক্স জায়গায় রয়ে গেছে, তো কণাগুলোর ব্যাগ বৃদ্ধি পাবে, ফলে এটা জোরে জোরে ধাক্কা দিবে। এটা যদি আগায় যাইতো তাহলে কিন্তু প্রেশারটা সিকুয়াল রাখতে পারতা, বাট যদি এটা আগাইতে পারতেছে না, তাহলে এখানে টেম্পারেচার বাড়ানো হলে প্রেশার কিন্তু বাড়বে। অর্থাৎ তুমি যদি কী করো, এখানে দেখো তো, এখানে আয়তনটাকে তুমি কিন্তু স্থির রাখছো, এখানে যে ভলিউম ভি এটাকে তুমি কিন্তু স্থির রাখছো, কেমনে, কারণ এই পিস্টনটাকে তুমি নড়তে দিচ্ছ না, তাহলে এখানে গ্যাসের যে বিচরণের আয়তন সেটা কিন্তু ফিক্সড আছে। তাহলে তোমার যদি কি থাকে, দুইটা জিনিস এখানে ফিক্সড আছে, একটা হচ্ছে আয়তনটি ফিক্সড আছে, একটা হচ্ছে মোল সংখ্যাটাও স্থির আছে। তাহলে ভি এবং এন যদি তুমি স্থির রাখো, তাহলে সেই ক্ষেত্রে কী হয়, প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়ে থাকে, অর্থাৎ টেম্পারেচার বাড়ানো হলে প্রেশার বাড়বে। তো তোমার এখানে লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে আমরা এই সূত্রটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো চাপের সূত্র, এটাকে আমরা বলবো কি বলতো, চাপের সূত্র আমরা বলবো। ওকে, চাপের সূত্র আমরা বলবো। আচ্ছা, তারপর দেখো এইটাকে আমরা গ্যালুসাকের সূত্রও বলে থাকি, এটাকে চাপের সূত্র বলা হয়, অথবা গ্যালুসাকের সূত্র, এটাও আমরা বলবো। তো একটু মাথায় রাখবো আমরা, তার মানে চার্লসের সূত্রে কি হয়, চাপ স্থির থাকে, চাপ এবং মোল সংখ্যা স্থির থাকে, আর চাপের সূত্রে কি হবে, আয়তন এবং মোল সংখ্যাটা তোমার স্থির থাকবে। এবার চলো আমরা যদি যাওয়ার চেষ্টা করি, দেখো এখন আমাকে চার্লসের সূত্র আমাকে কি বলতেছে, আমরা অলরেডি দেখে আসছি যে আমার যদি কি স্থির থাকে, প্রেশার এবং মোল সংখ্যা এটা যদি স্থির থাকে, তাহলে বেসিক্যালি আমরা কি বলতে পারি, যে আমার কাছে হচ্ছে যে ভলিউমটা টেম্পারেচারের সমানুপাতিক, অর্থাৎ টেম্পারেচার বাড়ানো হলে ভলিউমটা বাড়বে, অথবা উল্টা করে এটাও বলতে পারি যে ভলিউম বাড়ানো হলে টেম্পারেচারটাও বাড়বে। আচ্ছা, এখন দেখো, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই অবস্থায় আয়তন, ধরো যাক সেটাকে আমরা বলতেছি ভি নট। এখন ধরো তুমি 1 ডিগ্রি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, তাপমাত্রা কী করছো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত ছিল, ভি নট ছিল, ধরো যাক তুমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছো, তাহলে এই অবস্থায় আয়তন কত হবে, এই অবস্থায় আয়তনকে ধরো যাক আমি ভি নাম দিলাম, বা ভি থিটা নাম দিলাম, কী নাম দিলাম, ভি থিটা নাম দিলাম, বা তুমি চাইলে এখানে V1ও দিতে পারো, এটাকে আমরা V1 বললাম। যাও, যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন যদি ভি নট হয়, 1 ডিগ্রি সেলসিয়াস যখন আমি তাপমাত্রাকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি, তখন ধরো যাক আয়তন কত, তখন আয়তন হচ্ছে আমার V1। এখন দেখো
যেহেতু তুমি তাপমাত্রা বাড়াইছো তাহলে ডেফিনেটলি V1টা V0 থেকে কী হবে, বড় হবে। তাহলে ডেফিনেটলি এখান থেকে কী হবে, এখানে থেকে যদি আমি বলি, এই যে এই জায়গা থেকে যদি আমি বলি তাপমাত্রা যেহেতু বাড়ানো হয়েছে, তাহলে এখানে কিন্তু আমার V1টা ডেফিনেটলি V0 থেকে বড় হবে। তাহলে এখানে V1 যেটা আছে সেটা V0 থেকে বড় হবে। এখন কত হবে জিনিসটা, তো এখন এই চার্লসের সূত্র সেটা আমাকে মানে এই সূত্রটা দ্বারা আমরা বের করতে পারি যে কত হবে। দেখো কত হবে, এই যে V1 এটাই করে আমরা লিখবো, এটা তো V0, এটা থেকে তো বড় হবে। V1টা V0 থেকে বড় হবে কেন, কারণ তুমি তাপমাত্রা বাড়াচ্ছো, তাহলে তাপমাত্রা বাড়লে আয়তন বৃদ্ধি পাবে। তাহলে বড় হওয়া মানে এখানে একটা প্লাস দিতে হবে। এখন কত হবে, তুমি 1°C বাড়াইছো না, তো তখন বলা হয় যে তোমার প্রতি °C বাড়ানো হইলে এই যে আয়তনটা সেটা 0°C তাপমাত্রা আয়তনের 1/273 অংশ আকারে বৃদ্ধি পায়। যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে আয়তনটা 0°C তাপমাত্রার আয়তনের 1/273 অংশ আকারে বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি কমাও তাহলে কিন্তু এখানে মাইনাস হবে। সো এটা নিয়ে চিন্তা করা লাগবে না, বাট এমনি বললাম আর কি, যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে আয়তন বাড়বে, আয়তন বাড়লে এখানে প্লাস হবে। যদি তাপমাত্রাকে তুমি কমাইতা, ধরো 0 থেকে তুমি -1-এ আনছো, সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে কিন্তু আয়তনটা বিয়োগফল হবে। সেটা মনে রাখা লাগবে না, কেন মনে রাখা লাগবে না আমি তোমাকে শিখাচ্ছি, আসো। তাহলে এখানে আমি কি বলে, চার্লসের সূত্র আমাকে কি বলে, যে তোমার যদি কি করো, চাপ স্থির যদি রাখো, তুমি যদি চাপকে স্থির রাখো, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের গ্যাসের যে আয়তন তার প্রতি °C তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে তুমি যদি কি করো, এই যে 1°C বাড়াইছিলা, তাই তোমার আয়তনটা কি হয়েছে, এই যে 0°C তো আয়তনটা আছেই, এর সাথে সাথে আরও ওই 0°-এর 1/273 অংশ করে বৃদ্ধি পাইছে। তাহলে 1 ডিগ্রি বাড়াইলে ঘটনা হচ্ছে এরকম। তাহলে আমি যদি θ°C বাড়াইতাম, তখন সেটাকে আমি বলতাম, আমি এখানে লিখি তাহলে, যদি θ°C তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে তুমি বলো তো, তাহলে এখানে Vθ = কত হবে, V0, 1 ডিগ্রির জন্য সূত্র হচ্ছে এটা, তাহলে এখানে আসবে θ° বাড়ানো হলে θ/273 গুণন V0। তো এটাই হচ্ছে আমার একটা মেইন সূত্র, এই আমাদের চার্লসের। তাহলে এটাই কি, চার্লসের সূত্রের মেইন রূপ, কেমন। সো এখানে মাইনাসের জন্য, হ্রাস করার জন্য কেন মনে রাখতে হবে না, ধরো তুমি যদি 1°C হ্রাস করতা, তখন থিটার জায়গায় তুমি কত বসাইতা, -1 বসাইতা, তখন আলটিমেটলি বাই ডিফল্ট এখানে মাইনাস চলে আসতো। মানে এখানে তুমি সবসময় প্লাস দিয়ে হিসাব করবা, থিটা যদি প্লাস হয় তাহলে প্লাস বসাবা, মাইনাস হলে মাইনাস বসাবা, তো মাইনাস হলে অটোমেটিক মাইনাস চলে আসবে। সো এখানে একটা জিনিস দেখো, লক্ষ্য করার বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে আমরা যে থিটাটা বসাই, এখানে আমরা যে থিটাটা বসাবো, সেই থিটা কিন্তু কোন এককে প্রকাশিত, এই থিটাটা কিন্তু °C এই এককটায় প্রকাশিত। এই যে থিটা দেখতেছো তুমি, এই থিটা কিন্তু °C এই এককে কিন্তু প্রকাশিত। এরপরে এটাকে যদি মডিফাই করা হয়, মডিফাই করার পরে অ্যাকচুয়ালি এখানে আরেকটা সূত্র পাওয়া যায়। কীভাবে মডিফাই করা হয় আমি তোমাকে একটু ধারণা দিই। এখানে তুমি ভি থিটাটাকে এখানে লিখো, ভি থিটা ইকুয়াল টু কি লিখতে পারো, এখানে দেখো তো V0টা কমন যাবে না, তো V0 যদি কমন যায় তাহলে অ্যাকচুয়ালি কী হয়, এখানে এই যে 1 + θ/273, আর এরপর যদি করো এখানে এটাকে লিখতে পারো V0, নিচে থাকবে তোমার 273, আমি একটা জাস্ট দেখাই দিচ্ছি, তাহলে এখানে থাকবে θ + 273, দেখো বুঝতেছো কিনা। আর ইকুয়াল টু তাহলে আমি কি লিখতে পারবো এখানে, এই যে Vθ = দেখো তো এই থিটাটা তোমার °C আছে, এই থিটা হচ্ছে তোমার °C আছে, তো °C সাথে যদি তুমি 273 যোগ করো তাহলে কিন্তু কেলভিন এককে আমরা তাপমাত্রা পাই। তখন আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি এরকম যে V0/273, আর এই যে থিটা প্লাস এটাকে আমরা কিন্তু বড় হাতের টি লিখতে পারি। এই যে θ + 273 সেটাকে আমরা কি লিখতে পারি, বড় হাতের টি, এটা কিন্তু কেলভিন এককে প্রকাশিত। তাহলে এই যে বড় হাতের টি তুমি দেখতেছো, এই বড় হাতের টিটা কোন এককে প্রকাশিত, এই বড় হাতের টিটা কিন্তু কেলভিন এককে প্রকাশিত, কেমন। এটা তাহলে কোন এককে প্রকাশিত, এটা কেলভিন এই এককে প্রকাশিত। আমি তোমাকে সামারি করে দিব। পরে আমরা তাহলে কি লিখতে পারি, দেখো এই যে V0/273, V0 তো কনস্ট্যান্ট, 0°C তাপমাত্রায় আয়তন, একটা ফিক্সড ভ্যালু আছে, 273ও কনস্ট্যান্ট, তখন এখান থেকে কিন্তু V = T লেখা যায়। অর্থাৎ আমরা যদি সামারি করতে চাই, তোমাকে সামারি করতে যদি চাই, সামারি আমরা কি করতে পারি, দেখো সামারি তাহলে আমি এখানে করি যদি এখানে, তাহলে আমি বলতে পারি এরকম, দেখো দুইটা সূত্র আমরা এখানে পাবো। তাহলে আমরা এই জায়গায় চার্লসের সূত্র লিখতেছি, রাইট, চার্লসের সূত্র। দেখো সূত্রের মধ্যে আমরা দুইটা জিনিস পাচ্ছি, দেখো দুইটা জিনিস পাচ্ছি আমরা এখানে। একটা হইলো, দেখো একটা প্রথম কথা, চার্লসের সূত্র মানে কি, স্থির থাকবে এখানে, এই জায়গায় তোমার চাপ স্থির থাকবে এবং মোল সংখ্যাটা স্থির থাকবে। যদি স্থির থাকে তাহলে এখানে আমাদের দুইটা সূত্র আসবে। একটা সূত্র হচ্ছে কি, এই যে Vθ এটা = V0 প্লাস θ/273, θ/273 গুণন V0। আর আরেকটা সূত্র হচ্ছে V
ইজ প্রপোর্শনাল টু টি, যেটাকে আমরা লিখতে পারি আবার এই যে ভি ইকুয়াল টু কে গুণন টি। আবার এটাকে আমরা লিখতে পারি যে ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো যেহেতু ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু ইকুয়াল টু ভি থ্রি বাই টি থ্রি, এরকম করে করে এটা কনস্ট্যান্টের সমান। মানে এই সূত্রগুলো এখানে মডিফাই করা যায়, বাট সূত্রগুলো সবগুলোতে কি আছে বলতো, প্রেশার আর মোল সংখ্যাটা তোমার ক্ষেত্রে কি থাকবে, স্থির থাকবে। আর একটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে এরকম, তুমি যদি এই সূত্রটা ইউজ করো তাহলে এই সূত্র অনুযায়ী, প্রথম সূত্র অনুযায়ী তোমার কিন্তু যে থিটা আছে এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত। এই যে এই থিটাটা, এটা কিন্তু তোমার খেয়াল রাখবে অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত। বাট এখানে যে তাপমাত্রা দেখতেছো টি, এটা হচ্ছে তোমার কেলভিন এককে প্রকাশিত। এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবা। এখন আমরা এখান থেকে যদি গ্রাফগুলো বের করতে চাই, ধর এখানে দুইটা গ্রাফ আছে, দুইটা গ্রাফ তোমাকে দেখাই আসো, দুইটা গ্রাফ আমরা এখানে আঁকবো। দেখো দুইটা গ্রাফ আছে এখানে, চলো আঁকি। ধরো আমি যদি একটা এখানে এক্স অক্ষ দিলাম, তারপর তোমার ধরা যাক এখানে আমি নিচে আমি ওয়াই অক্ষ দিচ্ছি, এখানে আমি ওয়াই অক্ষ দিলাম, ঠিক আছে, এখানে আমি ওয়াই অক্ষ দিলাম। ওকে, তাহলে দেওয়ার পরে দেখো এখন আমি ফার্স্টে আগে এই ভি থিটার গ্রাফটা আঁকবো। ভাই এখানে ভি থিটা লিখছেন, আবার এখানে ভি লিখছেন কেন? দুটো আসলে সেম। এখানে ভি থিটা দ্বারা বোঝানো হচ্ছে যেন তুমি এই সূত্রটা মনে রাখতে পারো সেটা, আর এখানে ভি তুমি এই সূত্রটা মনে রাখবে, মানে দুটো অ্যাকচুয়ালি সেম, ভি থিটা আর ভি অ্যাকচুয়ালি সেম। বাট আমি বোঝানোর জন্য মানে যেন তুমি বুঝতে পারো, মানে ক্লিয়ার আইডি মানে ডিফারেন্স করতে পারো, যখনই তুমি ভি দেখবা তখনই তুমি এই সূত্র বসাবা, যখনই তুমি ভি থিটা দেখবা তখনই তুমি এই সূত্র বসাবা। বাট ভি থিটা আর ভি কিন্তু সেম, জাস্ট দুটো আলাদা আলাদাভাবে প্রকাশ করছি আমরা, আর কিছুই না। এখন দেখো আমি যদি ভি থিটা এটা বনাম, ভি থিটা এটা বনাম থিটার গ্রাফ আঁকতাম, যেটা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত। থিটা হচ্ছে কোন এককে প্রকাশিত? ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই গ্রাফটা কীরকম হইতো জানো? এই গ্রাফটা হয়তো তোমার এই যে দেখো এই গ্রাফটা এরকম হইতো। কেন এরকম হয়েছে দেখো, খেয়াল ভালো করে লক্ষ্য করে দেখে আসো। এই ভ্যালুটাকে আমি কি বলবো? আমি এই তাপমাত্রাকে আমি বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, তাহলে এটা হচ্ছে ভি নট। আচ্ছা এই জায়গায় আয়তন কত? এই জায়গায় যদি তুমি ভলিউম বের করো, এই জায়গায় ভি থিটা এটা ভ্যালু হচ্ছে 0। আর যেই তাপমাত্রায় ভি থিটা 0 হয় সেটা হচ্ছে -273.16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেই তাপমাত্রায় ভিটা 0 হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই তাপমাত্রাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। তাহলে এটাকে বা এটাকে আমরা 0 কেলভিনও বলতে পারি, এটাকে আমরা 0 কেলভিনও বলতে পারি। তাহলে এই তাপমাত্রাকে আমরা কি বলবো, কি নাম দেবো এই তাপমাত্রাকে? এই তাপমাত্রাকে নাম দেওয়া হয় পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রার নাম হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে এটাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা। মনে রাখবা পরম শূন্য তাপমাত্রাতে কয়েকটা জিনিস ঘটে। কি ঘটে? একটা হচ্ছে এই তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়। 2 নম্বর কাহিনী হচ্ছে এই তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে। ঠিক আছে, এই তাপমাত্রায় গ্যাসের কি হবে? গতিশক্তি শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের পরম শূন্য তাপমাত্রাতে কি হবে? আয়তন শূন্য হবে এবং গতিশক্তিও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমার একটা চিত্র। আর তোমাকে যদি এটা এরকম কেন হইলো, এটা থেকে তো y = mx + c এর মতো। খেয়াল করে দেখো, এই যে তোমার এখানে যদি লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে ভি থিটা হচ্ছে তোমার কি y, আর এখানে x কোনটা? x হচ্ছে তোমার থিটা। তাহলে এখানে তুমি যদি এটাকে কম্পারিজন করো, আমি যদি তোমাকে কম্পারিজন করে দেখাই, মানে এই নিচে এই সূত্রটা লিখে এখানে আসো, যে একটা যে সূত্র লিখলাম ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস, এটাকে এরকম লেখা যায় কিনা দেখো তো, ভি নট ডিভাইডেড বাই 273, ভি নট ডিভাইডেড বাই 273 গুণন থিটা। তাহলে লক্ষ্য করে দেখো এই যে থিটাটাকে, এই যে থিটা দেখছো এটাকে আমরা এক্স অক্ষে বসাইছি আর ভি থিটাকে আমি ওয়াই অক্ষে বসাইছি। তাহলে এখানে আমাদের দেখো এই থিটা হচ্ছে আমার এক্স অক্ষে আছে আর এই ভি থিটা হচ্ছে আমার ওয়াই অক্ষে আছে। তাহলে আমাদের এটাকে আমি তাহলে সি বলতে পারি, কনস্ট্যান্ট পার্ট, আর এটা যেটা আছে দেখতেছো এটাকে আমরা তাহলে এম বলতে পারি। তাহলে এটা দেখো তো y = mx + c এর মতো না? তাই গ্রাফটা তুমি এরকম পাইছো, বুঝতে পারছো? আচ্ছা আরেকটা গ্রাফ হইতে পারে, সেটা কীরকম গ্রাফ? যদি তুমি ভি বনাম বড় হাতের টি এর গ্রাফ আঁকতা, যদি কি করো ভি বনাম বড় হাতের টি, মানে কেলভিন এককের সাথে যদি গ্রাফটা আঁকতা, তাহলে সেই গ্রাফটা কীরকম হইতো দেখো। তুমি যদি এখানে ভি বনাম এই যে বড় হাতের টি এর গ্রাফ আঁকতা, যেটা কেলভিন এককে প্রকাশিত, তাহলে কিন্তু গ্রাফটা কীরকম হইতো জানো? তাহলে তোমার গ্রাফটা হইতো মূলবিন্দুগামী সরল রেখা। কেন মূলবিন্দুগামী সরল রেখা হইতো দেখো? কারণ যখনই তুমি এরকম করছো তখন তুমি এখানে ভি = ক্যাটি পাইছো, অর্থাৎ y = mx এর মতো গ্রাফ। এখানে ভিটাকে ওয়াই ধরছো আর টিটাকে এখানে তোমার এক্স ধরছো, তার মানে যেন তুমি মূলবিন্দুগামী সরল রেখা পাইছো। এবং এই যে গ্রাফটা তুমি আঁকছো যখন, এখানে কিন্তু চাপ স্থির ছিল, অর্থাৎ আমার এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটা করে ফিক্সড প্রেশার আছে। এই প্রেশারটা কিন্তু ফিক্সড, এই প্রেশারটা কিন্তু ফিক্সড, বুঝতে পারছো? অর্থাৎ কি হবে দেখো, অর্থাৎ কি হবে, ধর এটা যদি প্রেশার P1 হয় তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে প্রেশার কত? P1। আবার তুমি যদি প্রেশার চেঞ্জ করো তাহলে গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে।
দেখা যাবে এটা তুমি P2 প্রেসারের জন্য পাচ্ছ, আবার ধরো এখানে আরেকটা আঁকছো, ধরো যাক এটা দেখা যাবে তুমি হচ্ছে আবার P3 প্রেসারের জন্য পাইছো। মানে এক একটা চাপের জন্য তুমি এক একটা গ্রাফ পাবা। ওকে, সো আমরা আশা করি বুঝাতে পারছি তোমাকে। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো, নেক্সটে আমাকে বলতেছে যে P1 P2 P3 এর মধ্যে কে বড় কে ছোট। সিম্পল নিয়ম, কি করবো এখানে, এরকম অঙ্ক যখনই তোমাকে দিবে এক অক্ষের উপর লম্ব টানবা, লম্ব টানার পরে দেখো এক অক্ষ বরাবর কে আছে, এখানে এক অক্ষ বরাবর আছে হচ্ছে টেম্পারেচার। তাহলে টেম্পারেচারকে তুমি স্থির করে দিছো, তাহলে টেম্পারেচার স্থির হলে কি হয়, বয়েলের সূত্র। তার মানে এই যে ভি ইজ প্রপোর্শনাল কিন্তু 1/P। তাহলে ভলিউম আর প্রেশারটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে এখান থেকে একটা লাইন টানো, এখান থেকে লাইন টানলা, টানার পর এটাকে তাহলে এখান থেকে আরেকটা টানো, এখান থেকে তুমি তাহলে আরেকটা টানো। তাহলে এইবার দেখো এখানে প্রেশারগুলো কত হবে। এখানে যদি দেখি এই যে এইটা কত হবে, ভলিউমটা এটা P3 থেকে আসছে, তাহলে এটা হবে V3। এটা কত হবে, এটা হবে দেখো এটা P2 থেকে আসছে, তাহলে এটা হবে V2। এটা কোত্থেকে আসছে, এটা আসছে P1 থেকে, তাহলে এটা হবে V1। তাহলে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার V3 আছে সেটা V2 থেকে বড়, এটা V1 থেকে আবার বড়। তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো, যেহেতু ভলিউম আর প্রেশারটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে V3 যদি বড় হয় তাহলে এটার যে প্রেশার এটা সবচেয়ে ছোট হবে। তাহলে এই চিহ্নটা কিন্তু উল্টায় যাবে। কথাটা বুঝতে পারছো? এখানে দেখো যদি তোমার কি হয়, যদি তোমার কাছে যদি V3 যদি বড় হয়ে থাকে, তাহলে এটার যে প্রেশার সেটা কিন্তু সবথেকে ছোট হবে। কেন? কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। হোপফুলি বুঝতে পারছো। তারপর দেখো একটা ম্যাথ দেখো, বলছি কি আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে 1 সিসি। তাহলে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হয় এত, তাহলে পরম শূন্য তাপমাত্রার মান কত। দেখো এখানে আমাকে কি দিয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন দেওয়া আছে এটা, তার মানে আমার এটা হচ্ছে V0। আবার 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন করে দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এটা। পরম শূন্য তাপমাত্রা মান বের করতে বলছে। এই অঙ্কগুলো তুমি কিভাবে করবে জানো, একটা গ্রাফ আঁকবা, তাহলে তোমার আঁক করতে সুবিধা হবে। তুমি বুঝতে পারতেছো এই গ্রাফটা কোন ধরনের গ্রাফ হবে। প্রথম গ্রাফটা হবে, এই গ্রাফটা হবে কোন ধরনের গ্রাফ, প্রথম গ্রাফটা হবে, অর্থাৎ প্রথম গ্রাফটা তুমি আঁকো এখানে, তাহলে তোমার করতে সুবিধা হবে ম্যাথটা। তাহলে এরপরে গ্রাফটা কীরকম হয়, এই গ্রাফটা হয়ে থাকে এরকম, এই গ্রাফটা হয়ে থাকে এরকম, ঠিক আছে, এই গ্রাফটা এরকম হয়ে থাকে। ওকে, দেখো এবারে তুমি যদি লক্ষ্য করে দেখো, এটা ছিল আমার 0 ডিগ্রি সেলসিয়াস, আর এটা ধরা যাক হচ্ছে আমার কাছে এখানে আছে কত, 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা হচ্ছে আমার থিটা, সরি এটা হচ্ছে আমার ভি, আর এটা হচ্ছে আমার থিটা এখানে। আর আমরা জানি ক্লিয়ারলি এটা হচ্ছে আমার পরম শূন্য তাপমাত্রা হবে। ধরো যাক এটার মান হচ্ছে আমি জানি না, এটার মান আমরা এই যে যেহেতু 100 কে তাহলে এটাকে আগে বসাবো। আর ধরো এখানে তাহলে ওয়াই এর মানটা কত বলো তো, এই যে পরম শূন্য তাপমাত্রা, তো ওয়াই এর মান কিন্তু 0, তাই না, কারণ এটা 100 কে ছেদ করছে, তার মানে এখানে ওয়াই এর মান 0 লিখলাম এখানে। এখন আমাকে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমাকে এই ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1 সিসি, এতটুকু, ওয়াই এর মান এখানে 1। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ককে আমি কীভাবে লিখবো, এক্স এর মান কিন্তু 0 আর ওয়াই এর মান হচ্ছে 1। দেখো এই পয়েন্টে মানে আমাকে দেওয়া আছে এই আয়তনটা কতটুকু, 1 সিসি। বাট এটাকে আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে লিখতে চাই তাহলে কি লিখবো, এক্স এর মান হচ্ছে 0 এই পয়েন্টে, আর ওয়াই এর মান হচ্ছে 1। আর দেখো তো এটার যে কারেসপন্ডিং পয়েন্ট 65 ডিগ্রি সেলসিয়াসের যে কারেসপন্ডিং পয়েন্টটা, 65 ডিগ্রি সেলসিয়াসের যে কারেসপন্ডিং পয়েন্টটা এখানে আছে, ধরো কথার কথা 65 ডিগ্রি সেলসিয়াসের যে কারেসপন্ডিং পয়েন্টটা, এই পয়েন্টে দেখো তো এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 65, আর ওয়াই এর মান কত, ওই সময় আয়তন কত হয়েছে 1.238, 1.238। কেন বলতেছি এরকমভাবে বের করবা, খেয়াল করে দেখো এখানে 3টা বিন্দু কিন্তু একটা সরল রেখার উপর আছে। তাহলে আমি যদি এই 2টা বিন্দুর ঢাল বের করি, আবার এই 2টা বিন্দু যদি ঢাল বের করি, ঢালটা কিন্তু সমান আসবে। সেখান থেকে এইটার ঢাল আর এটার ঢাল সমান, তো ঢাল সমান থেকে তুমি কি বের করে ফেলতে পারবা, থিটা যেটা আছে না সেটা তুমি এখানে বের করে ফেলতে পারবা। চলো বের করি আসো। তাহলে আমরা এখানে লিখতে পারবো, এই যে ধরো এটাকে যদি আমি এ বিন্দু বলি, এটা যদি আমাদের বি বিন্দু হয়, এটা যদি আমাদের সি বিন্দু হয়, তাহলে আমি বলবো এ বি এর যে ঢাল সেটা কিন্তু এই যে বি সি এর ঢালের সমান। তাহলে বের করো আসো। দেখো এ বি এর ঢালকে তুমি কীভাবে লিখো, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে y2 এখানে কত, y2 হচ্ছে 1.238 মাইনাস এখানে, তাহলে দেখো y1 কত, y1 হচ্ছে এখানে 1, দেখো y1 হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই x2 - x1 ডিভাইডেড বাই কত, x2 - x1, x2 কত এখানে, x2 হচ্ছে 65, x1 কত, x1 হচ্ছে 0, দেখো x1 0 ইকুয়াল টু, এবার যদি এই দুইটার মধ্যে ঢাল বের করতে চাই y2 - y1, 1 - 0, 1 - 0, তারপর কত আসবে 0 - থিটা, তারপর আসবে 0 - থিটা। তো এখান থেকে তুমি জাস্ট বের করবা সিম্পল হিসাব করে, আর কিছুই না। যেমন উপরে কত আসবে, এখানে 0.238 আসবে, নিচে কত থাকবে, নিচে থাকবে 65, এখানে কত থাকবে, এখানে থাকবে 1, আর এখানে থাকবে মাইনাস থিটা। তাহলে এই জায়গা থেকে তুমি কিন্তু থিটাটা বের করে ফেলতে পারো। তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে, -65 ডিভাইডেড বাই 0.238 থাকবে।
তাহলে দেখো তো এটা কত আসে এখানে, -65 ডিভাইডেড বাই 0.238, তাহলে এটা আসছে -273.109 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে থিটা বের করলাম, এটাই কি হয়ে গেছে আমার কাছে বলো তো, এটাই হচ্ছে আমার কাছে পরম শূন্য তাপমাত্রা। ওকে, হোপফুলি বুঝতে পারছো অঙ্কটা। চলো নেক্সটে যাই আসো। নেক্সটে বলতেছে এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা বেলুনকে এত পর্যন্ত ফোলানো হয়েছে। এই আয়তন বেলুনটা সর্বাধিক প্রসারণ ক্ষমতার 12/13। এখন বেলুনটাকে যদি এমন স্থানে নেওয়া হয় যেখানে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেখানে কি বেলুনটা ফেটে যাবে কিনা, বা যদি ফেটে না যায় তাহলে কত তাপমাত্রায় বেলুনটা ফাটবে। ওকে দেখো বুঝাচ্ছি আমি তোমাকে, মানে ধরো সলিউশন, এখানে ধরো দুইটা জায়গার কথা বলছে। ধরো এটা আমাদের এখানে একটা জায়গা আছে, এখন এখানে একটা বেলুনকে রাখা হয়েছে অ্যাট ফার্স্ট। এখন এই বেলুনটাকে এখানে কত তাপমাত্রায় রাখা হয়েছে, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে। আর এই অবস্থায় বেলুনটার আয়তন কত, এই অবস্থায় বেলুনটার যে আয়তন, এটা যদি V1 ধরি, সেটা হচ্ছে সর্বাধিক প্রসারণ ক্ষমতার 12/13। তাহলে ধরো 12/13 অফ সর্বাধিক প্রসারণ ক্ষমতা, যেটা আমি V বললাম। ধরো এইটাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিলাম, বেলুনটাকে ধরো এই জায়গায় নিলাম, এই জায়গায় ধরো সেটা সর্বাধিক প্রসারণ ক্ষমতা হয়েছে, সম্পন্ন হয়েছে। ধরো যাক এখানে তাহলে V2 ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু V হবে। ধরো যাক কত তাপমাত্রা সর্বাধিক প্রসারণ ক্ষমতা সেটা আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে। এখন আমাকে পরে চেক করতে হবে যে ধরো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা ফাটবে কিনা। আগে একটা জিনিস চলো বের করি যে কত তাপমাত্রায় সর্বাধিক প্রসারণ ক্ষমতাটা অর্জন হয়। আচ্ছা এখানে কি চাপের ব্যাপারে কোনো কিছু বলছে না, এখানে এটা কিন্তু T1 দেওয়া আছে, এখানে চাপের ব্যাপারে কিছু বলে নাই। তা আমি ধরে নিব এখানে চাপটা স্থির থাকবে। যদি কোয়েশ্চনে তোমাকে যেটা নিয়ে কোনো কথা বলবে না, তুমি কি ধরে নিবা, সেই জিনিসটা এখানে কি থাকবে, স্থির থাকবে। তাহলে এখানে আমি যদি T2 বের করতে চাই, তাহলে T আর V কিন্তু প্রপোর্শনাল সম্পর্ক, তাহলে এখানে হবে V2, নিচে হবে V1, এখানে হবে T1। তাহলে এখন জাস্ট তুমি সিম্পল ভ্যালু বসাও। V2 মানে কত, সর্বাধিক প্রসারণ ক্ষমতা, আর এটা মানে কত, এটা হচ্ছে 12/13 অফ সর্বাধিক প্রসারণ ক্ষমতা, আর গুণন T1 মানে কত, এখানে দেখো তো তাহলে T1 তাহলে হবে তোমার কাছে এখানে 17 ডিগ্রি সেলসিয়াস, তো তাহলে 17 যোগ 273। তাহলে এখন আমরা আগে চেক করতেছি কত তাপমাত্রায় এটা তোমার ফাটবে বেলুনটা। তাহলে এখন দেখো, তাহলে এখানে আসবে 17, মানে এখানে আসবে তোমার কত, 13/12 চলে আসবে, এটা 13/12 গুণন এটা আসবে 290, অর্থাৎ এটা চলে আসছে এখানে 314.167, 314.167 কেলভিন। আর এটাকে যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করো তাহলে 273 বাদ দাও, তাহলে আসবে 41.167। তাহলে কত আসবে, 41.167 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এত তাপমাত্রায় হচ্ছে বেলুনটা সর্বাধিক প্রসারণ ক্ষমতা অর্জন করবে। আর এই তাপমাত্রা থেকে যদি একটু বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে বেলুনটা ফাটবে। বাট আমাকে বলছে 35 ডিগ্রি সেলসিয়াসে নিলে ফাটবে কিনা, আনসার হচ্ছে না, ফাটবে না। কেন, কারণ 35 ডিগ্রি সেলসিয়াসে দেখবা যে বেলুনের যে আয়তন হবে সেটা সর্বাধিক প্রসারণ ক্ষমতা থেকেও কম থাকবে। কিভাবে, চলো দেখাই আসো। প্রথমে এটা লিখছে যে কত তাপমাত্রায় বেলুনটা ফাটবে, তাহলে আমরা বলবো এই যে 41.41, এই যে আমাদের 167 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেলুন ফাটবে, তাপমাত্রায় বেলুন ফাটবে। এখন আমরা চলো দেখি যে আমাকে বলতেছে যে তোমার এই যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলে ফাটবে কিনা। কিভাবে চেক করবো, এই যে তুমি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বের করো, ধর এটাকে V2 ড্যাশ বলতেছি, তাহলে এখানে তাহলে হবে T2 ড্যাশ, এখানে হবে তাহলে T1, এখানে হবে তাহলে V1। দেখো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এখানে কি করো, T2 জায়গায় 35 যোগ 273 বসাও। আর এখানে কত আছে, এটা ছিল 17 ডিগ্রি, তার মানে এখানে ছিল 290 কেলভিন। আর ইন্টু V1 কত, এখানে 12/13 অফ সর্বাধিক প্রসারণ ক্ষমতা V। দেখো যেটা কত আসে এখানে, এটা আসবে 35 যোগ 273 ডিভাইডেড বাই 290 গুণন 12/13। তাহলে এটা আসছে 0.98 V। তার মানে দেখো এটা কিন্তু V থেকে ছোট, তার মানে এখানে বেলুন ফাটবে না। বুঝতে পারছো, সর্বাধিক প্রসারণ ক্ষমতা থেকে এটাকে দেখো ছোট ভ্যালু। যদি এটা 1.2 V হইতো তাহলে কিন্তু বড় ভ্যালু ছিল। তাহলে এই জন্য এখানে কী হবে না, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেলুন ফাটবে না। তাহলে আনসার হচ্ছে কি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেলুন ফাটবে না। ঠিক আছে, হোপফুলি আমরা সবাই এটা বুঝতে পারছি, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো, আসো চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে এত তাপমাত্রায় বায়ুপূর্ণ একটা ফ্লাস্কের আয়তন এত, স্থির চাপে ফ্লাস্কের তাপমাত্রা এত থেকে এত উন্নীত করা হলে কি পরিমাণ গ্যাস ফ্লাক্স থেকে বেরিয়ে আসবে। দেখো বলতেছে তোমার কাছে ইনিশিয়াল আয়তন দেওয়া আছে এত, তার মানে এটা কি, এটা হচ্ছে তোমার কাছে এখানে V1, এটা হচ্ছে তোমার কাছে এখানে V1। এখন বলতেছে তুমি চাপকে স্থির রাখছো, তাহলে এখানে চার্লসের সূত্র ইউজ হবে। তাপমাত্রাকে তুমি এত থেকে এত বানাইছো, তাহলে ধরো দেখ এই তাপমাত্রা হচ্ছে T1, এই তাপমাত্রা হচ্ছে T1, এই তাপমাত্রা হচ্ছে T2,
তখন ডেফিনেটলি এখানে ভলিউমটা বেড়ে যাবে। তো একটা ফ্লাস্কের মধ্যে কতটুকু ভলিউম থাকতে পারবে, ফ্লাস্কের আয়তনের সমান। তো এক্সট্রা ভলিউম যেটা ক্রিয়েট হবে সেটা কি হবে, পাত্র থেকে কিন্তু বের হয়ে আসবে। অর্থাৎ তুমি চিন্তা করে দেখো, এখানে তুমি কিন্তু তাপমাত্রা যেটা আছে T2টা, এটা কিন্তু T1 থেকে বড় রাখছো, তাহলে ডেফিনেটলি ওই অবস্থায় গ্যাসের আয়তনটা V1 থেকে বড় হয়ে যাবে। তো ফ্লাস্কের আয়তন তো V1 সমান ছিল, তাহলে এখানে কি হবে তখন বলো তো, এই যে তোমার এক্সট্রা যে ভলিউমটা হয়েছে ডেল্টা V ইকুয়াল টু V2 মাইনাস V1, এটা কিন্তু বেরিয়ে আসবে। আর এটাই তোমাকে বের করতে হবে যে কত আয়তন বেরিয়ে আসবে। একদম ইজি ম্যাথ। তো চলো করার চেষ্টা করি। এখানে অ্যাট ফার্স্ট তুমি তাহলে কি করো, এখানে এই V2 বের করবা, রাইট? তো V এর সাথে তো T সমানুপাতিক, তাহলে এখানে T2 বসাবা, এখানে T1 বসাবা, এখানে V1 বসাবো। তাহলে দেখো T2 কত, এখানে T2 হচ্ছে তোমার 27 ডিগ্রি, তার মানে 300 কেলভিন, আর T1 হচ্ছে 298 কেলভিন, আর এখানে তোমার তাহলে V1 কত 0.5। তাহলে দেখো এটা কত আসে, এখানে এটা আসবে 300/298 ইন্টু 0.5। তাহলে এটা চলে আসছে আমার একটা বড় ভ্যালু আসছে। আমি যদি নর্মাল মোডে করি এটাকে, তাহলে 0.50.3356 এত মিটার কিউব। যেহেতু এটা মিটার কিউবে ছিল V1টা, তাহলে এটা মিটার কিউব। তাহলে এটা হচ্ছে V2। তাহলে আমাকে বলছে কতটুকু কি পরিমাণ গ্যাস বেরিয়ে যাবে, তাহলে গ্যাস বেরোবে, গ্যাস বেরিয়ে যাবে, যেটাকে আমি ডেল্টা V বলতে পারি। তাহলে এটা ইকুয়াল টু কত, এই যে V2 মাইনাস V1। তুমি ক্যালকুলেশন করে দেখো, পয়েন্ট এটা থেকে তুমি যদি বাদ দাও তাহলে দেখবা 0 পয়েন্ট, তোমার কাছে কত থাকবে, 0.00336 মিটার কিউব। সো এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার, বুঝছো? তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে এখন আমরা আলোচনা করবো যে চাপীয় সূত্রটা, সেম টু সেম সূত্র। দেখো ওই যে আমি যদি এখানে বলি আমার যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ আছে, সেটাকে আমরা কত বলবো, চাপটাকে ধরা যাক আমি হচ্ছে P0 বলবো। আর ধরো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ থাকবে সেটাকে ধরা যাক হচ্ছে আমি P1 বললাম। তো ডেফিনেটলি চাপ, আমরা তাপমাত্রা বাড়ানো হলে চাপ বাড়বে, যেটা আয়তনটাকে আমি ফিক্স করে রাখছি। তাহলে এখানে কি হবে, এখানে ডেফিনেটলি P1টা P0 থেকে বড়। তাহলে বাট P1টাকে তাহলে আমি কীভাবে প্রকাশ করব, P1টাকে তাহলে আমি লিখতে পারবো এভাবে, P1 ইকুয়াল টু হবে এই যে P0 প্লাস 1/273, মানে আগের মতো P0। অর্থাৎ যদি তুমি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, তাহলে P থিটা ইকুয়াল টু কত হবে, P0 প্লাস থিটা ডিভাইডেড বাই 273 গুণন P0 হবে। তাহলে এইটা হচ্ছে আমার একটা ফর্মুলা। বাট এই ফর্মুলা আমি তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি আমার কাছে কি থাকে, আয়তন এবং মোল সংখ্যাটা স্থির থাকে। তাহলে এই সূত্রে কিন্তু আমার আয়তন এবং মোল সংখ্যাটা স্থির আছে। আর পরে এটাকে মডিফাই করে কীরকম সূত্র বানানো যায়, এই যে P ইজ প্রপোর্শনাল টু T, এই সূত্রটাও কিন্তু বানানো যায়। তো এখানের মধ্যে যেটা কেয়ারফুল থাকতে হয় আমাদের, সেটা হচ্ছে এখানে যে থিটা দেখতেছো তুমি, এই থিটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত, বাট এখানে যে টি দেখতেছো, এই টিটা কিন্তু কেলভিন এককে প্রকাশিত। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর পরে P/T ইকুয়াল টু ধ্রুবক হবে, তাহলে P1/T1 ইকুয়াল টু P2/T2 এরকম কিন্তু লেখা যায়। এখান থেকেও তুমি দুটো গ্রাফ পাবা, এখান থেকেও তুমি দুটো কিন্তু গ্রাফ পাবা। কীরকম গ্রাফ পাবা দেখো, তুমি যদি একটা গ্রাফ আঁকতে চাও, যে ধরো এখানে আমি দুইটা গ্রাফ আঁকবো, একটা গ্রাফ হচ্ছে আমি x অক্ষ দিলাম এখানে, আর এই জায়গায় ধরো একটা y অক্ষ দিলাম। তাহলে খেয়াল করে দেখো, এই জায়গায় ধরো আমি P দিচ্ছি, P থিটা, আর এই জায়গায় ধরো যাকে আমি থিটা ডিগ্রি সেলসিয়াস দিলাম। তাহলে এখানে গ্রাফটা কীরকম হবে, ওই যে আমার আগেরটার মতো, মানে হুবহু সেম ওইটার মতো। তাহলে এখানে আমাদের এখানে যেটা থাকবে, এটা এই তাপমাত্রাকে আমি বলবো 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে যে প্রেশারটা আছে, এই যে প্রেশারটা, এটাকে আমি বলবো P0। আর এটা কত হবে আমাদের, এখানে হচ্ছে আমার তাপমাত্রা হবে -273.16 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। ওকে, আর আরেকটা তুমি গ্রাফ পাবা, ওটা হবে মূলবিন্দুকে আমি সরল রেখা, যদি তুমি P বনাম T এর গ্রাফ আঁকো, যদি তুমি কী করো P বনাম T এর গ্রাফটা যদি আঁকো, ধরা যাক এখানে আমি y অক্ষে প্রেশারকে নিলাম, আর x অক্ষে আমি টেম্পারেচার দিলাম, যেটা কেলভিন এককে। তাহলে কী পাবা, এখানে দেখো মূলবিন্দুকে আমি একটা সরল রেখা পাবা। বাট এখানে কাহিনী আছে, এখানে কিন্তু আয়তনটা ফিক্সড। তাহলে এটা ধরো তুমি প্রত্যেকটা পয়েন্টে আয়তন হবে V1 ধরো। এখন আয়তনকে তুমি যদি চেঞ্জ করে আঁকো, ধরো আরেকটা আয়তন নিছো তুমি এখানে, ধরো ওই এখানে আয়তন হবে তাহলে তোমার V2। ধরো তুমি আরেকটা আয়তন নিবে, এখানে আরেকটা আয়তনে গ্রাফ আঁকবা, হ্যাঁ আরেকটা ফিক্সড আয়তনে গ্রাফ আঁকতেছো, তাহলে দেখা যাবে এটা হবে তোমার V3। ওকে, সো চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাবো। এখন নেক্সট অঙ্ক বলছে, নেক্সট থিওরি, সেটা হচ্ছে আমাদের অ্যাভোগাদ্রো সূত্র। অ্যাভোগাদ্রো সূত্র আমাকে কি বলে, এখানে আমরা কি স্থির রাখি দেখো, যদি চাপ, তারপরে তোমার চাপ, তাপমাত্রা এবং মোল সংখ্যা, তিনটা জিনিস, তাহলে আগের সবগুলোতে কিন্তু দুইটা জিনিস স্থির রাখা হয়। আগের সব জায়গায় কী রাখা হয়েছিল, দুইটা জিনিস স্থির, বাট এখানে তিনটা জিনিস স্থির রাখা হয়েছে। সরি, মোল সংখ্যা না, এখানে সরি ভুল করছি, এখানে মোল সংখ্যা না, এখানে শুধুমাত্র দুইটা জিনিস স্থির রাখা, একটা হচ্ছে চাপ এবং তাপমাত্রা। এক্সট্রিমলি সরি ভাই, চাপ এবং তাপমাত্রা, এই দুইটা জিনিসকে যদি স্থির রাখা হয়,
চাপ এবং তাপমাত্রাকে যদি কী করা হয়, স্থির রাখা হয়, তাইলে মনে রাখবা ভলিউমটা ইজ প্রপোর্শনাল টু এন। বা এটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? যদি তোমার কাছে তুমি চাপ এবং স্থিরকে যদি সমান রাখো, চাপ এবং তাপমাত্রাকে যদি সমান রাখো, সেই ক্ষেত্রে তুমি আয়তন যত বেশি বাড়াবা তো তত বেশি পরিমাণে মোল সেখানে ধরবে, অর্থাৎ এখানে কিন্তু মোল সংখ্যাটা কিন্তু বাড়বে। অর্থাৎ চাপ এবং তাপমাত্রাকে স্থির রাখা হইলে আয়তন যত বাড়াবা তত বেশি মোল সংখ্যা, ধারণ ক্ষমতাও বাড়বে, তত বেশি মোল সংখ্যা এখানে থাকবে। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি, সিম্পল করে মনে রাখবা, ভি ইজ প্রপোর্শনাল টু এন। তাহলে এখানে মনে রাখবা যে চাপ এবং তাপমাত্রাকে স্থির রাখা হয়, দুটো জিনিস ইম্পর্টেন্ট এখানে, কাকে কাকে স্থির রাখা হয়েছে, চাপ এবং তাপমাত্রাকে, আর এই ক্ষেত্রে ভি ইজ প্রপোর্শনাল টু কি হয়ে থাকে, এন হয়ে থাকে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবা, সেটা হচ্ছে কি, যে আমরা একটা সূত্র কিন্তু অলরেডি পড়ে আসছি, যে তোমার এসটিপিতে মোল সংখ্যা কত হয়ে থাকে, এসটিপিতে মোল সংখ্যা ইকুয়াল টু হয়ে থাকে কিন্তু লিটার এককে ডিভাইডেড বাই 22.4। যদি আমি এখানে 1 মোল বসাই, 1 মোল, তাহলে 1 মোলের আয়তন কত হবে, 1 মোলের আয়তন হবে এসটিপিতে, এটা হবে লিটার এককে 22.4 লিটার। অর্থাৎ যেই জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে যেই গ্যাসই হোক, যে কোনো গ্যাস, তাহলে যে কোনো গ্যাসে 1 মোল মানে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কতটুকু, 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে মনে রাখবা এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল পরিমাণের আয়তন এটা কত হবে, এটা ইকুয়াল টু হবে 22.4 লিটার। এটা কিন্তু এমসিকিউতে থাকে, বুঝছো? এই জিনিসটা ভালো করে পড়বা, এই জিনিসটা কিন্তু এমসিকিউতে থাকে, সো এটাকে আমি স্টার মার্ক করে দিই। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা এখন এই যে 4টা সূত্রকে জোড়া লাগে, আমরা তাহলে এখন এই যে আমাদের মেইন সূত্রটা বানাতে পারি। দেখো মেইন সূত্রটা কি হবে আমাদের, ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি আর কিছুই না। দেখো আমাদের মেইন সূত্র যেটা আছে, তুমি কি পাইছো, দেখো বয়েলের সূত্র পাইছো ফার্স্টে আগে। তো বয়েলের সূত্র তুমি কি পাইছো, বয়েলের সূত্র তুমি পাইছো যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p পাইছো। তারপর তুমি পাইছো চার্লসের সূত্র তুমি কি পাইছো, ভি ইজ প্রপোর্শনাল টু টি পাইছো। আবার তুমি পাইছো কি বলতো, তুমি পাইছো হচ্ছে এখানে চাপের সূত্র। তো এই সূত্র অনুযায়ী তুমি কি পাইছো এখানে, এই সূত্র অনুযায়ী পাওয়া গেছে যে আমাদের পি ইজ প্রপোর্শনাল টু টি। আর আরেকটা পাইলাম হচ্ছে আমরা অ্যাভোগাদ্রোর সূত্র, অ্যাভোগাদ্রো যেটা আছে সেটা সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা পাইছি এখানে ভি ইজ প্রপোর্শনাল টু এন। কে স্থির আছে না স্থির আছে সেটা আমরা লিখতেছি না। আর এই 4টা সূত্রকে যদি জোড়া লাগাও তাহলেই বেসিক্যালি আমরা পেয়ে যাবো, দেখো প্রেশার আর ভলিউমগুলো এক সাইডে আছে আর মোল সংখ্যার টেম্পারেচারটা এক সাইডে আছে। তাই আমি এইভাবে লিখলাম যে প্রেশার আর ভলিউম থেকে এক সাইডে, বা এখানে যদি চিন্তা করি এটা এই পাশে নিয়ে আসতে গুণফল হয়ে যাবে, আর মোল সংখ্যা টিটা এখানে এই ডান সাইডে আছে। আর এখান থেকে যদি আমরা কি করি, একটা সমানুপাতিক চিহ্ন উঠাই, তাহলে এটা ধ্রুবক আনতে হবে, আর সেই ধ্রুবকটার মান হচ্ছে আর, যেটাকে আমরা কি বলি, সার্বজনীন গ্যাস ধ্রুবক বলি। আমাদের যে আদর্শ গ্যাস আছে, আমাদের যে আদর্শ গ্যাস থাকবে, সেই আদর্শ গ্যাসটা কিন্তু কি হবে বলতো, আদর্শ গ্যাস এটা কিন্তু আইডিয়াল গ্যাসের জন্য, আদর্শ গ্যাসটা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলবে। বাট আমাদের যে বাস্তব গ্যাস থাকবে, আমাদের ধরে কিছু বাস্তব গ্যাস আছে, রিয়াল গ্যাস কিন্তু রিয়াল গ্যাসের জন্য, মানে বাস্তব গ্যাসে তো আমরা জানি বাস্তব গ্যাসের যে কণার আয়তন তারা নগণ্য না, আবার বাস্তব গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, তারা কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না। বাস্তব গ্যাস কোন সমীকরণ মেনে চলে জানো, বাস্তব গ্যাসের জন্য কিন্তু পিভি নট ইকুয়াল টু এনআরটি। বাস্তব গ্যাসের জন্য মনে রাখবা কি, আদর্শ গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি, বাট বাস্তব গ্যাসের জন্য পিভিটি কিন্তু নট ইকুয়াল টু এনআরটি। এখন তুমি চিন্তা করে দেখো, ধরো দুইটা জিনিস ইকুয়াল না, ধরো এক পাশে তুমি 2 লিখছো আর এক পাশে তুমি ধরো 5 লিখছো, এই দুইটা কি ইকুয়াল, এই দুটো কিন্তু ইকুয়াল না। বাট দুইটাকে কিন্তু ইকুয়াল বানাতে পারবে একভাবে। কীভাবে বানাতে পারবা, তুমি একটা কাজ করো, এখানে 5 আছে না, এখানে 5 আছে না, তুমি তাহলে এখানে 2/5 দিয়ে গুণ করো, এটাকে কি করো, এটাকে 2/5 দিয়ে এটাকে গুণ করো, তাহলে দেখো তো কী হবে। যদি তুমি এখানে 2, নর্মালি কিন্তু কী হতো 2 আর 5টা কিন্তু ইকুয়াল ছিল না, বাট যখনই 2 আর এটাকে ইকুয়াল, ডান পাশটাকে ইকুয়াল লেখার জন্য তোমাকে যদি কী করতে হবে, তোমাকে যেটা করতে হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে হবে। তো এইখানেও দেখো পিভি আর এনআরটিটা সমান না, আর এটাকে সমান করার জন্য কি করতে হবে আমাদের, সমান করার জন্য আমরা যেটা করব, এই যে ডান পাশেটা জেড দিয়ে গুণ দিব, ডান পাশেটা কি দিয়ে গুণ দেবো, এটা জেড দিয়ে গুণ দিব। আর এই জেডকে কি বলা হয় জানো, এই জেডকে কয়েকটা নাম দেওয়া হয়, এই জেডকে বলা হয় প্যাশন গুণাঙ্ক, এটাকে বলা হয় প্যাশন গুণাঙ্ক। এই জেডের একটা নাম হচ্ছে আমাদের প্যাশন গুণাঙ্ক। এই জেডের নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা বাস্তব গ্যাস পড়বো তখন। এটাকে আমরা প্যাশন গুণাঙ্ক বলি, বা এটাকে আমাদের বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক, বা এটাকে সংকোচনশীলতা গুণাঙ্ক বলে, বা এটাকে কারেকশন ফ্যাক্টরও বলা হয়। এটাকে আবার কি বলা হয়, কারেকশন ফ্যাক্টর। এটাকে আরেকটা জিনিস আমরা বলি কারেকশন
ফ্যাক্টর। ওকে, তার মানে আমরা বললাম যে আমাদের যে বাস্তব গ্যাস সেটা কিন্তু আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, বাস্তব গ্যাস মেনে চলে পিভি ইকুয়াল টু জেড এনআরটি। বলতে পারবা আইডিয়াল গ্যাসের জন্য জেড এর মান কত হয়? আইডিয়াল গ্যাসের জন্য জেড এর মান হয়ে থাকে 1, আর বাস্তব গ্যাসের জন্য জেড এর মানটা 1 থেকে বড় হইতে পারে, আবার জেড এর মানটা 1 থেকে ছোট হইতে পারে। সেটা আমরা দেখবো সবগুলো পরে, যে কখন জেড এর মান 1 থেকে বড় হয়, কখন জেড এর মান 1 থেকে ছোট হয়, বাট এটা পরে আলোচনা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে বিচ্যুতির মাত্রা। দেখো এই জেড এর ভ্যালুটাই কিন্তু অ্যাকচুয়ালি মানে আদর্শ আচরণ থেকে কতটুকু বিচ্যুত সেটাকে বলতেছে। দেখো আইডিয়াল অবস্থায় জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 1, তাহলে বাস্তব কিছু তো জেড এর মান 1 হবে না, এমন হতে পারে জেড এর মান 2 হইতে 0.2 হইতে পারে, এমন হতে পারে 0.3 হইতে পারে। তো বিচ্যুতির মাত্রা বলতে আমরা বুঝি আদর্শ আচরণ থেকে কতটুকু সরে আসছে। বিচ্যুতির মাত্রা আমরা বলতে বুঝি আদর্শ আচরণ থেকে কতটুকু। আদর্শতে কত ছিল? 1 ছিল, আর বাস্তবে কত হয়েছে? জেড হয়েছে। তো এদের যেটা মডুলাস ভ্যালু বের করবা, কারণ জেড এর মানটা 1 থেকে বড় হইতে পারে, জেড এর মান 1 থেকে ছোট হইতে পারে। এই মডুলাস মানটাকে আমরা বলি বিচ্যুতির মাত্রা। এটা কোনো সময় 100% গুণ করা হয় যদি তুমি পার্সেন্টেজে প্রকাশ করতে চাও। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। এগুলো হচ্ছে আমাদের সূত্র কিছু, তোমরা এই সূত্রটা তাহলে মনে রাখবা, বিচ্যুতির মাত্রা সূত্রটা কেমন। ওকে, চলো আমরা নেক্সটে যাই। আসো নেক্সটে দেখো, নেক্সটে বলতেছে তোমার এত তাপমাত্রায় গ্যাসের আয়তন এত, তাপমাত্রাকে এত করছো, চাপ দ্বিগুণ করছো এবং আয়তন এত হয়েছে। মার্বেলের আয়তন কত? ওকে, মার্বেল সহ আয়তন দেওয়া আছে। দেখো মার্বেল সহ আয়তন, তার মানে যদি আমি গ্যাসের আয়তনটাকে V1 ধরি, গ্যাসের আয়তন যদি V1 ধরি, মার্বেলের আয়তন কিন্তু X হবে। আবার মার্বেল সহ আয়তনটা পরে কত হয়েছে? এত হয়েছে। তার মানে এখানে দেখো, এখানে যদি আমি লিখতে চাই কিভাবে লিখবো, ডাটাগুলো জাস্ট তোমাকে বসাই। T1 হচ্ছে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা বলতে পারি 300 কেলভিন। T2 কত? এখানে T2 কিন্তু এখানে 54 ডিগ্রি সেলসিয়াস। T2 হচ্ছে তোমার 54 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আমরা লিখবো কিন্তু 54 প্লাস 273। এই জায়গাটায় ভুল কোথায় করে জানো? অনেকে মনে করে যে ভাই 27 আছে এখানে, এখানে তো 54 আছে, তাহলে মানে T2 ইকুয়াল টু 2T1, বাট এটা করা যাবে না। কেলভিনও হইলে করা যেত, বাট এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে T2 কিন্তু 2 ইন্টু T1 হচ্ছে না আসলে অ্যাকচুয়ালি, বুঝছো? সেটা কিন্তু কেয়ারফুল থাকবা। তাহলে তুমি এখানে T1 এর মান পেয়ে গেছো, T1 এর মান পেয়ে গেছো এত, এটা হচ্ছে T1 এর মান, আর এখান থেকে যোগ করে তুমি T2 এর মানটা এখান থেকে পেয়ে যাবা। ওকে, এরপরে কি দেওয়া আছে এখানে দেওয়া V1 প্লাস X, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 100 দেওয়া। তাহলে এই জায়গা থেকে তুমি তাহলে V1 এর মান পাবা, এই জায়গা থেকে V1 এর মান কত পাবা? 100 মাইনাস X পাবা। আর পরবর্তীতে কি হয়েছে? আয়তনটা বেড়ে V2 প্লাস X, মার্বেলের আয়তন কিন্তু Xই থাকবে, সেটা কত? 59.3। তাহলে এখান থেকে তুমি যদি V2 বের করতে চাও, সেটা ইকুয়াল টু হবে 59.3 মাইনাস X হবে। আর এখানে তুমি কি করছো? চাপটাকে দ্বিগুণ করছো। দেখো কোশ্চেনে কিন্তু বলে দিছে চাপটাকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে P2 ইকুয়াল টু কত হবে? P2 ইকুয়াল টু হবে 2P1। তাহলে P2 ইকুয়াল টু হবে 2P1। তাহলে এখানে কিন্তু মোল সংখ্যা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, তাহলে আমি চিন্তা করবো মোল সংখ্যাটা কনস্ট্যান্ট আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এখান থেকে কিন্তু লেখা যায় কি, এখানে PV ইকুয়াল টু nRTর মধ্যে n আর এখানে কনস্ট্যান্ট। তাহলে এখানে অ্যাকচুয়ালি লেখা যায় কি জানো, যে PV ডিভাইডেড বাই T হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এখানে লিখতে পারবো আমরা P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই কিন্তু T2 লেখা যায়। তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এইখানে তুমি যদি দেখো এই যে ভ্যালুগুলো জাস্ট যদি বসাও, P1 তো P1, V1 এখানে কত? V1 হচ্ছে তোমার কাছে এখানে 100 মাইনাস X, আর T1 কত? T1 হচ্ছে তোমার কাছে এখানে 300, আর ইকুয়াল টু P2 কত? এখানে P2 হচ্ছে 2P1, ঠিক আছে, চাপটাকে দ্বিগুণ করছো, গুণন, এটা কত? 59.3 মাইনাস X, আর এখানে কত আছে বলো তো? এখানে T2 হচ্ছে তোমার কাছে এখানে 54 প্লাস 273। তো এখানে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখো জাস্ট সিম্পল তুমি Xটা বের করবা, আর কোনো কাজই তোমার নেই, এটা আমি করে দিচ্ছি না, Xটা বের করবা। আর এখানে দেখো এই যে P1 গুলো কিন্তু কাটাকাটি যাবে, আমি আর এখানে দেখাচ্ছি না, দেখো এখানে P1 আছে, এখানেও P1 আছে, এটা কিন্তু কাটাকাটি যাবে। আর এখানে আনসার কিসে আসবে? ডেফিনেটলি সেন্টিমিটার কিউব আসবে, কারণ এখানে আয়তনটা সেন্টিমিটার কিউবে দেওয়া। ওকে, হোপফুলি বুঝতে পারছি আমরা সবাই। চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো বলতেছে কি, এত তাপমাত্রায় এত চাপে এত সিসি হাইড্রোজেন গ্যাস পানির উপর সংগ্রহ করা হয়েছে। STPতে গ্যাসের ভর ও আয়তন কত? আর 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। তার মানে যখন তুমি পানির উপর থেকে আমাদের কি সংগ্রহ করবা, এই যে হাইড্রোজেন গ্যাসটা সংগ্রহ করবা, তখন কিন্তু কি চলে আসবে? কিছুটা জলীয় বাষ্প সেখানে চলে আসবে। এটা দেখাইছি তোমাদেরকে আমি, দেখো তোমাদের এই ফিগারটা মনে আছে কিনা। তোমাদেরকে এরকম একটা ফিগার দেখাইছিলাম, গত ক্লাসে দেখাইছি আমরা। ধরো এখানে তুমি যেটা বিকারকে নিছো, এখানে ধরো তোমার পানি আছে, এই জায়গায় কি আছে? এই জায়গায় পানি আছে। এখন তুমি একটা টেস্ট টিউবের মাধ্যমে, ধরো দেখো এটা টেস্ট টিউবের মাধ্যমে এখান থেকে তুমি হাইড্রোজেনটাকে সংগ্রহ করতেছো। ধরো এটা টেস্ট টিউবের মাধ্যমে তুমি এখানে হাইড্রোজেনটাকে সংগ্রহ করতেছো। তাহলে সেই ক্ষেত্রে দেখো কী হবে, এখানে ধরো এখানে একটা টেস্ট টিউবের মাধ্যমে আমরা হাইড্রোজেনটাকে সংগ্রহ করতেছি পানির উপর থেকে, রাইট? তাহলে এখান থেকে আমি হাইড্রোজেনটাকে সংগ্রহ করতেছি, বাট হাইড্রোজেন যখন উঠবে, হাইড্রোজেন এখানে উঠতেছে, রাইট?
হাইড্রোজেনের পাশাপাশি এখানে কিন্তু কিছুটা জলীয় বাষ্প উঠে যাবে। কিছুটা কি থাকবে? কিছুটা জলীয় বাষ্প এখানে উঠবে। তার মানে এটা কিন্তু হচ্ছে আমার জলীয় বাষ্প, মানে পানির ভ্যাপার ফর্ম, পানির ভ্যাপার ফর্ম। আর এটা কি? এটা হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে এখানে যে তুমি মোট চাপ বলতেছে, দেখো এত চাপে এত সিসি, এটা তো মোট চাপ। এখানে কি বলছে? যে এত তাপমাত্রায় এত চাপে, এত তাপমাত্রায় এত চাপে এত সিসি সংগ্রহ করছো। তার মানে সংগ্রহ করার সময় তোমার চাপ ছিল এত। বাট এইখানে যখন তুমি সংগ্রহ করছো তখন তো দুই ধরনের এলিমেন্ট উঠছে, একটা হচ্ছে হাইড্রোজেন উঠছে, একটা হচ্ছে পানি মানে জলীয় বাষ্প উঠছে। কারণ জলীয় বাষ্প উঠছে কীভাবে বুঝবা? যদি তোমাকে জলীয় বাষ্পের চাপটা দেওয়া থাকে তাহলে মানে বুঝবে এখানে জলীয় বাষ্প উঠছে। তার মানে এখানে তো এটা মোট চাপ, কারণ বলছে কি এত তাপমাত্রায় এত চাপে এত সিসি হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করছো। তার মানে যখন তুমি পানি হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করতেছো তখন মোট চাপ ছিল এত। আর এই মোট চাপটা দুইটা কারণে ক্রিয়েট হয়েছে। তাহলে আমি যদি বলি এখানে যে আমার T1 এটা ইকুয়াল টু 17°C, বা আমরা বলতে পারি 290 কেলভিন এই অবস্থায়, তাহলে তোমার কাছে হচ্ছে আমাদের যে পি টোটালটা এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু তোমার হলো যে আমাদের একটা তো P1 আছে আর একটা হচ্ছে ভ্যাপারের প্রেশার আছে, দেখো। আর পি টোটালটা কত এখানে? 750। তো তুমি P1টা ধরে কত বের করতে পারবা? P1 ইকুয়াল টু হবে 750 মাইনাস এই যে ভ্যাপারের প্রেশারটা বাদ দাও, তাহলে 14.4। তো এটা কত আসবে আমরা জানি না, আমরা বের করতে পারি। ওকে, তার মানে এখানে আমি যদি বের করি তাহলে P1 দেখো এটা কত আসে এখানে? এখানে আসবে তোমার 750 মাইনাস 14.4, তাহলে চলে আসছে 735.6 মিলিমিটার পারদচাপ। ওকে, এবার দেখো এখন কি বলছে? তুমি এত সিসি সংগ্রহ করছো, তার মানে কিন্তু ভলিউম V1 এটা কত? এখানে কিন্তু V1 কিন্তু কত? V1 দেওয়া 400 সিসি, তার মানে 400 ml, তার মানে কিন্তু 0.4 লিটার, বুঝতেছো? তার মানে কিন্তু এখানে কত আছে? 0.4 লিটার আছে। ওকে, এখন বলতেছে আমাকে কোয়েশ্চনে এসটিপিতে গ্যাসের ভর কত হবে? এসটিপি মানে আমরা সবাই জানি যে টেম্পারেচার আর প্রেশারটা আমরা এখানে জানি। এসটিপিতে আমরা সবাই জানি কি টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে তোমার 273 কেলভিন, আর প্রেশারটা কত? প্রেশার হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার। তার মানে এখানে 760 মিলিমিটার পারদ, যেহেতু এটা মিলিমিটার পারদে দেওয়া, 760 মিলিমিটার পারদচাপ। দেখো আমাকে গ্যাসের ভর বের করতে বলছে এবং আয়তন বের করতে বলছে। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো, তুমি এখানে তিনটা জিনিস চেঞ্জ করতেছো। এখানে তুমি টেম্পারেচার চেঞ্জ করতেছো, প্রেশার চেঞ্জ করতেছো, ওই অনুযায়ী ভলিউম চেঞ্জ হবে। তাহলে এখানে যদি আমি P2 V2 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু P1 V1 ডিভাইডেড বাই T1 লিখি, হোপফুলি কারো কোনো আপত্তি নেই। তাহলে এখান থেকে আমি বের করবো হচ্ছে V2। তাহলে এখানে কত আসবে দেখো তো, যদি ভ্যালুগুলো বসাই দিই। P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু হচ্ছে 735.6 গুণন V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু কত? V1 দেওয়া আছে 0.4 লিটার, আর ডিভাইডেড বাই হচ্ছে আমার T1টা কত? T1 হচ্ছে তোমার 290 কেলভিন গুণন, দেখো এখান থেকে T2টা এই পাশে গুণ হয়ে যাবে। T2 কত এখানে? T2 হচ্ছে তোমার 273 কেলভিন, আর এই যে P2টা নিচে ভাগ হবে, P2 হচ্ছে 760। দেখো তো এখান থেকে কত আসে রেজাল্ট? তাহলে এটা তোমার V2 হবে। তাহলে আসবে 735.6 গুণন 0.4 ডিভাইডেড বাই 290 গুণন 273 ভাগের 760। তাহলে এখানে আসছে আমার কাছে 0.36, তারপরে তোমার হচ্ছে 446। ডেফিনেটলি এটা কিন্তু লিটার এককে হবে। কেন? কারণ তুমি কি করছো? কারণ তুমি হচ্ছে এটাকে লিটার V1টাকে লিটার এককে নিছো, তো V2টাও কোন এককে আসবে? লিটার এককে আসবে। এখন আমাকে বলছে আয়তন কত, ভর কত, কোথায়? এসটিপিতে। এখন এসটিপিতে মোল সংখ্যা ইকুয়াল টু কি হয়ে থাকে? মোল সংখ্যা ইকুয়াল টু হয়ে থাকে এসটিপিতে আয়তন লিটার একক বাই 22.4। এখন আমাকে তো মোল সংখ্যা জানতে চাই না, আমাকে জানতে চাইছে ভর। তাহলে হাইড্রোজেনের ভর, তাহলে M ভাগের M করব। তাহলে বড় হাতের M কত হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে 2 হয়ে থাকে। তাহলে এখানে দেখো অলরেডি আমি কিন্তু জানি এসটিপিতে বললাম তুমি মাত্র বের করলা কত লিটার এককে? 0.36446, রাইট? 36446। আর এখানে কি আছে? 22.4 আছে। তাহলে এখানে M কত হবে? M জাস্ট এই দুইটাকে এই পাশে গুণ করে দাও, তাহলে M ইকুয়াল টু তুমি পাবে অ্যাকচুয়ালি এই যে আমার এই যে 0.36446, এটাকে তাহলে আমরা 22.4 দিয়ে ভাগ করব, আর এটাকে তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। দেখো তো কত আসে এটা? আনসার ডিভাইডেড বাই 22.4 গুণন 2। তাহলে আমার কাছে ভর চলে আসছে এখানে আমার 0.0325 গ্রাম চলে আসছে। তাহলে অ্যাকচুয়ালি আমার কাছে হাইড্রোজেন গ্যাসের ভর কতটুকু? হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে তোমার এতটুকু। বোঝা গেছে? তাহলে আমাদের এটা একটা আনসার, হোপফুলি সবাই বুঝতে পারছো, এটা একটা আনসার, আর আমাদের এটা আরেকটা আনসার। চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে এসটিপিতে এত ব্যাসের একটা গোলাকার বেলুন
এত গ্যাস দ্বারা পূর্ণ করতে হবে। 27°C তাপমাত্রায় 1 মিটার কিউব আয়তনের সিলিন্ডারে এত চাপে হাইড্রোজেন গ্যাস ভরা থাকলে ওই সিলিন্ডার দ্বারা, তার মানে সিলিন্ডারের আয়তন কিন্তু বাদ যাবে, ওই সিলিন্ডার দ্বারা ওই আকৃতির কতটি বেলুন পূর্ণ করা যাবে। তার মানে চিন্তা করে দেখো কি বলছে এখানে। ধরো তুমি এখানে একটা সিলিন্ডার আছে তোমার কাছে, কেমন, আর এখানে তোমার কাছে কিছু বেলুন আছে, এখানে কিছু গোলাকার বেলুন আছে তোমার কাছে, এখানে তোমার কাছে কিছু গোলাকার বেলুন আছে। এখন প্রত্যেকটা বেলুনের ব্যাস দেওয়া আছে তোমার কাছে, দেখো তাহলে ব্যাসার্ধটা তুমি বের করতে পারবা না। ব্যাসার্ধ করলে কি হবে, এই যে ব্যাসকে যা অর্ধেক করে দিবা, রাইট। তাহলে এখানে আয়তন কত আসবে বলো তো, যদি তুমি একটা বেলুনের আয়তন বের করতে চাও, যদি তুমি বের করতে চাও একটি বেলুন সেটার আয়তন, ধরো ছোট হাতের ভি বললাম, সেটা আসবে 4/3 পাই আর কিউব। আর মানে কত, d/2, ব্যাসের অর্ধেক, এটার কিউব আসবে। দেখো তো এটা কত আসবে, 4/3 পাই, ডি মানে কত, এখানে ডি মানে তোমার হচ্ছে 1.004, এটার তাহলে স্কোয়ার, এখানে তাহলে কিউব আসবে, কিছু একটা মান এখানে আসবে, ভালো কথা। এখন আমাকে বলতে, তার মানে একটা বেলুনের আয়তন জানি আমি, একটা বেলুনের আয়তন কত, ভি করে করে, একটা বেলুনের আয়তন হচ্ছে ভি করে করে। এখন বেলুনটাকে তুমি ফিল আপ করতে হবে কি, কোন কন্ডিশনে, এসটিপি কন্ডিশনে। তার মানে বেলুনটাকে তুমি যে ফিল আপ করবা, এখান থেকে নিয়ে যে বেলুনটাকে তুমি ফিল আপ করবা, প্রত্যেকটা বেলুনকে এসটিপি কন্ডিশনে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা বেলুনকে এখানে এসটিপি কন্ডিশনে ফিল আপ করতে হবে। বাট তোমার সিলিন্ডারে কি এসটিপি কন্ডিশন আছে, না, সিলিন্ডারে এসটিপি কন্ডিশন নেই। সিলিন্ডারে কি আছে, সিলিন্ডারে 27°C তাপমাত্রাতে 1 মিটার কিউব আয়তনের, তার মানে এখানে সিলিন্ডারের আয়তন দেওয়া 1 মিটার কিউব, 1 মিটার কিউব আয়তনের সিলিন্ডারে 200 কিলো প্যাসকেল চাপে, সরি 2000 কিলো প্যাসকেল চাপে তোমার গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস ভরা আছে। তাহলে অ্যাট ফার্স্ট এটাকে আগে এসটিপিতে নিতে হবে, অ্যাট ফার্স্ট এটাকে আগে এসটিপিতে নিতে হবে, দেন দেখতে হবে এসটিপিতে ভলিউমটা কত আসে, পরে হচ্ছে এসটিপি থেকে এখানে সাপ্লাই করতে হবে, বুঝছো, পরে হচ্ছে এখানে এসটিপি থেকে এই জায়গায় সাপ্লাই করতে হবে। মূল কথা হচ্ছে এটা, প্রথমে আগে এটাকে এসটিপিতে নিতে হবে, তখন দেখতে হবে ভলিউমটা কত আসে, পরে কতটুকু আয়তন সাপ্লাই হবে। যেহেতু এখানে ওই সিলিন্ডার দ্বারা বসে, তাহলে এখানে সিলিন্ডারের আয়তনটা বাদ দিতে হবে, তাহলে বাদ দেওয়ার পর যে আয়তন থাকবে সেটা হচ্ছে যে বেলুনের মধ্যে সাপ্লাই হবে। তাহলে দেখো তো কীভাবে করবো। ফার্স্ট অফ অল আমি তাহলে এখানে সব চেঞ্জ হচ্ছে, দেখো প্রেশার চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে। তাহলে এখানে যদি আমি V2 বের করবো, তাহলে এখানে আমি লিখবো P2V2 ডিভাইডেড বাই T2, P2V2 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু P1V1 ডিভাইডেড বাই T1। সেখানে তুমি তাহলে বের করবা কি, বের করবা হচ্ছে তুমি এখানে এই যে V2 বের করবা, তাহলে V2 ইকুয়াল টু দেখো তো কত আসবে, P1V1 কত, P1 কত, P1 হচ্ছে 2000 কিলো প্যাসকেল, P1 হচ্ছে 2000 কিলো প্যাসকেল। তারপরে তোমার V1 কত, V1 হচ্ছে 1, আর T1 কত, T1 হচ্ছে তোমার কাছে 300 কেলভিন। আচ্ছা দিলাম ইনটু, দেখো তো T2টা উপরে গুণ হবে, P2টা নিচে থাকবে, তাহলে T2 কোথায়, তুমি এসটিপিতে নিয়ে যাচ্ছ, তাহলে হচ্ছে 273 কেলভিন। আর এসটিপিতে চাপ কত, 1 অ্যাটমসফিয়ার, বাট এখানে তুমি চাপটাকে কিলো প্যাসকেলে নিছো, তাহলে 1 অ্যাটমসফিয়ারকে আমি লিখতে পারি 101.325 কিলো প্যাসকেল, কারণ কিলো প্যাসকেল নিতে হবে। তাহলে দেখো এখান থেকে তোমার V2টা কত সেটা বের হয়ে আসবে। দেখো তো V2 কত আসবে, এখানে 2000 গুণন 273 ডিভাইডেড বাই 300 গুণন 101.325, তাহলে এখানে আসছে আমার 17.962, 17.962। এটার একক কী হবে, ডেফিনেটলি মিটার কিউবে হবে, যেহেতু V1টা মিটার কিউব ছিল। বাট এখন আমাকে বলছে ওই সিলিন্ডার দ্বারা কয়টা বেলুন পূর্ণ করা যাবে, তাহলে বেলুনে কতটুকু, বেলুনে গ্যাস যাবে কতটুকু, বেলুনে গ্যাস যাবে, তাহলে সিলিন্ডার আয়তনটা বাদ দিতে হবে, গ্যাস যাবে, তাহলে কি করবা 17.962, এখান থেকে তাহলে 1টা বাদ দিবা, তাহলে থাকবে কি 16.962। তাহলে এখন এই যে এত মিটার কিউব, তাহলে এই যে তুমি 16.962 পাইছো, এই যে তুমি 16.962 পাইছো, এটা দিয়ে তুমি এক সংখ্যক বেলুন ফিল আপ করবা, এক সংখ্যক। আর একটা বেলুনের আয়তন কত, একটা বেলুনের আয়তন হচ্ছে তোমার এত, দেখো একটা বেলুনের আয়তন হচ্ছে তোমার এত, বুঝছো, একটা বেলুনের আয়তন হচ্ছে এত, তাহলে তুমি এক সংখ্যক বেলুন ফিল আপ করবে। তাহলে এখান থেকে তোমার আসলে কি করতে হবে, এই এক্সের ভ্যালু কত আসবে সেটা বের করবা, কাছাকাছি যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেটাই হচ্ছে তোমার আনসার, বুঝছো, কাছাকাছি যেটা পূর্ণ সংখ্যা পাবা, অবশ্যই পূর্ণ সংখ্যা দিতে হবে, আমি আর করে দিচ্ছি না, এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার আসবে, কাছাকাছি যে পূর্ণ সংখ্যাটা হবে এটাই তোমার কাছে কী হবে বলো তো, এখানে আনসার হবে। ওকে, চলো নেক্সটে চলো দেখি। নেক্সটে, এত তাপমাত্রায় এত গ্রাম গ্যাস একটি পাত্রে এত কিলো প্যাসকেল চাপ প্রদান করে, পেষণ গুণাঙ্ক এত হইলে কার্বন ডাইঅক্সাইডের ধারণকারী পাত্রের আয়তন বের করো। একদম ইজি অঙ্ক, দেখো তাপমাত্রা দেওয়া আছে, ভর দেওয়া আছে, একটি পাত্রে এত কিলো প্যাসকেল চাপ দেওয়া আছে, পেষণ গুণাঙ্ক মানে কি জেড দেওয়া আছে, পেষণ গুণাঙ্ক মানে জেড দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি এখানে কি করতে হবে, পিভি ইকুয়াল টু জেড এনআরটি করতে হবে, আয়তন বের করতে বসে জাস্ট। তাহলে এখন দেখো তুমি জাস্ট, আমরা সবাই জানি পিভি ইকুয়াল টু, তাহলে এখানে তুমি জেড এনআরটি বসাবা, তাহলে এখানে ভলিউম ইকুয়াল টু কত, এই যে জেড এনআরটি ডিভাইডেড বাই জাস্ট প্রেসার বসাই দিবা, তাহলে জাস্ট তুমি সিম্পল এখানে ভ্যালু বসাও, যেমন দেখো কত কত ভ্যালু বসাবো, এখানে জেড কত, জেড হচ্ছে তোমাকে দেওয়া 0.15, এন কত দেওয়া, এন দেওয়া এখানে 22 গ্রাম দেওয়া, তার মানে 22 m/m করবা, 22 ডিভাইডেড বাই 44 করবা, আর কত বসাবা 0.0821 বসাবা,
টেম্পারেচার কত বসাবা? টেম্পারেচার দাও এখানে 25, তার মানে 298 বসাবা। তাহলে দেখো এটাকে 12 হবে। আর এখানে পি আছে, প্রেশার কত? প্রেশার দেওয়া 50 কিলো প্যাসকেল। বাট কিলো প্যাসকেল আমি যদি এখানে 8টা 0.081 বসাইছি, তাহলে এটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে। অ্যাটমসফিয়ারে নেওয়ার অপশন কি? এটাকে জাস্ট তুমি 101.325 দিয়ে ভাগ করো। তাহলে এখান থেকে তুমি যে ভ্যালুটা পাবা এটা আসবে আয়তন, বাট এটা কোন এককে আসবে? ডেফিনেটলি লিটার এককে আসবে। কেন লিটার এককে আসবে? কারণ এখানে আর এর ভ্যালুটা তুমি লিটার অ্যাটমসফিয়ারে বসাইছো, এই জন্য এটাকে অ্যাটমসফিয়ারে নিতে হয়েছে। ঠিক আছে, আমি আর করে দিচ্ছি না, বাকিটা তুমি করবা, ক্যালকুলেশনগুলো একটু মিলাই দেখবা। তারপর এত পাত্রে আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির মাত্রা গণনা করো। তাহলে এখান থেকে ডেফিনেটলি আগে জেড বের করবা। জেড মানে কত? জেড মানে হচ্ছে যে তোমার পিভি ডিভাইডেড বাই এনআরটি। তাহলে এখানে পিভি ভ্যালু কত দেওয়া আছে দেখো, পি দেওয়া আছে কত? পি দেওয়া আছে 102.5, আর এটাকে তো অ্যাটমসফিয়ারে নিতে হবে। তাহলে এটাকে 101.325 দিয়ে ভাগ করবা, গুণন ভলিউম করে দেওয়া, ভলিউম দেওয়া 20 লিটার, ভলিউম দেওয়া দেখো 20 লিটার। এটা ছিল প্রেশার, এটা ছিল প্রেশার, এটা ছিল ভলিউম। আচ্ছা এন কত? এন দেওয়া 1 মোল, তাহলে এন হচ্ছে 1। আর এই ভ্যালু কত বসাবা? 0 লিটার অ্যাটমসফিয়ার বসাইছো, তাহলে 0.081। টেম্পারেচার কত? টেম্পারেচার দেওয়া 17, তার মানে 290। শেষ। তাহলে এখান থেকে তুমি জেড পেয়ে যাবা, এখান থেকে তুমি কি পেয়ে যাবা? জেড পেয়ে যাবা। জেড পাওয়ার পরে বিচ্যুতির মাত্রা কত আসবে? বিচ্যুতির মাত্রা এটা ইকুয়াল টু হবে মডুলাস অফ 1 মাইনাস জেড। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করবা, এটাই হচ্ছে তোমার আনসার। তুমি চাইলে এটাকে পার্সেন্টেজও লিখতে পারো, চাইলে তুমি নর্মালিও বের করতে পারো। ওকে, সো হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। তারপর যাই, তারপরে বলতেছে এত তাপমাত্রায় এত চাপে 1 মিলিলিটার অক্সিজেন গ্যাসে কতটা অণু আছে আর কতটা পরমাণু আছে। দেখো এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া, যে এত তাপমাত্রা এত, চাপ হচ্ছে এত, আয়তন হচ্ছে এত, সব ইনফরমেশন ওটুর জন্য দেওয়া। তার মানে এখানে যে তুমি এখানে যে আয়তন, চাপ, তাপমাত্রা দেওয়া সবগুলো কিন্তু ওটুর জন্য দেওয়া। তার মানে তুমি কিন্তু এখানে এক্স ইকুয়াল টু কী পাবে? অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু অণুর সংখ্যা পাবা। মানে আমরা যে সূত্র লিখি না, যে পিভি ইকুয়াল টু এনআরটি, আবার এটাকে আমরা কি লিখতে পারবো? এই যে পিভি ইকুয়াল টু এন মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এন এ, তারপর হচ্ছে আরটি। তো এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া প্রেশার, ভলিউম, টেম্পারেচার সম্পর্কে সব ইনফরমেশন দেওয়া অক্সিজেনের ব্যাপারে। তার মানে অ্যাকচুয়ালি এখানে যে এক্সটা বের করবা, এই এক্সটা কিন্তু বেরোবে অ্যাকচুয়ালি অণু। এই এক্সটা কি অ্যাকচুয়ালি অণুর সংখ্যা বের হবে। এই এক্স দ্বারা আসলে অ্যাকচুয়ালি কী বের হবে? অণুর সংখ্যাটা বের হবে। সো সেখান থেকে তুমি পরমাণুর সংখ্যা বের করবা কীভাবে? কারণ একটা অণুতে 2টা পরমাণু থাকে, তাহলে এত অণুতে কত থাকবে। তাহলে দেখো এখান থেকে যদি আমি এক্স বের করতে চাই, তাহলে দেখো যদি আমি এখান থেকে এক্স বের করতে চাই, এক্স ইকুয়াল তাহলে কত আসবে? এক্স ইকুয়াল আসবে পিভি এন এ বাই তোমার কাছে এখানে হচ্ছে আরটি। তাহলে দেখো এখানে কত আসবে, দেখো এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই, তাহলে এখানে আসবে পি কত? এখানে পি হচ্ছে তোমার 750। তাহলে 750কে তুমি কি করো? 760 দিয়ে ভাগ করে অ্যাটমসফিয়ারে নাও। ভলিউম কত? ভলিউম হচ্ছে 1 মিলিলিটার, তার মানে 10 ইনভার্স অফ 3 লিটার। এনে অ্যাভাগাদ্রো সংখ্যা কত? 6.022 গুণন 10 টু দি পাওয়ার 23। আর আরটি কত? আর হচ্ছে 0.0821। আর টেম্পারেচার কত বসাবা? টেম্পারেচার হচ্ছে 303। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা? এখান থেকে তুমি হচ্ছে তোমার অণুর সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে এটা যেটা বের হবে এটা কিন্তু অণুর সংখ্যা, এতটি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বের হবে কি? এটা বের হবে অণুর সংখ্যা। আর এখন পরমাণুর সংখ্যা তুমি কীভাবে বের করবা? পরমাণুর সংখ্যা হচ্ছে একটা অণুতে 2টা পরমাণু থাকে, দেখো ওটুর মধ্যে 2টা পরমাণু আছে, তাহলে পরমাণুর সংখ্যা ইকুয়াল টু হবে 2 গুণন এই যে আমার এই অণুর সংখ্যা যেটা পেয়েছে সেটা, তাহলে এতটা। তাহলে এটা হবে তোমার পরমাণুর সংখ্যা। হোপফুলি বুঝতে পারছো, আমি আর করে দিচ্ছি না, বাকিটা তুমি নিজে আসলে পারবা। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো আমরা এখন দেখো, এখন হচ্ছে আমার এই যে তলদেশ টাইপের ম্যাথ, এগুলো কিন্তু তোমরা ফিজিক্সেও করে আসছো। সো ইজি অঙ্ক, এগুলো শর্টকাট আছে, শর্টকাটটা আমি দেখাই দিব, বাট আগে অঙ্কটা করাই দিই। প্রত্যেকটা লেকের তলদেশ থেকে পানির উপরিতল আসার সময় বাতাসের বুদবুদ আয়তনের দ্বিগুণ হয়। তার মানে ধরো এটা যদি আমাদের একটা তল হয়, ধরো এটা তো আমার একদম তল লেকের গভীর অংশটা, কেমন? এটা লেকের গভীর অংশ, আর ধরা যাক এখানে আরেকটা আছে, এটা লেকের আমাদের উপরের অংশ। এখন এখানে হয়েছে কি দেখো, এখানে বলছে কি, ফার্স্টে বলতেছে আসার সময় বুদবুদের আয়তন দ্বিগুণ হয়েছে। তার মানে ধরো এখানে একটা বুদবুদ আছে, ধরো এই বুদবুদের আয়তন যদি V1 ইকুয়াল টু আমরা V ধরি, তাহলে বুদবুদটা যখন উপর উঠে আসছে, তো এটার আয়তন যদি V2 হয়, তাহলে এটা হচ্ছে এই 2V সমান, দ্বিগুণ হয়ে গেছে। ওকে, বায়ুমণ্ডলের চাপ এটা যদি কত হয়? 10 টু দি পাওয়ার 5 হয়, তার মানে এখানে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে। তাহলে এখানে P2 ইকুয়াল টু কত হবে? শুধুমাত্র P অ্যাটমসফিয়ারের সমান হবে। আর P অ্যাটমসফিয়ারটা কত? এখানে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ারের সমান। আর যদি এটার গভীরতা যদি H হয়ে থাকে, আমরা সবাই জানি, তাহলে এটার উপর চাপ কত হবে? এটাকে যদি আমি P1 বলি, এটার উপর 2টা চাপ আছে, একটা তো বায়ুমণ্ডলের চাপ আছেই, যেটাকে আমরা P অ্যাটমসফিয়ার বলতেছি, আর একটা হচ্ছে এই যে একটা H গভীরতার জন্য একটা চাপ হয় না, H রো জি। H গভীরতার জন্য এটা কত হয়? চাপ হয় H রো জি। তাহলে এটার উপর কিন্তু টোটাল 2টা চাপ থাকবে।
এখানে তাপমাত্রা নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, তাহলে তাপমাত্রা এখানেও যদি টি হয়ে আমরা কি ধরে নেব, এখানেও কি হবে, টি হবে, তার মানে তাপমাত্রাকে আমরা স্থির ধরে নিব। এখন আমাকে বলছে লেকের গভীরতা তুমি কত হবে সেটা বের করো। তো এটা কীভাবে বের করবা, জাস্ট এইচটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে তুমি বয়েলের সূত্র ইউজ করবা, যদি টেম্পারেচার চেঞ্জ হতো তাহলে তুমি P1V1/T1 = P2V2/T2 করতা। তাহলে এখানে যদি আমি লিখতে চাই, যেখানে আমি তাহলে লিখবো বয়েলের সূত্র অনুযায়ী যে P1V1 = কি হয়ে থাকবে, P2V2 হবে। তাহলে এখন যদি জাস্ট এখানে আমরা ভ্যালু বসাই দিই, তাহলে দেখো তো ভ্যালু কত আসবে এখানে। এখানে আসবে তোমার P1 এর ভ্যালু কত, P1 এর ভ্যালু হচ্ছে P অ্যাটমসফিয়ার, অর্থাৎ 10⁵ প্লাস H। রো কত, রো আমরা সবাই জানি পানির ঘনত্ব হচ্ছে 1000 হয়ে থাকে। 1000 কেন বসাবা, কারণ দেখো এখানে প্রেশারটা কিন্তু SI এককে দেওয়া। প্রেশারটা কোন এককে দেওয়া, প্রেশারটা দেখো SI এককে দেওয়া। প্রেশার এখানে তোমার SI এককে দেওয়া, তাই সব তুমি SI এককে বসাবা। তাহলে এইচটাও তুমি মিটার এককেই পাবা। ওকে, রো বসাবা 1000 kg/m³, রো জি কত 9.8 বসাইলাম, ইন্টু V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে V। P2 কত, P2 শুধুমাত্র অ্যাটমসফিয়ার প্রেশার, তাহলে 10⁵, আর V2 কত, V2 হচ্ছে 2V। তাহলে এখান থেকে আমরা যেটা করবো এরপরে, এই যে তুমি 2V এই V এবং এই V কাটাকাটি করবা, তাহলে এখান থেকে সিম্পল তুমি কিন্তু এইচটা এখানে পেয়ে যাবা। দেখো এইচটা এখানে কত আসবে, যদি তুমি দেখতে চাও এইচ, তাহলে এইচ গুণন 1000 গুণন 9.8, এটা ইকুয়াল টু আসবে 2 গুণন 10⁵। এর থেকে তাহলে বাদ যাবে একটা 10⁵। তাহলে এখান থেকে আমরা কিন্তু এইচটা ক্যালকুলেশন করে ফেলতে পারি। ওকে, তাহলে এই জায়গায় আমার কিন্তু এইচটা চলে আসবে। আমি আর ক্যালকুলেশন করে দিচ্ছি না, তুমি এখান থেকে বের করতে পারবে, এটা মিটার এককে আসবে। ওকে, এখন এটার একটা শর্টকাট আছে। এটা একটা কি আছে বলতো, একটা শর্টকাট আছে। শর্টকাটটাকে আমি তোমাকে চলো শিখাই দিয়ে আসি শর্টকাটটা। বাট শর্টকাটটা হচ্ছে তোমার এরকম যে, তোমার যদি কখনো লেকের, প্রথম কথা শর্টকাটটা কখন ব্যবহার করা যাবে, যদি তুমি টেম্পারেচার স্থির থাকে। টেম্পারেচার স্থির না থাকলে কিন্তু এই শর্টকাট ব্যবহার করতে পারবা না। আর এই শর্টকাটটা শুধুমাত্র কোথায় অ্যাপ্লাই করবা, MCQতে অ্যাপ্লাই করবা। তার প্রথম পয়েন্ট হচ্ছে এটা যে টেম্পারেচার স্থির থাকতে হবে, নাহলে শর্টকাটটা ইউজ করা যাবে না। তো টেম্পারেচার যদি স্থির থাকে সেই ক্ষেত্রে লেকের গভীরতা H = হবে 10.2 গুণন n-1। n কি জিনিস, যে বুদবুদের আয়তনটা কত গুণ হয়েছে, কি n কি জিনিস বলো তো, আয়তন কত গুণ হয়েছে, আয়তন। তাহলে n মানে কিন্তু আয়তনের গুণ বোঝাবে। ধরো আমাকে বললো ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, জিনিসটা ভালো করে বুঝো, ব্যাসার্ধ দ্বিগুণ হয়, তাহলে আমাকে বলো তো এখানে n = কি কত হবে। তাহলে কোয়েশ্চন হচ্ছে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে n = কত হবে, n = কি 2 হবে না। দেখো ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে কথাটার অর্থ কি, যে আমরা সবাই জানি ব্যাসার্ধ আয়তন = কি হয়ে থাকে, V = হয়ে থাকে 4/3 পাই r³ হবে। তো ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় মানে r2 যদি কত হয়, 2r1 হয়, তাহলে বেসিক্যালি তুমি দেখবা V2 = কত হবে জানো, 8V1 হবে। V2 = কত হবে, 8V1 হবে। কেন, এই যে ব্যাসার্ধ যদি 2r করে তাহলে 2r³ তাহলে 2³ মানে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু মনে রাখবা আমার n কিন্তু এখানে 8, n কিন্তু এখানে কত, 8। n দ্বারা কিন্তু ব্যাসার্ধ কত গুণ সেটা বোঝাচ্ছে না, n দ্বারা বোঝায় কি, আয়তন কত গুণ। অর্থাৎ ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, দেখ ভালো করে লক্ষ্য রাখবে, এটা কিন্তু ব্যাসার্ধ দ্বিগুণ বলছে, তার মানে এটা কিন্তু আয়তন দ্বিগুণ বলে নাই। তাহলে এখানে কিন্তু n2 বসানো যাবে না, আমরা অনেকে ভুল করে ফেলি, n মানে আমরা দ্বিগুণ বলি। তো এখানে মনে রাখবা n কিন্তু এখানে আয়তন কত গুণ হয়েছে সেটা বোঝাবে। সো তুমি চাইলে আগের অঙ্কটা তুমি এই সূত্র দিয়েও করতে পারতা, বাট রিটেনে আসলে এভাবে করবা, আর MCQতে আসলে এই শর্টকাটটা ব্যবহার করবা। চলো নেক্সটে দেখি। নেক্সটে বলতেছে এত তাপমাত্রা এবং এত চাপে এত কেজি হিলিয়াম গ্যাসের আয়তন হচ্ছে এত, একই তাপমাত্রা এবং এত চাপে হিলিয়াম গ্যাসের ঘনত্ব কত হবে। দেখো কি চেঞ্জ করা হয়েছে এখানে, আমি তোমাকে বলি। ফার্স্টে কি দেওয়া আছে, ফার্স্টে একটা টেম্পারেচার দেওয়া, একটা প্রেশার দেওয়া আছে, ওই টেম্পারেচারে হিলিয়াম গ্যাসের ভর দেওয়া আছে এবং হিলিয়াম গ্যাসের আয়তন তোমার কাছে দেওয়া আছে। ওকে, এরপর বলছে একই তাপমাত্রা, তাহলে তাপমাত্রাকে চেঞ্জ করা নাই, জাস্ট প্রেশারকে চেঞ্জ করছো, তখন হিলিয়াম গ্যাসের ঘনত্ব কত হবে। তাহলে অ্যাট ফার্স্ট আগে বের করে ফেলো যে প্রাথমিক অবস্থায় হিলিয়াম গ্যাসের ঘনত্বটা কত। প্রাথমিক অবস্থায় 1 নম্বর কন্ডিশনে দেখো, প্রাথমিক অবস্থায় হিলিয়ামের ভরও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। আমি তোমাকে বলছি যদি কখনো একটা ম্যাথে ভর আর আয়তন দেওয়া থাকে সেই সময় অবশ্যই তুমি ঘনত্বটা ওই ভর আর আয়তন দিয়ে করবা। তাহলে আমি যদি এখানে ρ1 বের করতে চাই ইকুয়াল, তাহলে কী হবে, ভর দেওয়া m/v দিয়ে করবা। তাহলে দেখো তো m কত দেওয়া, 0.01 কেজি, আর আয়তন দেওয়া কত, 0.34। তাহলে কত চলে আসবে এখানে, দেখো এই জায়গায় আসবে। আমি যদি বের করি এখানে আমাদের 0.01 / 0.34, তাহলে এটা আসছে 1/34 চলে আসবে, 1/34। আর একক কী আসবে, ডেফিনেটলি kg/m³। তুমি চাইলে এটাকে কি লিখতে পারবা, গ্রাম/লিটারও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখো এটা আসছে, এবার আমি বের করবো ρ2টা। তাহলে এখন দেখো এই যে আমাদের রোয়ের সূত্র কি জানি আমরা, Pm/RT। তো এখানে অলরেডি কিন্তু আর হচ্ছে কনস্ট্যান্ট, আবার তাপমাত্রাকেও কনস্ট্যান্ট রাখছো, একই তাপমাত্রা বলছো, দেখো এখানে বলে দিছো একই তাপমাত্রা, তাহলে তাপমাত্রাও এখানে কনস্ট্যান্ট।
জাস্ট তুমি চেঞ্জ করতেছো কোনটা, চেঞ্জ করতেছো কিন্তু প্রেশার। এখানে কিন্তু এমটাও কনস্ট্যান্ট থাকবে, কেন? কারণ দুই ক্ষেত্রেই হিলিয়াম গ্যাস, খালি হিলিয়াম গ্যাস হতে এম কনস্ট্যান্ট থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা লিখতে পারবো যে আমরা যদি রো 2 বের করতে চাই, রো 2 আর রো 1 জাস্ট প্রেশারের সাথে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে P2 এই জায়গায় থাকবে P1। তাহলে এখন তুমি বের করতে বসে তোমাকে রো 2, রো 2 বের করো। রো 2 ইকুয়াল কি আসবে দেখো, পরবর্তীতে প্রেশার কত, প্রেশার পরবর্তীতে কিন্তু 101.325, আর আগে প্রেশার কত ছিল 96। আর এখানে তাহলে রো 1 কত বের করছো, 1/34 বের করছো। তাহলে এইটা বের করে ফেলবা, এটা হচ্ছে তোমার আনসার আসবে। আর একক কিসে আসবে বলো তো, কেজি পার মিটার কিউব আসবে। সো হোপফুলি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তারপর বলতেছে একটি গ্যাসের 50টা অনুর ভর তোমাকে দেওয়া আছে, তাহলে এত তাপমাত্রা এবং এত চাপে গ্যাসটির ঘনত্ব কত। তাহলে খেয়াল করে দেখো, আমাকে রো যদি বের করতে চাই, রো বের করার জন্য আমার চ্যালেঞ্জটা কি, PM/RT লাগবে। রো এর সূত্র কি, কারণ এখানে M/V তোমাকে দেওয়া নাই, তাহলে এখানে M/V তোমার কাছে দেওয়া নাই, তাহলে PM কি লাগবে, RT লাগবে। তাহলে PM/RT লাগবে, ভালো কথা। এখন তুমি লক্ষ্য করে দেখো কি কি দেওয়া আছে, তোমাকে চাপ দেওয়া আছে, তারপরে তোমার কাছে কিন্তু আর আমি জানি টেম্পারেচার আমি জানি, তাহলে আমার যদি শুধুমাত্র এমটা লাগবে। দেখো আমি কিন্তু এই সূত্রটাতে এম বাদে সব কিছু জানি আমি এখানে, তাহলে আমি এম কীভাবে বের করবো, আমরা সবাই জানি PV ইকুয়াল টু কত হয়ে থাকে, M/বড় হাতের M ইন্টু RT। ওকে, এটা হয়ে থাকে। তাহলে এখন আমি যদি এখানে বড় হাতের M বের করতে চাই, এখানে যদি আমি বড় হাতের M বের করতে চাই, এটা ইকুয়াল টু আসবে MRT আসবে এখানে PV। তাহলে ভ্যালু বসাও, তাহলে ভ্যালু বসালে কত আসবে দেখো, যদি আমি ভ্যালু বসাইতে চাই, এক সেকেন্ড সোজা হইতেছে না কেন। ওকে দেখো এম কত, এম দেওয়া আছে এখানে 1.02 গুণন 10^21, আর বসাবা 0.0821। টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন। আর পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে 100 কিলো প্যাসকেল, বাট এটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে, তাই 101.325 দিয়ে ভাগ করবা। আর ভলিউম কত দেওয়া, ভলিউম এখানে কি ভলিউম দেওয়া আছে, ভলিউম তো দেওয়া নেই, তাহলে কীভাবে করা যায়, তাহলে ভলিউম তো দেওয়া নেই, বাট তাহলে এখানে আমরা কিন্তু এমটা অন্যভাবেও বের করতে পারি। দেখো এখানে তো এমটা এভাবে বের করা লাগতেছে না, এভাবে কেন, দেখো এন ইকুয়াল টু তুমি কি জানো, M/M জানো, সরি ভাই একটু কাটাকাটি হয়েছে, আর X/N জানো, রাইট। তাহলে এখানে তোমাকে অলরেডি কিন্তু এক্সটা দেওয়া আছে, দেখো 50টা অনুর্ভর এক্স এটা দেওয়া আছে, তাহলে এক্স তুমি জানো এখানে, আবার এনএও তুমি জানো, এই এমটাও তুমি জানো। দেখো এই এতটার ভর তোমাকে দেওয়া আছে এত, সরি ভাই খেয়াল করিনি ফার্স্টে, আমি এক্সট্রিমলি সরি। তাহলে এখান থেকে বের করবা বড় হাতের এম, তাহলে বড় হাতের এম ইকুয়াল টু কত আসবে, ছোটো হাতের এম গুণন NA ডিভাইডেড বাই হচ্ছে তোমার এক্স। এই যে এটাকেই পাশে আনো, এটাকেই পাশে নাও। তাহলে এবার ভ্যালু বসাও, দেখো কত আসবে, ছোটো হাতের এম কত 1.02 গুণন 10^21, তারপরে NA কত 6.022 গুণন 10^23, আর এক্সটা কত 50টা, তাহলে এক্স হচ্ছে 50। তাহলে এই জায়গা থেকে আমি কিন্তু এমটা পেয়ে যাবো। দেখো তো এমটা কত আসে এখানে, আসবে 1.02 ইন্টু 10^21, তারপর আসবে 6.022 10^23, তারপর এটাকে জাস্ট 50 দিয়ে ভাগ করবা, তাহলে আসছে 12.28488। তাহলে এখন জাস্ট তুমি এমটাকে এখানে বসাই দাও, তাহলে তুমি ঘনত্ব পেয়ে যাবা। তাহলে রো ইকুয়াল টু দেখো কত আসবে, পি কত, প্রেশার হচ্ছে 100 কিলো প্যাসকেল, বাট অ্যাটমসফিয়ারে বসাবা, তাহলে 100কে তুমি 101.325 দিয়ে ভাগ করো। এম কত, এম বের করছো তুমি এখানে 12.28488, আর কত বসাবা 0.0821 বসাবা, টেম্পারেচার করে দেবা 25, তার মানে 298 কেলভিন। তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু রোটা পেয়ে যাবো। দেখো তো রোটা কত আসে এখানে, 100/101.325 গুণন 12.28488 ডিভাইডেড বাই 0.0821 গুণন 298। তাহলে আমার কাছে চলে আসছে 0.4956 এত গ্রাম পার লিটার। ঠিক আছে, এত কত গ্রাম পার লিটার চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, কেমন। সো হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তো এটা বের করলে তুমি পারবো, বাট আনসারটা তোমরা মিলাই দেখিও, বাট প্রসেসটা হচ্ছে এটা। তারপর যাই, বলছে স্থির চাপে এত লিটার আয়তন বিশিষ্ট কোনো গ্যাসের উষ্ণতা এত থেকে এত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভালো কথা, গ্যাসটির আয়তন এত বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই গ্যাসের জন্য সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হবে। দেখো যখনই তোমাকে পরম শূন্য উষ্ণতার মান বের করতে বলবে আর এরকম ডাটা দেওয়া থাকবে, তুমি সুন্দর মতো ওই যে গ্রাফটা এঁকে ফেলবা, যেমন আগেও এরকম করছি না, গ্রাফ আঁকছি না। যখনই তোমাকে কি করতে বলবে, পরম শূন্য উষ্ণতার মান বের করতে বলবে, মানে ওই যে -273.13 এটা যেটা আছে সেটা, তখনই তুমি কি করবে, একটা গ্রাফ অঙ্কন করবা। বাট গ্রাফটা কীভাবে অঙ্কন করতে হবে দেখো তো, স্থির চাপে, তার মানে এখানে কোন সূত্র অনুযায়ী গ্রাফ আঁকতে হবে, তাহলে এখানে চাপ যেহেতু স্থির, তাহলে মানে এখানে কোনটা সূত্র ইউজ হবে, চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, আমার গ্রাফটা কীরকম হয় দেখো তো, আমার গ্রাফটা যেটা ছিল, তাহলে এটা ছিল আমার এখানে যদি আমি x অক্ষ দিই, আর এই জায়গায় যদি আমরা y অক্ষ দিই,
ওকে ওয়াই অক্ষ দিলাম এই জায়গায়। দেখো আমি তাহলে কি বনাম কি আঁকবো, ভি বনাম থিটার গ্রাফ আঁকবো। দেখো তাহলে আমাদের সবাই জানি আমরা গ্রাফটা কীরকম হয়ে থাকে, এই গ্রাফটা হয়ে থাকে তোমার এই টাইপের একটা গ্রাফ। ওকে খুব ভালো কথা। কী দেওয়া আছে দেখো তো এখানে, 5 লিটার আয়তন বিশিষ্ট কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করছো। তাহলে খেয়াল করে দেখো এইখানে ফার্স্টে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তখন আয়তন ছিল কতটুকু, তখন আয়তন ছিল 5 লিটার, তখন আয়তন ছিল 5 লিটার। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক তুমি কি বলবো, এক্সের ভ্যালু তো 0 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 5। এখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করছো কতটুকু, 35 ডিগ্রি সেলসিয়াসে গেছো, তার মানে এখানে তাপমাত্রাটা কত, 35 ডিগ্রি সেলসিয়াস। আর এই অবস্থায় তাহলে এখানে তাহলে আয়তন কত হবে দেখো, এখানে তাহলে আয়তন কত হবে দেখো, দেখো তো ভালো করে আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে, আয়তন বৃদ্ধি পেয়েছে কিন্তু 600 সেন্টিমিটার, 640 সেন্টিমিটার কিউব বা 640 মিলিলিটার বা 0.64 লিটার। তাহলে এইখানে তাহলে আমার ইয়াটা কত হবে, ভলিউমটা কত হবে দেখো, আগে ভলিউম ছিল 5 লিটার প্লাস আয়তন বৃদ্ধি পেয়েছে কতটুকু, 640 সেন্টিমিটার কিউব, তার মানে 640 ml, তার মানে হচ্ছে 0.64, তাহলে 0.64 লিটার। তাহলে এখানে স্থানাঙ্কটা কত হবে, এক্সের ভ্যালু হচ্ছে 35 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে তোমার 5.64। আর এইখানে তুমি তখন এখানে কী বের করবা, এখানে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে আমি যদি ধরে নিলাম থিটা, আর ওয়াইয়ের ভ্যালু এখানে ডেফিনেটলি 0 হবে। তারপর তুমি এটাকে এ বিন্দু বলো, এটাকে বি বিন্দু বলো, এটাকে সি বিন্দু বলো, দেন ঢালের মাধ্যমে বের করবা। বাকিটা আমি করে দিচ্ছি না, বাকিটা তোমার বাড়ি কাজ থাকবে, বাকিটা তোমার কাছে এখানে বাড়ি কাজ থাকবে। বুঝা গেছে জিনিসটা, হোপফুলি বুঝতে পারছো। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো বলতেছে কি, একটা হাইড্রোজেন সিলিন্ডার এত চাপ সহ্য করতে পারে, তার মানে এটা হচ্ছে তার একটা, মানে এর থেকে যদি বেশি চাপ দাও তাহলে সিলিন্ডারটা বিস্ফোরণ ঘটবে। তার মানে এটা কিন্তু তার পি ম্যাক্স, মানে সে এতটুকু চাপ কী করতে পারবে, এতটুকু চাপ সহ্য করতে পারবে, তাহলে এটা হচ্ছে তার পি ম্যাক্স। এর থেকে যদি বেশি চাপ দাও তাহলে সেটা কিন্তু বিস্ফোরিত হবে। যখন উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস তখন চাপ হচ্ছে এত, তাহলে কোন উষ্ণতায় বিস্ফোরণের আশঙ্কা থাকবে, মানে টি2 কত হইলে পি ম্যাক্স অর্জিত হবে। চলো দেখার চেষ্টা করি। তাহলে এখানে কিন্তু আয়তন নিয়ে কোনো কথাবার্তা বলা নেই, জাস্ট টেম্পারেচার নিয়ে কথাবার্তা বলতেছে, তাই না? তাহলে এখানে আমাদের প্রেশার আর টেম্পারেচারের সম্পর্ক, তাহলে আমি যদি লিখতে চাই এখানে টি2 বের করবো আর এটা টি1 রাখবো এখানে, তাহলে এখানে চলে আসবে আমার পি2, এখানে চলে আসবে আমার পি1। তাহলে এখন আমি যদি টি2 বের করতে চাই তাহলে টি2 ইকুয়াল টু কত, পি2 মানে কত, যে সর্বোচ্চ চাপ, অর্থাৎ 7 গুণন 10⁶, পি1 কত 1.7 গুণন 10⁶। আর এখানে তাহলে টি1টা কত হবে, এই যে 15 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 সাথে 15 যোগ করে 288। মানে বুঝতে পারছো যে আমরা দেখতেছি যে এই তাপমাত্রাতে সর্বোচ্চ চাপটা অর্জিত হবে। তার মানে এই তাপমাত্রার থেকে যদি একটু বাড়াও তাহলে সেখানে বিস্ফোরণের আশঙ্কা থাকবে। তাহলে এই জায়গাতে তুমি টি2 বের করে ফেলবা, তাহলে বলবা যে এত তাপমাত্রায় এটা বিস্ফোরণের আশঙ্কা আছে। এর থেকে যদি বেশি তাপমাত্রা রাখো মানে টি2 একটা ভ্যালু বেরোবে, এরপর বলবা এটা তাহলে এই তাপমাত্রায় সর্বোচ্চ চাপ অর্জিত হয়, তার মানে এর থেকে যদি বেশি তাপমাত্রা বাড়ানো হয় সামান্য, তাহলে সেখানে বিস্ফোরণ ঘটবে। তারপর দেখো বলছে কি যে কোনো একটা কাচের পাত্রে এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রাখছো, রেখে কোন উষ্ণতায় পাত্রকে উত্তপ্ত করলে প্রাথমিক আয়তনের 1/3 অংশ বায়ু বের হয়ে আসবে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, বলতেছে এখানে একটা তোমার পাত্র আছে, এখন পাত্রের মধ্যে ইনিশিয়ালি টেম্পারেচার রাখছো কতটুকু, ইনিশিয়ালি টেম্পারেচার রাখছো টি1 হচ্ছে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা বলতে পারি 303 কেলভিন। ওকে, এখন বলতেছে কত তাপমাত্রাকে কত করলে কি হবে, কোন তাপের উত্তপ্ত করলে প্রাথমিক আয়তনের 1/3 অংশ বায়ু বের হয়ে আসবে। তাহলে জিনিসটা খেয়াল করে দেখো, তাপমাত্রা বাড়ালে অবশ্যই আয়তন বাড়বে, তাহলে ডেফিনেটলি এখানে ভি2টা, যেহেতু তুমি এখানে তাপমাত্রা বাড়াইছো, দেখো কোশ্চেনে কিন্তু বলছে তাপমাত্রাকে বাড়াইছো, উত্তপ্ত করছো, তার মানে ডেফিনেটলি টি2টা টি1 থেকে বড় হবে, তাহলে ডেফিনেটলি ভি2টা ভি1 থেকে বড় আসবে, তাহলে ডেফিনেটলি ডেল্টা ভি ইকুয়াল টু কত আসবে, মানে বেরিয়ে যাওয়া আয়তন, এটা ইকুয়াল টু ভি2 মাইনাস ভি1 হবে। এখন এটা কি বলতেছে, এটা হচ্ছে এই যে বেরিয়ে যাওয়া এই আয়তনটা, সেটা হচ্ছে কতটুকু আয়তন বেরিয়ে যাবে, প্রাথমিক আয়তনের 1/3 অংশ। তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু কত হবে, প্রাথমিক আয়তন যদি ভি1 ধরো তাহলে এটার 1/3 অংশ বের হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা, লক্ষ্য করে দেখো, বলছে চাপ অপরিবর্তিত রেখে কোন উষ্ণতায় পাত্রকে উত্তপ্ত করলে, তার মানে তুমি তাপমাত্রা অবশ্যই বাড়াবা, উত্তপ্ত করছো মানে কি তাপমাত্রা বাড়াবা, তাহলে ভলিউম বাড়বে, তাহলে বেরিয়ে যাওয়া আয়তন কত হবে, ভি2 মাইনাস ভি1 হবে। তাহলে এটা আসলে অ্যাকচুয়ালি কত, প্রাথমিক আয়তনের 1/3 অংশ, প্রাথমিক আয়তন হচ্ছে ভি1, তার 1/3 অংশ, তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু এত। তাহলে এখান থেকে দেখো তো আমরা এখানে থেকে তাহলে ভি2 ইকুয়াল টু কত পাবো, ভি2 ইকুয়াল টু ভি1টাকে ওই পাশে নিয়ে আসো, তাহলে এখানে পাবা তুমি 4/3 ভি1। এই যে দেখো ভি1টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে কি আসবে, ভি2 ইকুয়াল টু ভি1 প্লাস 1/3 ভি1, তার মানে 4/3 ভি1 চলে আসছে। ওকে, এখন তো কিন্তু খুব ইজি, এখন আমাকে জাস্ট বলছে টি2 বের করো, আর তুমি এখানে বলছে চাপ অপরিবর্তিত রাখো। তাহলে এখন আমি যদি টি2 বের করতে চাই, একদম এখন ইজি অঙ্ক, দেখো এখন আমি যদি টি2 বের করতে চাই তাহলে এখানে কিন্তু ভলিউমের সাথে সমানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে বসাবা ভি2 আর এই জায়গায় বসাবা তুমি ভি1 আর এই জায়গায় বসাবা তুমি টি1, ভ্যালু বসাই দাও এবার। ভি2 মানে কত, ভি2 মানে হচ্ছে 4/3 ভি1, ভি2 মানে হচ্ছে 4/3 ভি1, আর এখানে তো ভি1 আগে থেকে আছে,
T1টা কত? T1 হচ্ছে তোমার কাছে এখানে 303। তাহলে দেখো এই জায়গায় তোমার হচ্ছে আমাদের T2টা বের হয়ে আসবে। দেখো তো এখানে T2 কত আসে, তো যেটাই আসে সেটাই হচ্ছে তোমার আনসার আসবে। আমি আর ক্যালকুলেশন করতেছি না, তাহলে এত কেলভিন। ওকে, সো হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি। তারপর যাই আসো আমরা নেক্সটে দেখো বলতেছে যে তোমার এত তাপমাত্রায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে কোন উষ্ণতায় পাত্রকে উত্তপ্ত করলে প্রাথমিক আয়তনের 1/3 অংশ বায়ু বের হয়ে যাবে। তাহলে প্রাথমিক আয়তন বলছে, তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু কত হবে? ডেল্টা ভি ইকুয়াল টু হবে যে V1 এর 1/3। সেম অঙ্ক আগের মতো, তাই আমি আর করে দিচ্ছি না, এটা তোমার বাড়ি কাজ থাকবে, তারপরে আমাদের এখন সিকিউ সলভ হবে। আমাদের কিন্তু মোটামুটি যেই ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনগুলো ছিল সবগুলো আমাদের শেষ। এখন আমরা চলো কয়েকটা সিকিউ সলভ করবো। দেখো বলতেছে কি, উদ্দীপকে এ গ্যাস যেটা আছে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, উদ্দীপকে যে এ গ্যাসটা আছে, এই এ গ্যাসে অণুর সংখ্যা কত বের করতে বলছে। দেখো এ গ্যাস সম্পর্কে কি বলা, এ গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে। দেখো এটা হচ্ছে এ গ্যাসের তাপমাত্রা T, এটা হচ্ছে এ গ্যাসের চাপ P, এটা হচ্ছে এ গ্যাসের ভর M, আর এটা হচ্ছে তোমার এ গ্যাসের আয়তন V। ভাই এর থেকে ইজি ম্যাথ কি আর হইতে পারে বলো তো? এর থেকে কি আর ইজি ম্যাথ হইতে পারে? না। দেখো আমাকে জাস্ট সব কিছু দেওয়া আছে এ গ্যাস সম্পর্কে। আমি যদি তোমাকে ডাটাগুলো নোট ডাউন করে দিই, এই যে দেখো এ গ্যাস সম্পর্কে সব ডাটা দেওয়া আছে। কী কী ডাটা দেওয়া আছে দেখো, এ গ্যাসের টেম্পারেচার দেওয়া 30 ডিগ্রি সেলসিয়াস, কারণ এটা দেখো ডিগ্রি সেলসিয়াসে লেখা, তার মানে 303 কেলভিন। তারপর এ গ্যাসের প্রেশার দেওয়া কত? 0.974 অ্যাটমসফিয়ার। তারপরে এ গ্যাসের ভর দেওয়া কত? ভর দেওয়া হচ্ছে 1.26 গ্রাম। তারপর দেওয়া কি, এ গ্যাসের আয়তন করে দেওয়া আছে ভি, আয়তন দেওয়া তোমার কাছে এখানে হচ্ছে আমাদের 500 ml দেওয়া। তাহলে আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে এ গ্যাসের অণুর সংখ্যা কত। তুমি একটা কাজ করো, আগে তুমি যেটা করো, আগে এন বের করে ফেলো। এই জায়গায় আগে এন বের করো, ছোটো হাতের এন। দেখো আমরা সবাই জানি পিভি, আমরা এন ইকুয়াল কি লিখতে পারি, পিভি ডিভাইডেড বাই RT লিখতে পারি। তাহলে যদি ভ্যালুগুলো বসাই, তাহলে দেখো তো এখানে কত আসবে। ওই পারো বাঁকা হয়ে যাচ্ছে কেন, পি কত? পি হচ্ছে তোমার 0.974, পি হচ্ছে তোমার 0.974। ভি কত এখানে? ভি দেওয়া তোমার কাছে 500 ml, মানে 0.5 লিটার। আর হচ্ছে তোমার 0.0821, আর টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে তোমার 303। তাহলে বাকিটা তুমি এখন ক্যালকুলেশন করে এনটা পেয়ে যাবা না? দেখো এনটা কত আসে এখানে, এন আসবে তোমার 0.974 গুণন 0.5 ডিভাইডেড বাই 0.0821 গুণন 303। কেন এন বের করতেছি? কারণ এন বের করলে লাভ কি আমি তোমার বলি, সাইন্টিফিক মোডে করি। 1.9577 গুণন 10⁻² মোল। এন বের করলে না, সেখান থেকে আমি কি বের করে ফেলতে পারবো, আমাকে তো অণুর সংখ্যা বের করতে বলছে, মানে আমাকে এক্স বের করতে বলছে, এক্সটা বের করে ফেলতে পারবো। কারণ এন ইকুয়াল আমরা সবাই জানি এক্স ডিভাইডেড বাই এন এ, এন ইকুয়াল আমরা জানি এক্স ডিভাইডেড বাই এন এ। তাহলে এক্স ইকুয়াল কত হবে? এই যে এন ইন্টু এন এ হবে। তো এন তো তুমি পাইছো এখানে এত, দেখো এন পাইছো কত? এন পাইছো হচ্ছে এত। এটাকে দেখো চিটাং বোর্ডে আসছে, রাইট? ইজি অঙ্ক ছিল। এটা হচ্ছে এন, আর এন এ মানে কত? অ্যাভাগাড্রো সংখ্যা। তাহলে এটাকে তুমি 6.022 গুণন 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এই জায়গাতে তোমার কিন্তু এক্সটা চলে আসবে। দেখো এক্সটা কত আসবে, আমি যদি একটু ক্যালকুলেশন করে দিই, তাহলে আনসার গুণন 6.022 10⁻23। তাহলে এটা আসছে আমার কাছে 1.178, এটা আসছে কত? 1.178 গুণন 10⁻22 টি। তাহলে এটা হচ্ছে আমার কাছে আনসার, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো, নেক্সটে চলে যাই আসো। নেক্সটে বলতেছে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, দেখো এই গ্রাফটা তুমি বুঝতেছো, এখানে দেখো এখানে ভলিউম দেওয়া, এখানে চাপ দেওয়া, তাহলে ভি বনাম তোমার হচ্ছে প্রেশারের একটা গ্রাফ, তার মানে এটা বয়েলের সূত্র। তো উদ্দীপক থেকে এক্স এর মান বের করতে বলছে। এখন এক্স জিনিসটা কি দেখো তো, এক্স জিনিসটা কি, এক্স জিনিসটা কি আমরা যদি অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখো এক্স হচ্ছে এটা চাপের মান, কথাটা বুঝতেছো কিনা দেখো, এক্স হচ্ছে এটা চাপের মান। দেখো এক্স এর যে কারেসপন্ডিং পয়েন্ট সেটা হচ্ছে এটা, আর 2 এর কারেসপন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। অর্থাৎ এই পয়েন্টটাতে আর এই পয়েন্টটাতে আমি যদি সবগুলো বের করার চেষ্টা করি, দেখো দেখো এই যে প্রথম পয়েন্ট আছে, এখানে প্রেশার হচ্ছে কতটুকু দেওয়া, প্রেশার দেওয়া হচ্ছে এক্স। আর এই পয়েন্টে ভলিউম কত দেওয়া, ভলিউম হচ্ছে তোমার কাছে 100 সেন্টিমিটার কিউব। বুঝতেছো কিনা দেখো, কারণ এই পয়েন্টটা দেখো, এই ওয়াই এর মান কত? 100। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি বের করো, তাহলে x, 100 আসে, যেখানে x দ্বারা আসলে প্রেশার বোঝাচ্ছে, আর এখানে ওয়াই দ্বারা এখানে ভলিউম বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর এই পয়েন্টটাতে যদি দেখো, এই পয়েন্টটাতে প্রেশার কতটুকু, এই পয়েন্টে প্রেশার হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে দেওয়া প্রেশারটা। আর ভলিউম কতটুকু, ভলিউম দেখো এই পয়েন্টে 50, তাহলে 50 সেন্টিমিটার কিউব। আমি আর অ্যাটমসফিয়ার লিখি না এখানে।
তো আমাকে এক্সটা বের করতে বলছে, আর আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কিন্তু এটা বয়েলের সূত্র। প্রথমে বলবা এটা কেন, এটা বলবা যে এখানে ভাই এটা হচ্ছে যে আমাদের এটা দেখছো আয়তাকার দ্বিবৃত্ত, তার এটা বয়েলের সূত্র। তাহলে এখান থেকে আমি জাস্ট কি বের করবো, আমি P1 V1 ইকুয়াল টু লিখতে পারি P2 V2। তো এখানে যদি বের করি P1 কত, P1 হচ্ছে x, তাহলে x গুণন V1 কত, V1 হচ্ছে 100, P2 কত, P2 হচ্ছে তোমার কাছে 2, আর V2 কত, V2 হচ্ছে তোমার কাছে 50। তাহলে এই জায়গা থেকে তুমি কি বের করবে, অ্যাকচুয়ালি এক্সটা বের করবা। দেখো x ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব, এক্স তো প্রেশার, তাহলে x ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার চলে আসবে। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি এটা। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো এই সিকিউটা কোথায় আসছে, সিলেট বোর্ডে আসছে, বাট ইজি ছিল। হোপফুলি এটা বুঝতে পারছি। চলো আমরা নেক্সট সিকিউতে যাই আসো। বলছে কি দেখো, আচ্ছা এখানে বলতেছে উদ্দীপকের লেখচিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদের তুলনা করো। তাহলে এটাকে আমরা কীভাবে করবো, প্রাপ্ত সূত্রদের তুলনা। দেখো এখানে লেখচিত্র, এখানে দাঁড়াও একটু করে, এখানে একটা জিনিস যেটা হয়েছে, এটা আসলে এই গ্রাফ এটা ছিল, মানে এখানে এরকম একটা হবে। দেখেন এখানে আমি যেটা করছি কাহিনী, আমার টাইপিস্ট এটা মনে হয় আঁকতে ভুলে গেছে। এই যে এটা আসলে অ্যাকচুয়ালি এরকম ছিল, বুঝছো, এটা ছিল এরকম, ওই যে আয়তা করে আগেরটাই, মানে এটা কিন্তু এটা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেন ছিল, ওইটা গ নাম্বার কোয়েশ্চেন ছিল, বাট এখানে হচ্ছে আনতে ভুলে গেছে। যাই হোক সমস্যা নেই, এটা এবং এটা ওকে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেছি যে এইখানে প্রেশার কত, এক্স এর মান কত বের করছো, এখানে এক্স এর মান আগের অঙ্কে বের করছো 1, তাহলে এটা হচ্ছে 1,100, আর এখানে আমরা পেয়ে গেছি 2,50, 2,50, ঠিক আছে, 2,50, আর এই গ্রাফটা এখানে যোগ করে দিয়ে আসো। ওকে দেখো এখন আমাকে কোয়েশ্চেন বলছে কি, উদ্দীপকের লেখচিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদের তুলনা করো। তার মানে তোমাকে দেখাইতে হবে যে এইটা কিসের লেখচিত্র, আবার এইটা কিসের লেখচিত্র, সেগুলো তোমাকে তুলনা করতে হবে। তুলনা মানে কি, তুলনা মানে হচ্ছে তুমি প্রথমে আগে বের করে সূত্রগুলো কি, পরে সূত্রগুলোকে বিবৃত করো, বিবৃত করার পরে বলো যে কোনটাতে কি আছে না আছে, এটাই হচ্ছে তুলনা করা, আর কিছুই না। যে একটাতে তাপমাত্রা স্থির রাখা হচ্ছে, আরেকটাতে আয়তন স্থির রাখা হচ্ছে, এরকম করে তুমি কম্পেয়ার করো, আর কিছুই না। তাহলে এখন আমি তোমার যদি প্রথমে দেখাই, ফার্স্টে তো তুমি এটা প্রমাণ করতে পারবা যে প্রথম চিত্র যেটা সলিউশন, প্রথম যে চিত্রটা, এখানে তুমি কি করবে, এখানে তুমি বের করো আগে যে P1 V1 বের করো, এটার ডাটা বের করবা, তারপরে তুমি P2 V2 বের করবা, এটা ভ্যালু বের করবা, তারপর দেখাবা যে এখানে কি আসতেছে, P1 V1 ইকুয়াল টু P2 V2 আসতেছে। তার মানে এটা যেটা কনস্ট্যান্ট, তার মানে এটা কোন সূত্র, এটা বয়েলের সূত্রকে ফলো করছে, এটা বয়েলের সূত্রকে ফলো করছে। তারপর এখানে তুমি কি করবা, বয়েলের সূত্রের বিবৃতি লিখবা, পরে বয়েলের সূত্রে কী বোঝানো হয় সেটা লিখবা, লিখার পরে তারপরে তুমি দ্বিতীয় ফিগারে আসো। দ্বিতীয় ফিগারটা যদি তুমি লক্ষ্য করে দেখো, এখানে এক্স অক্ষের দিকে কি আছে দেখো তো কিছু, এক্স অক্ষের দিকে দেখো তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। তার মানে এখানে দেখো কিছু পয়েন্ট এখানে আমরা আইডেন্টিফাই করি আসো, এখানে কিছু আমরা চলো পয়েন্ট আইডেন্টিফাই করলাম। আর ওয়াই অক্ষ দিক বরাবর কী দেওয়া আছে দেখো, চাপ দেওয়া আছে। তার মানে খেয়াল করে দেখো, আমি এখানে যদি লিখি যে T1 কত, দ্বিতীয় ফিগারে T1, তখন তুমি বলবা T1 মানে হচ্ছে ভাই 300 কেলভিন। আমি যদি বলি T1 এর কারেসপন্ডিং P1 কত, তখন তুমি বলবো ভাই এটা 300 কেলভিন হলে এটা সময় চাপ হচ্ছে 125, তাহলে এখানে হচ্ছে 125 অ্যাটমসফিয়ার, এটা লিখবা। লিখার পরে এখানে তুমি কি বের করবা, P1/T1 বের করো। দেখো কত আসে, এটা P1 কত, P1 হচ্ছে 125, আর T1 কত, T1 হচ্ছে 300, তাহলে এটা কত আসবে, এটা 125/300, তাহলে আসবে 0.4167 আসবে, 4167 আসবে, ঠিক আছে ওকে। এবার কি করবা, এবার তুমি বের করো যে ভাই T2 কত, T2 দেখো, T2 হচ্ছে 600, T2 হচ্ছে তোমার 600 কেলভিন। দেখো এই অবস্থায় P2 কত, P2 আসবে তোমার কাছে দেখো 250। তো তুমি আবার কি করো, এটাকে এই যে তোমার এখানে P2/T2 করো, P2/T2 করো, দেখবে এটাও কত আসবে, এটাও 0.4167ই আসবে। অর্থাৎ তোমার কাজ কী হবে জানো, তুমি এরকম প্রত্যেকটার জন্য আবার এখানে T3 লিখবা, এটা P3 লিখবা, T4 লিখবা, P4 লিখবা, প্রত্যেকটার জন্য তুমি P/T এর রেশিও বের করবা। রেশিও বের করানোর পরে কি দেখাবা, রেশিও বের করানোর পরে দেখাবা যে দ্বিতীয় চিত্র থেকে পাচ্ছি যে P1/T1 ইকুয়াল টু আসতেছে P2/T2 ইকুয়াল টু আসতেছে P3/T3, এগুলো সব ইকুয়াল আসতেছে। তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এটা কোন সূত্র, P/T কনস্ট্যান্ট, তার মানে এটা কোন সূত্র বলো তো, এখানে তাহলে আয়তন স্থির, আয়তন স্থির থেকে কোথায়, চাপের সূত্র, তাহলে এটা হচ্ছে চাপের সূত্র বা গ্যালোসেগের সূত্র, চাপের সূত্র। তারপর তুমি বলবে এদের মধ্যে কম্পারিজন করবা কীভাবে, বলবে যে একটা সূত্রে তাপমাত্রাকে স্থির রাখা হচ্ছে, আরেকটা সূত্রে কী করা হচ্ছে, আরেকটা সূত্রে আয়তন যেটা আছে সেটাকে কী রাখা হচ্ছে, আয়তনটাকে স্থির রাখা হচ্ছে। সেইভাবে করে আমি আনসার কিন্তু এখানে করে ফেলতে পারি। বুঝা গেছে ওকে, হোপফুলি চলো আমরা বুঝতে পারছি। চলো আমরা নেক্সটে যাই আসো।
নেক্সটে কি বলতেছে দেখো, উদ্দীপকের এ গ্যাসটির আণবিক ভর হিসাব করো। এখন এ গ্যাস সম্পর্কে কি বলা আছে দেখো, এ গ্যাস সম্পর্কে এ গ্যাসের দেখো প্রেসার দেওয়া, এ গ্যাসের দেখো ভলিউম দেওয়া, এ গ্যাসের দেখো ছোটো হাতের এমও দেওয়া আছে, আবার এখানে তাপমাত্রাটাও দেওয়া আছে, টিও দেওয়া আছে। তাহলে আণবিক ভর বের করে আর কি তোমার জন্য কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপারই না। তুমি কি জানো, পিভি ইকুয়াল টু এম ডিভাইডেড বাই বড় হাতের এম ইন্টু আর টি। তাহলে এই জায়গা থেকে বড় হাতের এমটা বের করে ফেলতে পারবা না? তাহলে এখানে আসবে কত, এখানে আসবে এম আর টি ডিভাইডেড বাই এখানে আসবে পিভি। তাহলে এখানে কত আসবে, এখানে যদি তুমি বের করো, দেখো আমি ডাটাগুলো জাস্ট বসাই দিই, কারণ সিকিউ দেখলে তোমরা একটু ভয় পেয়ে যাও। সিকিউতে ভয় পাওয়ার কিছু নেই, তুমি যা পড়ছো তার থেকে আসবে। এম কত, এম হচ্ছে তোমার 0.18, এম হচ্ছে তোমার 0.18, আর কত 0.0821। টি কত, টি হচ্ছে তোমার কাছে এখানে দেওয়া 30 ডিগ্রি, তার মানে 303 কেলভিন। পি কত, প্রেশার, প্রেশার হচ্ছে 82 দেওয়া, বাট এটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে, যেহেতু তুমি 0.0821 বসাইছো। তাহলে মিলিমিটার সেন্টিমিটার পারদ দেওয়া, সেন্টিমিটার পারদ থাকলে কী হয় আমরা জানি 180 মানে হচ্ছে 76, তাহলে এখানে 76 দিয়ে ভাগ করবা। তারপরে ভি কত, ভি হচ্ছে তোমার 425 মিলিলিটার, তাহলে 0.25 লিটার লিখবা। তাহলে এখান থেকে তোমার কিন্তু আণবিক ভরটা বের হয়ে আসবে। বাট খবরদার ভাই খেয়াল রাখবা, কোনো একক কিন্তু নাই, এটা কিন্তু ইউনিটলেস, এটা কিন্তু কি ইউনিটলেস, কোনো একক নাই, মনে রাখবা। তোমাকে যদি আণবিক ভর বের করতে বলে, আণবিক ভরে কি থাকে না, কোনো একক থাকে না। আর যদি গ্রাম আণবিক ভর বের করতে বলতো তাহলে কিন্তু একক থাকতো, ঠিক আছে? গ্রাম আণবিক ভরের একক গ্রাম দিতে, বাট তোমাকে যদি শুধু আণবিক ভর বের করতে বলে, আণবিক ভরে কোনো একক নাই, তাই এখানে ভুলেও গ্রাম দিবা না, ভুলেও গ্রাম দিবা না, মানে ভুলেও যদি দাও তাহলে কিন্তু নাম্বার কাটা খাবা। চলো নেক্সটটা দিই। নেক্সটে দেখো বলতেছে কি, গ্যাস সিলিন্ডার একে CH4 অণুর সংখ্যা বের করো। তাহলে এই যে সিলিন্ডার এক দেখতেছো, সিলিন্ডার এক, এই সিলিন্ডার এক, এই সিলিন্ডার একে কী বের করতে বসে, CH4 যেটা আছে সেটার অণুর সংখ্যা মানে এক্স বের করতে বসে, এক্স। তো কী কী দেওয়া আছে দেখি আসো। সিলিন্ডার ওয়ানের আয়তন তোমাকে দেওয়া আছে, দেখো ভলিউম তোমাকে দেওয়া আছে, ভি দেওয়া আছে। আচ্ছা, সিলিন্ডার ওয়ানে এত তাপমাত্রায় দেখো, সিলিন্ডার ওয়ানে এত তাপমাত্রায় এত চাপ সহ্য করতে পারে। ওকে, তার মানে এটা দেওয়া T1 দেওয়া আছে, এখানে কিন্তু P1টা দেওয়া আছে। তাহলে দেখো P1 দেওয়া, T1 দেওয়া, V1 দেওয়া, তাহলে তুমি আগে N1 বের করবা, সেখান থেকে তুমি এক্স বের করতে পারবা না, অথবা ডাইরেক্ট বের করে ফেলা যাবে। যেমন পিভি ইকুয়াল, তাহলে আমি যদি গ নাম্বার করতে চাই, তাহলে আমি জানি পিভি ইকুয়াল টু NRT, তো এন জায়গায় লিখতে পারবো এক্স বাই এন এ গুণন RT। তাহলে এখন এখানে বসাও, জাস্ট এক্স বের করবা, তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে, পিভি গুণন এন এ ডিভাইডেড বাই RT আসবে। তাহলে ভ্যালু বসাবা জাস্ট। প্রেশার দেখো দেওয়া আছে কত, প্রেশার এখানে কত, প্রেশার হচ্ছে 200 অ্যাটমসফিয়ার। ভলিউম দেওয়া কত, ভলিউম হচ্ছে 100 লিটার। এন এ কত 6.022 গুণন 10⁻23, আর কত 0.0821। আর টেম্পারেচার কত, টেম্পারেচার দেওয়া তোমাকে এখানে 300 কেলভিন। তাহলে এখানে তুমি বের করে ফেলবা, এই যে অণুর সংখ্যা কয়টা আসবে এটা কিন্তু পেয়ে যাবা। সেটা আমি করে দিচ্ছি না। তাহলে এত টি, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ইজি অঙ্ক ছিল। তারপর যাই আসো, তারপর বলতেছে সেম অঙ্কর ঘ নাম্বার সৃজনশীল, গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটা অধিক উপযোগী। দেখো বেসিক্যালি মনে রাখবা যে কোন সিলিন্ডারটা বেশি আমরা ব্যবহার করব, যেই সিলিন্ডারে মোল সংখ্যা বেশি ধরে, কারণ যেই সিলিন্ডারের মধ্যে বেশি পরিমাণ গ্যাস ধরবে সেটাকে আমি তাহলে বেশি দিন ইউজ করতে পারবো। সো এই জন্য আমরা অ্যাকচুয়ালি কী দেখবো, কোন সিলিন্ডারটা অধিক উপযোগী। এটা যদি বলে তাহলে বেসিক্যালি তুমি N1 আর N2 বের করবা, মানে কোন সিলিন্ডারে কত মোল ধরে, তারপর যেটা বড় হবে সেটা অধিক উপযোগী। কোনটা অধিক উপযোগী, যেটা বড় হবে সেটা অধিক উপযোগী। তো এখানে দুইটা বের করতে পারবা না। যেমন দেখো N1 যদি বের করতে চাও, তাহলে এখানে আসবে P1 V1 বাই আর T1, রাইট। আর এরপরে তোমার দেখো, তুমি যদি N2 বের করতে চাও, তাহলে এখানে আসবে P2 V2 বা এখানে আসবে আর T2। তো আমি যদি তোমাকে ডাটাগুলো লিখে দিই, এখানে দেখো এই যে আমার এখানে যেটা আছে এটা হচ্ছে T1, এটা হচ্ছে তোমার P1, আর এখানে দেখো এটা দেওয়া আছে কি বলতো, এখানে এটা দেওয়া আছে তোমার কাছে এখানে V1, এটা দেওয়া আছে এখানে তোমার কাছে V2, তারপরে তোমার এটা দেওয়া আছে এখানে T2, আর এটা দেওয়া আছে তোমার কাছে এখানে P2। সব ডাটাগুলো থেকে তুমি N1 আর N2 বের করবা, পরে যেটার N বড় হবে বলবা যেহেতু এখানে N বেশি, তাহলে এটা বেশি পরিমাণ গ্যাস এখানে ধারণ করতে পারবে, তাহলে এটা অধিক উপযোগী হবে। ঠিক আছে? সো হোপফুলি তোমরা এই জিনিসটা সবাই এখানে পারবা। এটা আমি করে দিচ্ছি না, এটা চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে দেখো বলতেছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে কত আয়তন এ গ্যাস পাওয়া যাবে। তার মানে লক্ষ্য করে দেখো এই এ গ্যাস জিনিসটা কি, চলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমার কাছে এখানে 100 গ্রাম 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। এর মানে কি, এর মানে হচ্ছে যে 95% ক্যালসিয়াম কার্বনেট মানে হলো যে তোমার নমুনাতে 95% হচ্ছে বিশুদ্ধ আর বাকি 5% হচ্ছে ভেজাল। তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নমুনা নিই, নমুনায়
আমরা বিশুদ্ধ বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কতটুকু পাবো? আর বিশুদ্ধটাই তো বিক্রিয়া অংশগ্রহণ করে। বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট পাবো কিন্তু 95 গ্রাম। কেন? কারণ আমার কাছে পার্সেন্টেজ হচ্ছে 95%, তার মানে 95% বিশুদ্ধ, 5% হচ্ছে ভেজাল। তার মানে এখানে নিচেও কিন্তু 100 গ্রাম আমি নমুনা। তাহলে অ্যাকচুয়ালি এই 100 গ্রাম নমুনায় আমার কাছে বলতো এই যে ক্যালসিয়াম কার্বনেটের ভর তাহলে কত হবে? এম অফ ক্যালসিয়াম কার্বনেট এটা ইকুয়াল কিন্তু হবে 95 গ্রাম হবে। হোপফুলি বুঝতে পারছো। 100 গ্রাম কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের ভর না, 100 গ্রাম হচ্ছে নমুনার ভর, যার মধ্যে 95% বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 95 গ্রাম। এখন অ্যাগেস জিনিসটা কি? অ্যাগেস মানে হচ্ছে তুমি এখান থেকে অ্যাগেসটা মানে তোমার কাছে এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে এটা তোমার কাছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আর তুমি এখানে দেখো HCl-কে দিচ্ছ, দেখো HCl-কে ঢালা হচ্ছে। তো HCl-কে যদি ঢালো তখন এখানে একটা বিক্রিয়া হবে। দেখো বিক্রিয়াটা কী হবে? এই যে তোমার কাছে যে ক্যালসিয়াম কার্বনেট আছে সে HCl-এর সাথে রিয়াকশন করবে এবং রিয়াকশন করার পরে সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে। সে তৈরি করবে কি? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, যেটা গ্যাস আকারে উড়ে যাবে। আর এখানে সে কিন্তু পানি তৈরি করবে। তো বেসিক্যালি এখানে গ্যাস কোনটা? গ্যাস হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? এখানে বেসিক্যালি গ্যাস কোনটা বলো তো? এখানে বেসিক্যালি গ্যাস হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। এখন আমাকে এটাই বের করতে হবে যে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা কত। দেখো বুঝতেছো কিনা? এটা কি? এটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড, যেটাকে আমি গ্যাস বলতেছি। দেখো সমতাটা ঠিক আছে কিনা? Cl2, হ্যাঁ H2, হ্যাঁ সমতা ঠিক আছে, সমতা ঠিক আছে, আমার মতে সমতা ঠিক আছে। এখন কোয়েশ্চনটা দেখো কি দেওয়া আছে। তোমাকে কিন্তু তাপমাত্রা দেওয়া আছে, তোমাকে কিন্তু চাপও দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে কত আয়তন গ্যাস পাওয়া যাবে। তাহলে আয়তন বের করার জন্য তোমার মূল সংখ্যা দরকার। এখন আমার কাছে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু দেখো তো। এখানে যদি আণবিক ভর হিসাব করে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা কত আসবে? 40 যোগ 12 52 48। তাহলে এখানে আণবিক ভর আসবে 100 গ্রাম। তাহলে এই 100 গ্রাম থেকে তুমি কতটুকু পাও? 44 গ্রাম পাও। তাহলে আমাদের দেখতে হবে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা নিই তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কতটুকু? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে আমার কাছে ক্যালসিয়াম কার্বনেট ছিল কতটুকু? দেখো ছিল কিন্তু 95 গ্রাম। তাহলে 95 গ্রাম যদি আমি ক্যালসিয়াম কার্বনেট নিই তাহলে এখান থেকে দেখো কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? 44 গুণন 95 ডিভাইডেড বাই কিন্তু তোমার কাছে এখানে 100। তাহলে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তোমার কাছে পাওয়া যাবে। তাহলে দেখো এখানে কত আসবে? 44 গুণন 95 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে আসবে তোমার কাছে 41.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু তুমি ভর জেনে গেছো, কার্বন ডাইঅক্সাইড তুমি ভর জেনে গেছো, যেটা হচ্ছে গ্যাস। তাহলে এখন গ্যাসের আয়তন বের করার কোনো ব্যাপারই না। কেন? কারণ বি ইকুয়াল টু কি আসবে? nRT ডিভাইডেড বাই পিভি আসবে, পি আসবে। তাহলে দেখো এন মানে কত? এন মানে হচ্ছে m/m। তাহলে ছোটো হাতের এম হচ্ছে 41 কত? ছোটো হাতের এমটা কত আসছে এখানে? 41.8 আসছে। তাহলে এটাকে তুমি 44 দিয়ে ভাগ করো, আর হচ্ছে 0.0821। আর টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে তোমার 303। আর পি কত? প্রেশার হচ্ছে তোমার কাছে এখানে দেওয়া 850। বাট এটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে, যেহেতু 8টাকে তুমি এটা বসাইছো। তাহলে এটাকে তুমি হচ্ছে যে কত মিলিমিটার দেওয়া না, তাহলে 760 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে কত আছে? এটা আসবে, এটাই কিন্তু তোমার আয়তন। আর আমি ক্যালকুলেশন করতেছি না, ক্যালকুলেশন তুমি নিজে করিও কেমন। এটাই কিন্তু তোমার লিটার এককে আসবে, যেটা তুমি 8টাকে 0.0821-এ বসাইছো আর প্রেশারটাকে তুমি অ্যাটমসফিয়ারে বসাইছো। ডেফিনেটলি এখানে ভলিউমটা লিটার এককে আসবে। সো হোপফুলি বুঝতে পারছো সবাই। তারপর এত তাপমাত্রায় এলপিজি গ্যাসের, দেখো এত তাপমাত্রায় তাপমাত্রা তোমাকে দেওয়া আছে। এলপিজি গ্যাসের সিলিন্ডারে 12 কেজি তোমার কাছে বিউটান আছে। আচ্ছা বিউটানের সংকেত কি? বিউটানের সংকেত হচ্ছে তোমার, আমরা সবাই জানি 4 কার্বন, তাহলে এটা হচ্ছে অ্যালকেন, তাহলে CnH2n, এটা 10 হবে। C4H10 এটা হচ্ছে বিউটানের সংকেত। আর সিলিন্ডারের আয়তন দেওয়া আছে, বলছে সিলিন্ডারের চাপ নির্ণয় করো। ভাই ইজি অঙ্ক। পি ইকুয়াল টু কি জানো তুমি? nRT ডিভাইডেড বাই আসবে ভি। দেখো এন কত আসবে? দেখো এন মানে হচ্ছে m/m। এম দেওয়া আছে কত? 10 কেজি নাকি 12 কেজি? 12 কেজি দেওয়া, বাট 12 কেজিতে দেওয়া। এটা কিন্তু গ্রামে নিতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ দিতে হবে। ডিভাইডেড বাই এটা আণবিক ভর। আণবিক ভর কত? 4 × 12 আসবে যোগ 10 আসবে, কারণ হাইড্রোজেন হচ্ছে 1 করে করে। আর কত? আর হচ্ছে তোমার 0.0821। টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 293 কেলভিন, 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। ভলিউম কত? ভলিউম হচ্ছে দেখো 20 লিটার। তাহলে এই জায়গা থেকে তুমি কিন্তু প্রেশারটা পেয়ে যাবা। ডেফিনেটলি প্রেশারটা কোন এককে আসবে? অ্যাটমসফিয়ার এককে আসবে। সো এটা হচ্ছে আমার আনসার। তারপর বলতেছে উদ্দীপকের গ্যাসটার মোল সংখ্যা নির্ণয় করো। দেখো একটা গ্যাসে কি দিছে? একটা ফিক্সড টেম্পারেচারে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন অবস্থায় চাপ এবং আয়তন দেওয়া আছে। তো এটা চাপ এত হইলে আয়তন এত হয়, চাপ এত হইলে আয়তন এত হয়, চাপ হইলে আয়তন এত হয়, মানে বিভিন্ন দেওয়া আছে। তো তুমি এক যখন একটাকে নিবা।
ধরো কথার কথা তোমাকে বলছি কি গ্যাসটার মোল সংখ্যা, তোমাকে টেম্পারেচার দেওয়া আছে কত, টেম্পারেচার দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। তাহলে টেম্পারেচার দেওয়া 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। এখন তুমি যদি চাপ হিসেবে যদি কাকে নাও, চাপ হিসেবে তুমি যদি এই যে 0.35কে নাও, 35 অ্যাটমসফিয়ার নাও, তাহলে ভলিউম তুমি সেই ক্ষেত্রে কত পাবা, 3.80 পাবা। ভাই আমি যদি এইটাকে নিতাম তাহলে হইতো না, হইতো। তখন যদি তুমি চাপ এটা বসাও, ভলিউম বসাবা এটা, যদি এই ভ্যালুটাকে নাও চাপ ওইটা বসালে ভলিউম বসাবে, এটা সেম ভ্যালুই পাবো সবসময়। বলছে মোল সংখ্যা বের করো, এন বের করো, এন ইকুয়াল টু সবাই আমরা জানি পিভি ডিভাইডেড বাই কি হয়, আরটি হয়। তাহলে বের করো, আসো দেখো ভ্যালুগুলো বসাই দাও। প্রেসার কত, প্রেসার হচ্ছে 0.35, ভলিউম কত, ভলিউম হচ্ছে 3.80, আর কত 0.0821, আর টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। সেখান থেকে তুমি বের করে ফেলো যে তোমার মোল সংখ্যাটা কত আসবে। আমি আর বের করে দিচ্ছি না, সেটা তুমি বের করবা, এত মোল আসবে। ঠিক আছে, তারপর যাই, চলো আমরা তারপর যাই। বলতেছে কোন সূত্রটাকে সমর্থন করবে। ভাই এগুলোর থেকে ইজি মেথড হইতেই পারে না। কেন হইতে পারে না? দেখো তুমি কি করবা, সলিউশন করবা, তুমি বুঝতে পারতেছো এখানে তাপমাত্রাকে স্থির, তার মানে এটা বয়েলের, ডেফিনেটলি বয়েলের সূত্রকে ফলো করবে। তো এখানে তোমার কাছে P1 দেওয়া আছে কত, P1 দেওয়া আছে 0.35 অ্যাটমসফিয়ার, একটা করে দিই আমি। তারপর এখানে তোমার কাছে এই সময় V1 কত, 3.80 লিটার। তুমি পান্তাভাতের মধ্যে কি করবা, P1 V1 বের করবা, একটা ফিক্সড ভ্যালু পাবা, তাই না, গুণফল করবা দুটাকে। এরপরে কি করবা, P2 মানে করে দেওয়া, P2 মানে দেওয়া 0.50 অ্যাটমসফিয়ার। তারপরে V2 করে দেওয়া আছে, দেখো এটা কারেসপন্ডিং ভলিউমটা কত, 2.66 লিটার। তো এখানে বের করবা P2 V2, এখানে তুমি একটা ফিক্সড ভ্যালু পাবা। সেমভাবে প্রত্যেকটার জন্য, অর্থাৎ সেমভাবে প্রত্যেকটার জন্য, যেমন P4, তারপরে তোমার হচ্ছে এখানে B4, এগুলো বের করবা। তারপরে তোমার হচ্ছে এখানে P4 B4, এটা বের করবা। আমি আর করে দিচ্ছি না, কেমন, আমি আর করে দিচ্ছি না, প্রত্যেকটা বের করবা। দেখবা প্রত্যেকটা সমান আসতেছে বা কাছাকাছি ভ্যালু আসতেছে, সমান বলতে পারবে এটাকে। তাহলে তখন দেখবা তুমি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু P4 B4। তাহলে এটা কোন সূত্রকে সমর্থন করবে, এটা বয়েলের সূত্র। মানে তুমি এখানে লিখে দিবা যে P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা ইকুয়াল দিয়ে লিখবা ডেফিনেটলি। তাহলে এটা কোন সূত্রকে ফলো করবে, বয়েলের সূত্র যেটা আছে, বয়েলের সূত্রটাকে ফলো করবে। কেমন? সো আশা করি তোমরা এতটুকু এখানে বুঝতে পারছো সবাই। তাহলে চলো এরপর আমরা চলে যাই, আসো এখন আমরা আলোচনা করবো। দেখো আমাকে বলছি কি সময় আয়তনের দুইটা সিলিন্ডার আছে, এ এবং বি। এ সিলিন্ডারে 300 কেলভিন তাপ, মানে 300, তাহলে বুঝো তাহলে তোমার কাছে দুইটা সিলিন্ডার আছে যেখানে আয়তন সমান, বুঝছো? তো দুইটা সিলিন্ডার যেখানে আয়তন সমান, তার মানে এখানে যদি ভি হয় তাহলে এটার আয়তন কত, ভি হবে। ওকে, তাহলে এটা এ সিলিন্ডার, আর ধরা যাক এটা তোমার হচ্ছে বি সিলিন্ডার। বলছি কি এখন এ সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায়, তাহলে এ সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস আছে, ভালো কথা। আর একই তাপমাত্রায় তার মানে 300 কেলভিন তাপমাত্রাতেই সমভরের CH4 গ্যাস আছে, তার মানে এখানে CH4 গ্যাস আছে, বাট দুইটাতে এখানে কি সমভর। সমভর মানে কি, এখানে যদি M ভর হয়, একটার ভরও কত থাকবে, এখানে Mই থাকবে। ওকে, ভালো কথা। তো বলছে দেখাও যে এইখানে যে চাপটা হবে, এটাকে যদি আমি পি হাইড্রোজেন বলি, সেটা এইখানে যে চাপ তার 8 গুণ, তার মানে PCH4 এর যে চাপ হবে সেটার 8 গুণ হবে। চলো দেখানোর চেষ্টা করি কীভাবে বের করবো। যদি আমি এখানে P(H2) বের করতে চাই, তাহলে এটা কি আসবে, nRT ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম। এখানে আসবে nRT ডিভাইডেড বাই আসবে ভলিউম। তাহলে এখানে দেখো n মানে কত, n মানে হচ্ছে, এখানে তো ভর তুমি এমই নিছো, বাট এখানে এটার আণবিক ভর 2, তাহলে আর এবং টি দুটাতে কিন্তু তাপমাত্রা সমান, তাই আমি আর কিছু করতেছি না। এখানে আয়তনও সমান আছে, তাহলে আয়তনটাকে আমি ভি ধরছিলাম, রাইট? ওকে, তাহলে এটা গেল এটার জন্য। আর যদি আমি CH4 এর জন্য বের করতে চাই, তাহলে কি আসবে, জাস্ট বলো তো, সেম জিনিস, জাস্ট তোমার বড় হাতের এমটা চেঞ্জ হবে। তাহলে এখানে সমভর, তার মানে এম, বাট এখানে আণবিক ভর কিন্তু 16, তাহলে RT ডিভাইডেড বাই কিন্তু ভি। অর্থাৎ এটাকে তুমি যদি 1 নম্বর সমীকরণ নাম দাও, এটাকে তুমি নিতে পারবে 2 নম্বর সমীকরণ। এখন তুমি জাস্ট কি করো, এই 1 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে তোমার কিন্তু হয়ে যাবে কাজ। তাহলে দেখবা এখানে আসবে পি অফ হাইড্রোজেন, আর নিচে থাকবে CH4। খেয়াল করে দেখো এখানে কিন্তু MRT বাই ভি কিন্তু কাটাকাটি যাবে। তাহলে কি থাকবে এখানে দেখো, এই যে দেখো এই যে এটা কিন্তু 2টাকে নিচেও লিখতে পারো, তাহলে 1/2 হিসেবে আছে, তাহলে PH2 সাথে কিন্তু এটা 2টা নিচে থাকবে। আর এটার সাথে দেখো আবার এটা কিন্তু 16 নিচে আছে, মানে ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু PCH4টা নিচে, তাহলে 16 কিন্তু উপরে উঠে যাবে। তাহলে আলটিমেটলি কি থাকবে, এখানে 8 থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে পি অফ হাইড্রোজেন যেটা আছে, পি অফ হাইড্রোজেন এটা হচ্ছে 8 পি অফ CH4। তার মানে হাইড্রোজেন এখানে যে চাপটা থাকবে সেটা কিন্তু কি 8 গুণ কার, CH4 এর চাপের।
তারপর যাই আমরা নেক্সটে যাই। সেম অঙ্কে বলতেছে কোন সিলিন্ডারে অণুর সংখ্যা বেশি হবে। তো এখানে দেখো অণুর সংখ্যাটা তাহলে কার উপর ডিপেন্ড করতেছে, এম মানে জিনিসটা কি, এটাতে তো আসলে সবগুলো তো সেম তাই না, তাহলে এটা তুমি নিজে পারবা, এটা আমি করা লাগছে না, তাহলে এখানে তুমি ওই যে এটা নিজে করবা, এটা নিজে বাসায় করবা, অণুর সংখ্যা বেশি হবে, জাস্ট কি করবা এখানে n = m/2 আর এখানে n = হচ্ছে যে m/16 এভাবে করে ফেলবা, একদম ইজি অঙ্ক, সেটা তুমি নিজে করবা কোথায় অণুর সংখ্যা বেশি, সরি এক্স দিয়ে করবা আর কি, ফার্স্ট আগে n বের করবা পরে x/n এটা দিয়ে করবা, তো এটা তুমি পারবা, এটা আমি করে দিচ্ছি না। তারপর দেখো চিত্র 1 এবং চিত্র 2 এর আলোকে PV = nRT সমীকরণটা প্রতিপাদন করো। ভাই এগুলো পান্তাবার টাইপের ম্যাথ। যেমন দেখো এখানে তাপমাত্রা হচ্ছে স্থির, আর এখানে কি করা হয়েছে P ইনভার্স আর V এর মধ্যে একটা সম্পর্ক দেখানো হয়েছে। তাহলে এখানে যদি দেখো এটা মূলবিন্দুগামী সমীকরণ, তাহলে 1 নাম্বার যে ফিগার, এটাকে যদি আমি 1 নাম্বার ফিগার বলি, তাহলে দেখো 1 নাম্বার ফিগার থেকে আমি তাহলে কি পাচ্ছি, এটা হচ্ছে মূলবিন্দুগামী সমীকরণ, এখানে y এর দিকে V দিছে, একটা তাহলে কনস্ট্যান্ট আমি ধরো যাক এখানে k লিখলাম, আর এখানে তাহলে P ইনভার্স y = mx। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো তোমার হচ্ছে এখানে এই যে V = k/P লিখতে পারবো, রাইট। তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে V = 1/P। আচ্ছা, আর এরপরে যদি তুমি এখানে যাও সেকেন্ড ফিগারে যদি যাও, সেকেন্ড ফিগারে দেখো কি দেওয়া আছে, 2 নাম্বার যে ফিগারটা, এখানে কিন্তু P স্থির আর ভলিউম আর T হচ্ছে, এখানে দেখো মূলবিন্দুগামী সমীকরণ, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা y এর দিকে V, এখানে ধরো কনস্ট্যান্ট k আর এখানে T, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে V = কিন্তু T। তাহলে যদি আমি এই দুটাকে যদি এটাকে যদি আমি 1 নাম্বার সমীকরণ নাম দিই, এটাকে যদি আমি 2 নাম্বার বলি, তাহলে দেখো তো 1 আর 2 থেকে তাহলে আমি কি লিখতে পারবো, এখানে 1 আর 2 থেকে তাহলে কি লেখা যায়, 1, 2। দেখো তো 1 এর দিকে কি আছে, দেখো ভিটা এই পাশে, এখানেও V এক পাশে, তাহলে V হচ্ছে এক পাশে, = 2। টেম্পারেচার হচ্ছে উপরে ডান পাশে, প্রেসার হচ্ছে দেখো নিচে আছে। তাহলে এখন যদি তুমি এখানে সমানুপাতিক চিহ্ন উঠাও, তাহলে এখানে একটা কি আনবে, ধ্রুবক আনতে হবে, ধ্রুবকটা হচ্ছে nr × T/P। আর এখান থেকে তাহলে আমি কি লিখতে পারবো, PV = nRT। এখানে ধ্রুবক হিসেবে কি আসবে, nr আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তো এইভাবে আমরা প্রতিপাদন করে দিলাম। তারপর একটা ধাতব সিলিন্ডার এত চাপ সহ্য করতে পারে, তার মানে এটা হচ্ছে তার Pmax। এটা কি, এটা হচ্ছে তার Pmax, মানে এতটুকু চাপ সে সহ্য করতে পারে, ভালো কথা। এর থেকে যদি বেশি চাপ তুমি দাও তাহলে সেটা বিস্ফোরণ ঘটবে। আবার এখানে সিলিন্ডারটা যে ধাতু দিয়ে তৈরি, সেটা ধাতুর গলনাঙ্ক হচ্ছে এত, তাহলে এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, তার মানে এর থেকে যদি বেশি তাপমাত্রা দাও সিলিন্ডারটা গলবে। তাহলে সিলিন্ডার এখানে দুইটা ঘটনা হতে পারে, একটা হচ্ছে যদি তুমি সিলিন্ডারকে Pmax থেকে বেশি চাপ দাও তাহলে সেটা সিলিন্ডারটা বিস্ফোরণ ঘটবে, আর যদি সিলিন্ডারের তাপমাত্রাটা 1450 থেকে বেশি রাখো তাহলে সিলিন্ডারটা গলে যাবে। এখন সিলিন্ডারটিতে এত চাপে এবং এত উষ্ণতায় একটা গ্যাস ভর্তি করা আছে, তার মানে সিলিন্ডারে এত চাপে এত চাপে এত চাপে এবং এত তাপমাত্রায়, এত চাপে এবং এত উষ্ণতায় একটা গ্যাস ভর্তি করা আছে। এখন সিলিন্ডারটাকে আগুনে নিক্ষেপ করছো, তাহলে সেটা কি গলে যাবে নাকি বিস্ফোরিত হবে? ওকে, দেখো তাহলে একটা জিনিস আমি তোমাকে যদি বুঝাই আসো, দেখো তাহলে সিলিন্ডারের অবস্থাটাকে আমি এভাবে একটু ব্যাখ্যা করি। ধরো এটা সিলিন্ডারের একটা আমরা ভৌত অবস্থা ব্যাখ্যা করার জন্য একটা রেখা টানলাম। সিলিন্ডারটা এখন এই অবস্থায় আছে, এই অবস্থায় সিলিন্ডারের তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে 25°C, তাপমাত্রা হচ্ছে 25°C, আর চাপটা কত, এখানে চাপটা হচ্ছে তোমার 3.5 অ্যাটমসফিয়ার। ওকে, এইখানে চাপটা কি 15 থেকে ছোট, তাহলে সিলিন্ডারটা বিস্ফোরিত হবে না। আবার তাপমাত্রাটা 1450 থেকে কম, তাহলে সিলিন্ডারটা এখানে গলবেও না, সিলিন্ডারটা এখানে নর্মাল অবস্থায় থাকবে। আচ্ছা, এখন তুমি যখন সিলিন্ডারটাকে যখন আগুনে নিক্ষেপ করবা তখন কি হবে, সিলিন্ডারের তাপমাত্রা বাড়তে থাকবে। এখন এখানে দুইটা ঘটনা আছে। কি ঘটনা, যদি কোনো কারণে সিলিন্ডারের যে প্রেসার সেটা যদি কি হয় Pmax থেকে যদি বড় চলে আসে, অর্থাৎ এই যে 15 অ্যাটমসফিয়ার থেকে যদি বড় চলে আসে, এই অবস্থায় সিলিন্ডারটা কি ঘটবে, সিলিন্ডার বিস্ফোরণ হবে, এই অবস্থায় সিলিন্ডারটা বিস্ফোরণ হবে। আর যদি সিলিন্ডারের যে টেম্পারেচার এটা যদি কি হয়, এটা যদি 1450 থেকে বেশি হয় তাহলে কি হবে, সিলিন্ডারটা কিন্তু গলবে, সিলিন্ডারটা গলবে, এইটা তো হইলেও গলবে, ইকুয়াল হইলেও গলবে। ওকে, আচ্ছা, আর এখানে ইকুয়াল দিব না কেন, কারণ এতটুকু চাপ সে সহ্য করতে পারে, বাট এর থেকে বেশি দিলে সে বিস্ফোরণ হবে। বাট আমরা জানি গলনাঙ্কেই গলা স্টার্ট করে, গলনাঙ্কতেই কিন্তু গলা স্টার্ট করে, তাই ইকুয়াল দিলাম এখানে। ওকে, এখন আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই যে এত চাপটা, এই যে সর্বোচ্চ চাপ যেটা আছে, এই চাপটা 15 অ্যাটমসফিয়ার চাপ, আমাকে দেখতে হবে এই 15 অ্যাটমসফিয়ার চাপটা কত তাপমাত্রায় অর্জিত হয়। আমাকে কি দেখতে হবে যে এই 15 অ্যাটমসফিয়ার যে চাপটা আছে সেটা কত তাপমাত্রায় অর্জিত হয়। কেন দেখতে হবে, চলো দেখাই। আমাকে কি দেখতে হবে, এটা কত টেম্পারেচারে
অর্জিত হয়, এটা আমাকে দেখতে হবে। কেন আমি তোমার বলি, ধরো এমন যদি হয় যে এই চাপটা ধরো 1450 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি তাপমাত্রায় অর্জিত হয়, অর্থাৎ ধরো এমন কথার কথা এটা 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমি জানি না কত, বাট আমি ধরে নিচ্ছি যে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 অ্যাটমসফিয়ার চাপ পায়, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে সিলিন্ডারটা আগে গলে যাবে। কেন গলে যাবে? দেখো, তুমি যখন আগুনের মধ্যে সিলিন্ডারকে ফেলছো, সিলিন্ডারের তাপমাত্রা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে। সিলিন্ডারের তাপমাত্রা প্রথমে কত ছিল? 25 ছিল, তাহলে 25 থেকে আগে 50 হবে, 50 থেকে 500 হবে, 500 থেকে 1000 হবে, 1000 থেকে এভাবে গ্র্যাজুয়ালি বাড়বে। তো যদি এমন হয় যে সিলিন্ডারটা যদি 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 অ্যাটমসফিয়ার চাপ অর্জন করে, আর তখন যদি সিলিন্ডার বিস্ফোরিত হয়, তো 2000 ডিগ্রিতে যাওয়ার আগেই তো 1450 চলে আসবে, তার মানে সিলিন্ডারটাকে গলে যাবে। আবার এমন যদি হয়, ধরো সিলিন্ডারের যে সর্বোচ্চ চাপ এটা যদি ধরো 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্জিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আগে বিস্ফোরণ ঘটে যাবে। কেন? কারণ যখন তুমি তাপমাত্রা বাড়তে থাকবা, 1000-এ পৌঁছানো মাত্রই কিন্তু বিস্ফোরিত হয়ে যাবে, গলার আর সুযোগ পাবে না, কারণ গলবে তত তাপমাত্রায় গিয়ে। তাহলে বেসিক্যালি আমাকে বের করতে হবে যে এই যে সর্বোচ্চ চাপটা সেটা কত তাপমাত্রায় অর্জিত হয়। চলো আগে এটা বের করে আসো। তাহলে আমি ধরে নিই যদি এটা টি টু তাপমাত্রায় ধরো অর্জিত হচ্ছে, তাহলে টি টু ইকুয়াল টু কী হবে? সেই ক্ষেত্রে তাহলে এখানে লিখবো P2, P1, এখানে লিখবো T1, কারণ এখানে আয়তনের ব্যাপারে কিছু বলে নেই। তাহলে দেখো এখানে কত আসবে, P2টা কত, সর্বোচ্চ চাপ হচ্ছে এখানে 15, আদি চাপে কত দেওয়া আছে 3.5, আর এখানে তাহলে T1টা কত, T1 হচ্ছে তোমার 298। তাহলে দেখো এটা কত আছে এখানে, এটা আসবে 15 ডিভাইডেড বাই 3.5 গুণন 298, তার মানে এটা 1277.14, 1277.14 এত কেলভিন তাপমাত্রায় গলবে। এটাকে যদি তুমি 273 বাদ দাও এখান থেকে, আর যদি নর্মাল মোডে করো, তাহলে আসবে 1004.14 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে 15 অ্যাটমসফিয়ার চাপটা সেটা কিন্তু কত তাপমাত্রা অর্জিত হয়ে যায়, এই যে 15 অ্যাটমসফিয়ার যে চাপটা আছে সেটা কিন্তু 1004.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রাতে অর্জিত হয়ে যাবে। জিনিসটা বুঝো। তার মানে এই যেখানে একটা তাপমাত্রা ধরো সেটা কত 1004.14 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রাতেই কিন্তু পিম্যাক্স অর্জিত হয়ে যাবে, অর্থাৎ পিম্যাক্স ইকুয়াল টু কত 15 অ্যাটমসফিয়ার, এটা অর্জিত হয়ে যাবে। তার মানে এই যে দেখো এই তাপমাত্রাতে অর্জিত হয়, আর সিলিন্ডারটা গলবে কখন, যদি সিলিন্ডারটা কত যায় 1450 ডিগ্রি সেলসিয়াসে যায়। তো চিন্তা করে দেখো, তুমিই বলো, আগে এখানে গেলে তাহলে বিস্ফোরণ ঘটে, আর এই তাপমাত্রায় গেলে হচ্ছে গলবে। তাহলে বলো তো কোনটা ঘটবে, গলবে নাকি বিস্ফোরণ ঘটবে? তুমি চিন্তা করে দেখো, যখন তুমি সিলিন্ডারটাকে আগুনে নিক্ষেপ করবা তখন তো তাপমাত্রাটা গ্র্যাজুয়ালি বাড়বে, তো কোন তাপমাত্রাটা আগে আসবে, এই তাপমাত্রা নাকি এই তাপমাত্রা? ডেফিনেটলি এই তাপমাত্রা আগে আসবে, তাহলে বিস্ফোরণ ঘটে যাবে, সিলিন্ডার আর গলার সুযোগই পাবে না। তাহলে কী হবে, যখন তুমি এটা আগুনে নিক্ষেপ করবা সিলিন্ডারে বিস্ফোরণ হবে। তাহলে এখানে আমরা লিখবো যে কী হবে, এখানে বলো তো সিলিন্ডারটা বিস্ফোরিত হবে। তাহলে এটা একটু আমি তো তোমাকে বলে দিলাম, তুমি একটু কথাটা গুছাই লিখবা, যেখানে কী হবে, সিলিন্ডারটা বিস্ফোরণ হবে। আমি তো তোমাকে বলে দিলাম যে আগে পরের হিসাব তুমি তখন লিখবা যে তাপমাত্রা গ্র্যাজুয়ালি মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, আগে এই তাপমাত্রা অর্জিত হবে, তাই গলার সুযোগ পাবে না, তাহলে সিলিন্ডারটা বিস্ফোরণ হবে আর বিস্ফোরিত হবে। সো হোপফুলি আমরা অঙ্কটা সবাইকে এখানে বোঝাতে পারছি। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। আমাদের মোটামুটি অলমোস্ট সিকিউ আমাদের শেষ, দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করে আমরা কিন্তু এমসিকিউতে চলে যাবো। বলছে এত তাপমাত্রা এত চাপে একটা সিলিন্ডার সিএনজি দ্বারা পূর্ণ করা আছে, সিলিন্ডারের অভ্যন্তরে গ্যাসের চাপ এত অতিক্রম করলে সেফটি ভালভ খুলে যাবে। অর্থাৎ এটা এতটুকু পর্যন্ত যদি কি হয়, মানে জিনিসটা বুঝো, সিলিন্ডারের মধ্যে তাপমাত্রা দেওয়া আছে কত 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, ওই অবস্থায় চাপ কত হয়, চাপ হয় তোমার 2.5 অ্যাটমসফিয়ার। বাট কোনো কারণে তোমার যদি P2টা বা Pটা এটা যদি কি হয় 3.2 অ্যাটমসফিয়ার চাপ থেকে যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেফটি ভালভ যেটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, সেফটি ভালভটা ওপেন হয়ে যাবে। ওকে, সিলিন্ডারটাকে যদি 58 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নেওয়া হয় তাহলে সেফটি ভালভটা খুলবে কিনা, তাহলে T2 ইকুয়াল টু কত 58 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি তাহলে এখানে বের করতে পারবা 58 যোগ 273, তাহলে তুমি বের করবা এখানে যে এই 58 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশার টুটা কত হয়। যদি প্রেশার টুটা এটা থেকে বড় আসে তাহলে সেফটি ভালভ খুলবে, যদি ছোট আসে তাহলে সেফটি ভালভ খুলবে না। চলো চেক করে দেখে আসো, দেখো চেক করে দেখে আসো। তাহলে এখানে আমরা কি করব, আমরা ফার্স্টে আগে প্রেশার টু বের করব, তাহলে প্রেশারের সাথে টেম্পারেচারের সম্পর্ক সমানুপাতিক, তাহলে প্রেশার 1, তাহলে ভ্যালু বসাও, এই যে 58 যোগ 273 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 298, আর এখানে প্রেশার 1 কত, প্রেশার 1 দেওয়া 2.5। দেখো তো এটা কত আসে এখানে প্রেশার টুটা, আমরা যদি বের করতে চাই এখানে আসবে 58 যোগ 273 ডিভাইডেড বাই 298 গুণন 2.5, তাহলে এটা চলে আসছে 2.776 এত অ্যাটমসফিয়ার।
যেটা কি এটা 3.2 অ্যাটমসফিয়ার থেকে ছোট, তাহলে তো ছোট, তাই এখানে কি হবে না, সেফটি ভালভ খুলবে না। তাহলে এখানে আমরা বলবো আমার এখানে সেফটি ভালভ খুলবে না, কারণ অত থেকে যদি বেশি হতো তাহলে খুলতো, বাট যেহেতু অত থেকে কম তাহলে কিন্তু সেফটি ভালভটা খুলবে না। হোপফুলি বুঝতে পারছি এটা। তারপর যাই আসো আমরা নেক্সটে যাই। নেক্সটে বলছে একটা 5 লিটার আয়তনের পাত্রে তোমার কি করছো, 5 লিটার আয়তনের পাত্রে তুমি হচ্ছে 2টা গ্যাস নিছো, রাইট? কয়টা গ্যাস নিছো? 2টা গ্যাস নিছো। দেখো এখানে 2টা গ্যাস নিছো। 5 লিটার আয়তনের পাত্রে 2টা গ্যাস আছে, একটা হচ্ছে 4 গ্রাম হাইড্রোজেন আছে, একটা হচ্ছে 7 গ্রাম নাইট্রোজেন আছে। তাপমাত্রা এত হলে চাপ কত? এটা কেন করানো উচিত আমি তোমার বলতেছি। দেখো ধরো এখানে অ্যানোভ হাইড্রোজেন কত, এটা আসবে 4/2, তার মানে এখানে আসবে 2 মোল। অ্যানোভ নাইট্রোজেন কত, এটা আসবে 7/28, তার মানে হচ্ছে 0.25 মোল আসবে, 1/4। ওকে, এখন আমরা যে লিখি যে পিভি ইকুয়াল টু এনআরটি, মনে আছে কি না? আমি এই এন দ্বারা কিন্তু বলছিলাম, এই এন দ্বারা মোট মোল বোঝায়। কি বোঝায়? মোট মোল। এটা বোঝানোর জন্য অঙ্কটা করানো। তো তোমাকে প্রেশার বের করতে বসে, প্রেশার ইকুয়াল টু কি, এনআরটি ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম। তুমি যদি ভ্যালু বসাও, এন এর জায়গায় তুমি কোন এন বসাবা, 2 এনটাকে যোগ করে বসাইতে হবে, তার মানে 2 + 0.25, আর হচ্ছে তোমার কত, 0.0821। আর টেম্পারেচার কত, টেম্পারেচার দেওয়া আছে এখানে 50, তার মানে 50 যোগ 273। বুঝতে পারছো? কিন্তু খেয়াল রাখবা। তারপর দেখো, তারপর কত আছে, ভি কত, এখানে ভি দেওয়া আছে কত লিটার, 5 লিটার। তো এখান থেকে তুমি পেয়ে যাবা। তো এটা তোমার প্রেশার চলে আসবে, ডেফিনেটলি এটা অ্যাটমসফিয়ার একক আসবে। ওকে, তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, সো আমাদের কিন্তু তোমার সিকিউ ম্যাথ সব শেষ। আমরা 10-15 মিনিট আমরা এমসিকিউগুলো সলভ করে ফেলবো। দেখো কি বলছে, এসটিভিতে কোন একটা গ্যাসের আয়তন এত হইলে এত চাপে এত তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন কত হবে। তাহলে সিম্পল, তোমাকে হচ্ছে ভি2 বের করতে বসে, তাহলে তুমি এখানে ভি2 বের করবা। তো ভি2 ইকুয়াল টু কি, P1 V1, এখানে হচ্ছে T1, আর তাহলে উল্টার টেম্পারেচার উপরে থাকবে, P2টা এখানে নিচে থাকবে। তারপর দেখো যদি ভ্যালু বসাই, ফার্স্টে এসটিভি ছিল তাহলে 273 কেলভিন, আর প্রেশার চালে কত ছিল, 1 অ্যাটমসফিয়ার, বাট প্রেশারটাকে ইয়াতে দেওয়া মিলিমিটার পার দেওয়া, তাহলে এটাকে আমরা 760 লিখলাম। ভলিউমটা কত, ভলিউম হচ্ছে 0.5 বা 500 ml। ওকে, আর টি2 কত, তুমি কত নিছো, 298 নিছো, আর P2 কত, P2 হচ্ছে তোমার 740। তাহলে দেখো এখান থেকে কত আসে, এটা এখানে আসবে 760 গুণন 0.5 গুণন 298 ডিভাইডেড বাই 273 গুণন 740, তাহলে এটা আসছে 0.56। তাহলে কত নম্বর অপশন, সি নম্বর অপশন, 0.56 লিটার হচ্ছে তোমার আনসার। তারপর যে আমরা বলতেছে এসটিভিতে কোনো একটা গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত, তাহলে একই তাপমাত্রায় এবং এত চাপে গ্যাসটির ঘনত্ব কত। দেখো রো ইকুয়াল আমরা সবাই জানি PM/RT। এখন আর হচ্ছে আগে থেকে কনস্ট্যান্ট, একই তাপমাত্রা বসে তাহলে টিও কনস্ট্যান্ট, আবার একই গ্যাস বসে তাহলে এমও কনস্ট্যান্ট, তাহলে বেসিক্যালি রো ইজ প্রপোর্শনাল এখানে পি হবে। তো এখানে তোমাকে রো 2 বের করতে বসে, তাহলে এখানে লিখবা তুমি P2/P1, তারপর লিখবা এখানে রো 1। দেখো এখানে P2 কত, পরবর্তীতে চাপ দেওয়া আছে 780, পরবর্তী চাপ দেওয়া 780, প্রথমে কিন্তু এসটিভিতে ছিল, তার মানে প্রথমে কত হবে, প্রথমে হবে 760, তারপরে রো 1 কত, রো 1 দেওয়া আছে 2.5, তাহলে দেখো এটা গুণ করে দেখো, তাহলে 780 ডিভাইডেড বাই 760 গুণন 2.5, তাহলে এটা চলে আসছে আমার 2.56, তাহলে চলে আসছে কত, 2.56। তো 56 তো নাই, তাহলে 54 দাগায় দিবা। 2.56 তো নাই, বাট 54 দাগায় দিবা। তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হবে, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি। যদি কি থাকে, চাপ স্থির থাকে, তাহলে এটা কোন সূত্র, চার্লসের সূত্র। তাহলে এটা কোন সূত্র, এটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। পড়েছি সবগুলো তোমাদেরকে। তারপর কোনটি পরম শূন্য তাপমাত্রা, আমরা সবাই জানি -273°C পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন থেকে 0, তাহলে এটা হবে 0। তারপর এত তাপমাত্রায়, মানে এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রায়, এটা মোলার আয়তন কত, মোলার আয়তন মানে হচ্ছে তোমার 1 মোলার আয়তন, ডেফিনেটলি 0 আসবে, কারণ পরম শূন্য তাপমাত্রা বলে দিছে। তারপর স্থির চাপে এত তাপমাত্রায় এত গ্যাসের আয়তন এত হইলে অত তাপমাত্রায় গ্যাসের আয়তন কত। খেয়াল করো, V2 বের করতে বসে জাস্ট T2 সাথে সম্পর্ক, তাহলে T2/T1 গুণন V1, সমানুপাতিক সম্পর্ক ছিল। তাহলে T2 কত, T2 হচ্ছে তোমার 20, তার মানে 293, T1 কত 0, তার মানে 273, আর ইনিশিয়ালটা কত 35। গুণফল করে দেখো, রেজাল্ট চলে আসবে তোমার। তাহলে এখানে আসবে 293/273 গুণন 35, তাহলে চলে আসছে 37.56, বা 37 তো নাই। আচ্ছা এটা কী হবে জান, এটা হবে 3 পয়েন্ট হবে। এটা যদি 3.5 করে দাও তাহলে দেখো তো কত আসে, এটা 3.5 করে দাও তো, তাহলে দেখো কত আসে, তাহলে জাস্ট আনসারটা মিলে যাবে। হ্যাঁ আমার 3.75,
3.756 বা 76। আমার টাইপিস্ট একটু মিস্টেক করছে, এই জন্য এক্সট্রিমলি সরি। ওকে, চলো নেক্সটে দিয়ে আসো। বলতেছে পাশের লেখচিত্রটা কোন সূত্রকে সমর্থন করবে? দেখো V/T এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর চাপ স্থির রাখছো। চাপ স্থির রাখো তুমি কোন সূত্রে? চার্লসের সূত্রে। তাহলে এই লেখচিত্রটা কাকে সমর্থন করবে? চার্লসের সূত্র যেটা আছে সেটাকে সমর্থন করবে। আচ্ছা, এখানে যে V0/273 এটাকে কি বলা হয় মনে রাখবে? এটাকে বলা হয় আয়তন প্রসারণাঙ্ক। এটাকে কি বলা হবে? আয়তন প্রসারণাঙ্ক। যেমন একটা যেটা থাকবে ওই যে তোমার P0/273 যেটা তোমার হচ্ছে যে চাপের সূত্র থাকে, ওটাকে বলা হবে চাপের প্রসারাঙ্ক। একটু মনে রাখবা। আচ্ছা, কোনটা সঠিক সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। খেয়াল করে দেখো তো, এই যে গ্রাফগুলা, প্রথম গ্রাফটা এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এটা বয়েলের সূত্র। আর বয়েলের সূত্রে পি আর ভি এর গ্রাফগুলো এরকম হয়, এটা সঠিক, ঠিক আছে। দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে এটা বয়েলের সূত্র। বাট বয়েলের সূত্রে কি পি আর ভি এর গ্রাফগুলো এরকম হয়? এগুলো তো পিভি টাইপের গ্রাফগুলো এরকম হয়, তাহলে এটা কি না? এটা সঠিক না, এটা সঠিক না। তাহলে সবগুলো ডাবল বা ট্রিপল অপশন, তাহলে 2 নাম্বারটা সঠিক না। তাহলে কি হবে? বাকিগুলো চেক করার দরকার নেই। ওই এখানে তো দুইটাই সেম দিছে আমার টাইপিস্ট। তাহলে এখানে কি হবে? এখানে তুমি যে কোনো একটাকে 1 করে দাও, ধর এটাকে 1 করে দিয়ে আসো, তাহলে 1,3 হবে আনসার। বুঝছো? 1,3 হবে আনসার। তাহলে বাকিগুলো চেক করার দরকার নেই। তারপর যেই এত তাপমাত্রায় এত ml গ্যাসকে স্থির চাপে রেখে এত তাপমাত্রায় শীতলীকরণ করলে গ্যাসটির পরিবর্তিত আয়তন কত হবে? তাহলে তুমি V2 বের করবা। জাস্ট কি চেঞ্জ করতেছো? তাপমাত্রা চেঞ্জ করতেছো। তাহলে T2/T1 আর হচ্ছে V1। T2 কত? T2 হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 13 যোগ 273। T1 কত? 17। বের করো কত আসে এটা। তাহলে এখানে আসবে 286/290 গুণন 290। 286 এসছে, তাহলে এখানে কত আসছে? 286 ml। তাহলে এটা হচ্ছে তোমার আনসার, সি। তারপর চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে বলতেছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। দেখো প্রমাণ তাপমাত্রা চাপ মানে কি? এসটিপি কন্ডিশন। ওকে। আচ্ছা, এত চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব তোমাকে দেওয়া আছে এত, চাপটা কি স্থির রাখছো, তাপমাত্রা পরিবর্তন করছো, তাহলে ঘনত্ব কত হবে? এখন দেখো রো ইকুয়াল আমরা সবাই জানি PM/RT। তো তুমি এখানে চাপও স্থির, এমও স্থির, আরও স্থির, শুধুমাত্র টেম্পারেচার পরিবর্তন করবা, তাহলে রো ইজ প্রপোর্শনাল কিন্তু 1/টেম্পারেচার T। তাহলে এখন তোমাকে বের করতে বলছে ρ2, তাহলে টেম্পারেচার 2 বসবে নিচে, টেম্পারেচার 1 বসবে উপরে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ρ1। তাহলে দেখো এখানে কত আসবে? টেম্পারেচার 1 কত? টেম্পারেচার 1 হচ্ছে প্রমাণ তাপমাত্রা, তাহলে 273। পরবর্তীতে টেম্পারেচার করছে 11, তাহলে 11 যোগ 273। আর ρ1 কত? ρ1 দেওয়া আছে 22, তাহলে 22 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো এখানে কত আসে রেজাল্ট? তাহলে আসবে 273/11 + 273 গুণন কিন্তু 22। তাহলে চলে আসছে এখানে আমার কাছে 21.15। তাহলে এখানে চলে আসছে কত? 21.15। তাহলে এটা হচ্ছে আমার কাছে আনসার। তারপর যাই আমরা গ্যালুসাকের চাপের সূত্র কোনটা? এখানে কি হয়ে থাকে বলতো? আমাদের ভলিউমটা স্থির হয়ে থাকে, তাহলে P ইজ প্রপোর্শনাল টু T, এটা কিন্তু আমার আনসার। স্থির আয়তন স্থির থাকবে, তাহলে কোনটা? P/T বনাম এটা হচ্ছে এই লেখচিত্রটা। দেখো P/T এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে থাকে, রাইট? এটা হচ্ছে এই লেখচিত্রটা। তারপর নির্দিষ্ট আয়তনে হিলিয়াম গ্যাসকে এত পর্যন্ত শীতল করা হলো যতক্ষণ না চাপ অর্ধেক হয়, তাহলে পরিবর্তিত তাপমাত্রা কত হবে? খেয়াল করে দেখো, জাস্ট তুমি কি করছো? তাপমাত্রা আর চাপের পরিবর্তন করতেছো। তো চাপকে তুমি কি করছো? চাপ অর্ধেক করে ফেলছো, তাহলে P2 = ½ P1। তাহলে টেম্পারেচার হচ্ছে সমানুপাতিক, তাহলে টেম্পারেচারটাও কি হবে? অর্ধেক হয়ে যাবে, ½ T1 হয়ে যাবে। তো টেম্পারেচার কত ছিল আগে? এটা ছিল 0 ডিগ্রি, তার মানে 273 কেলভিন ছিল। তাহলে টেম্পারেচারটা কত হয়ে গেছে দেখো তো এখানে? 273কে জাস্ট 2 দিয়ে ভাগ করো, তাহলে আসবে 136.5 কেলভিন। তো বলছে ডিগ্রি সেলসিয়াসে বের করতে, তাহলে 273 বাদ দাও, তাহলে আসবে 136.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এটা হচ্ছে বি নাম্বার হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে এত তাপমাত্রায় এত চাপে একটি পাত্রে এত গ্যাস আছে, চাপ 20% বাড়াতে পাত্রটিকে কত তাপমাত্রা রাখতে হবে? জাস্ট তুমি কি করবা? চাপটাকে 20% বাড়াচ্ছ, তাহলে P2 = কত? 1.2 P1, কারণ P1 তো আছে, P1 এর সাথে তুমি আরও 20% অ্যাড করছো। এখন বলছে কি তোমাকে? দেখো তো, এখন তোমাকে বলতেছে কি বের করতে বলছে? কত তাপমাত্রায় T2 = কত জিজ্ঞেস করছে, তাহলে অন্য কিছু চেঞ্জ করো নেই। তাহলে T2 = P2/P1 আর হচ্ছে এখানে T1, তাহলে বের করে ফেলো, দেখো কত আসে এটা। P2 হচ্ছে তোমার তাহলে এটা চলে আসবে 1.2, আর T1 দেওয়া আছে কত? 300। তাহলে দেখো এটা কত আসবে? এখানে আসবে 1.2 গুণন 300, তাহলে আসছে 360 কেলভিন, 360 কেলভিন, বাট এটা অপশনে নেই।
তাহলে এটাকে 273 বাদ দাও, তাহলে আসবে 87°C। তাহলে 87°C কিন্তু তোমার অপশন এখানে আছে। তা আমার কাছে যেটা মনে হয় এখন যে এমসিকিউগুলো থাকবে সবই তুমি পারবা, সো আর করানোর দরকার নেই। আমরা তাহলে এই ক্লাসটা এতটুকুই রাখি। আগামী ক্লাসে কিন্তু আমাদের কি স্টার্ট হবে, ওই যে গ্রামের গ্যাস বেপন সূত্র আর ডাল্টনের সূত্রটা আমরা শেষ করে ফেলবো। তো সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাইতে হলে আসসালামু আলাইকুম।